আসসালামু আলাইকুম এবং সবাইকে স্বাগত আবার আমাদের আজকের সেশনে স্টাডিং ইঞ্জিনিয়ারিং ইন তুর্কিয়া। তো এদের আয়োজক হচ্ছে বাংলাদেশ তুর্কি এডুকেশনাল ফোরাম। আমাদের সহযোগিতায় আছে বাসাদ, বাংলাদেশ স্টুডেন্টস অ্যান্ড প্রফেশনাল অ্যাসোসিয়েশন ইন তুর্কিয়া, দেন রাকসু, রাজশাহী ইউনিভার্সিটি সেন্ট্রাল স্টুডেন্টস ইউনিয়ন, কুয়েট রেডিও, জাকসু, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সেন্ট্রাল স্টুডেন্টস ইউনিয়ন, সাস্ট ক্যারিয়ার ক্লাব, আইইউটি আলবিরুনি সোসাইটি অফ সায়েন্টিফিক স্টাডিজ, বেগদের, বাংলাদেশ কুলতুর, বাংলাদেশ, ইয়া বাংলাদেশ কুলতুর ve Eğitim Derneği, BCT, বাংলাদেশ কমিউনিটি ইন টার্কিয়া, ডাকসু, ঢাকা ইউনিভার্সিটি সেন্ট্রাল স্টুডেন্টস ইউনিয়ন অ্যান্ড চাকসু, চট্টগ্রাম ইউনিভার্সিটি সেন্ট্রাল স্টুডেন্টস ইউনিয়ন। অ্যান্ড আমি হচ্ছে আজকের হোস্ট গোলাম মুস্তফা। বর্তমানে কোচ ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছি ব্যাচেলরে, এবং আমি হচ্ছে এই বাংলাদেশ তুর্কিয়া এডুকেশনাল ফোরামের ফাউন্ডার এবং বাসাতের একজন অ্যাসিস্ট্যান্ট পাবলিকেশন সেক্রেটারি এবং কোচ ইউনিভার্সিটির স্টুডেন্ট অ্যাম্বাসেডর। আমাদের আজকের স্পিকাররা হচ্ছেন, আজকে কিনোট স্পিকার হচ্ছেন আফাম শাহিন শাহ। উনি হচ্ছেন একজন প্রফেসর আইএলটিএস ইউনিভার্সিটিতে, এবং উনি ওয়ার্ল্ডের টপ 1% সায়েন্টিস্টদের অন্তর্ভুক্ত। পর আমাদের সম্মানিত স্পিকারদের মধ্যে আছে আশিক আবেদিন ভাইয়া। উনি হচ্ছে বর্তমানে টেক্সাস A&M ইউনিভার্সিটিতে পিএইচডি করতেছে। আসিফ কামাল ভাইয়া, উনি হচ্ছে এবছর সাবানজ ইউনিভার্সিটি থেকে মাস্টার্স শেষ করতেছে। দেন ইশতিয়াক ভাই, উনি হচ্ছে এবছর ব্যাচেলর শেষ করলো না আতাতুর্ক ইউনিভার্সিটি থেকে। এবং ইশরাক সারোয়ার সিয়াম, উনি হচ্ছে বর্তমানে ব্যাচেলর করতেছে ইলস্টিং টেকনিক্যাল ইউনিভার্সিটিতে। আমাদের আজকের এজেন্ডা ছিল অনেকটা এইরকম: প্রথমে হচ্ছে জেনারেল টক ইঞ্জিনিয়ারিং পড়াশোনা নিয়ে, এরপর হচ্ছে স্কলারশিপ অপরচুনিটি গুলো, দেন স্টুডেন্টদের অভিজ্ঞতা শেয়ার করা, তারপর হচ্ছে ক্যারিয়ার অপরচুনিটি, এবং লাস্টে হচ্ছে Q&A। কিন্তু এখানে দুটা আহ সমস্যা হয়েছে। প্রথমত হচ্ছে যে আমাদের যে কিনোট স্পিকার শাহিন শাহ, প্রফেসর শাহিন শাহ, তিনি হচ্ছে একটু মানে একটু পরে জয়েন করবেন উনি। আই থিঙ্ক বাংলাদেশ সময় 9টা 30 পরে জয়েন করবে। আমাদের এটা হচ্ছে একটু রিস্টার্চ করা লাগবে, একটু পুনর্গঠন করে কাজ করা লাগবে আজকে। আর আমাদের যে স্পিকার ছিল এই পাশে, ইশরাক সারোয়ার সিয়াম, ওনার হচ্ছে চোখ একটু সমস্যা, উনি জয়েন করতে পারতেছে না। তো আজকে ওনার জায়গায় হচ্ছে আমারই, মানে আমি কথাবার্তা বলবো ইনশাল্লাহ। তো আমি হচ্ছে কোচে বেসিক্যালি আসছিলাম হচ্ছে সিএসসি নিয়ে পড়াশোনা করার জন্য। এখানে আমার প্রথম 3 সেমিস্টার সিএসসি নিয়ে পড়াশোনা করি। তোমার সিএসসি ভালো লাগে নাই? তো ভালো না লাগে আমি হচ্ছে সিএসসি থেকে আইআর এ শিফট করি। আইআর মানে হচ্ছে ইন্টারন্যাশনাল রিলেশনস এ শিফট করি। বর্তমানে আমি আইআর নিয়ে পড়াশোনা করতেছি কোচে। তো আমি অ্যাকচুয়ালি প্রথমে, আমরা যা ছিল আমরা একটু মানে চেঞ্জ করে, প্রথমে আমি যাবো হচ্ছে আশিক দিন ভাইয়ের কাছে। যে ভাই, আপনি তো বাংলাদেশে পড়াশোনা করছেন, আপনি বাংলাদেশে পড়াশোনা করছেন, কি বলা যায় যে ব্যাচেলর বাংলাদেশে করছেন। তো তুরস্ক মাস্টার্স করছেন তুরস্কে সামাজ ইউনিভার্সিটিতে, এখন পিএইচডি করতেছেন আপনি আহ আমেরিকাতে। অ্যাকচুয়ালি আপনার কাছে কি মনে হচ্ছে, কি তুরস্ক আসলে কেমন যে জায়গা হিসেবে? আপনার অ্যাকচুয়ালি এই এক্সপিরিয়েন্সটা কিরকম ছিল আসলে, 3 দেশে 3টা জায়গায় পড়াশোনা করা? যদি একটু শেয়ার করতেন ভাইয়া। আসসালামু আলাইকুম। আহ, আমি আশিক আবিদিন। বর্তমানে টেক্সাসে আছি, পিএইচডি করতেছি। এর আগে আমি পিএইচডি শুরু করার আগে আমি সাবানজি ইউনিভার্সিটি ছিলাম ইস্তাম্বুল, টার্কিতে। সেখানে আমি মাস্টার্স করছি ম্যাটেরিয়াল সায়েন্স এন্ড ন্যানো ইঞ্জিনিয়ারিং এ। এর আগে আমি ব্যাচেলর কমপ্লিট করছি বাংলাদেশ থেকে। সেখান থেকে আমি টেক্সটাইল থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করছি। আহ, এই রুটটার মধ্যে আমি একটু আমি আমার এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করবো। সো বাংলাদেশের স্পেশালি যারা টেক্সটাইল ব্যাকগ্রাউন্ডের আছে তাদের জন্য হয়তো স্পেসিফিক্যালি বেশি কাজে দিবে। প্লাস ইন জেনারেল সবার জন্য হয়তো বা কাজে দিবে। তো আমি আমার কিছু পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করবো। সো ব্যাচেলর ইন জেনারেল একটা বাংলাদেশের যে কোনো একটা ইউনিভার্সিটিতে যদি আমরা চিন্তা করি যে ফোর্থ ইয়ারে ওঠার পরে মানে স্টুডেন্টরা সাধারণত বেশ কয়েকটা ডিরেকশনেই তাদের ক্যারিয়ার নিয়ে ফোকাস করে। প্রথমত গভর্নমেন্ট জব বা বাংলাদেশ সিভিল সার্ভিসের যেই বিসিএস এর চাকরিগুলো বা ক্যাডার নন ক্যাডার এই দিকগুলোতে অনেকে ফোকাস করে যে আমি গভর্নমেন্ট জবের দিকে যাব। সেকেন্ডলি অনেকে ফোকাস করে যে আমি হায়ার স্টাডি করব। আহ, হয়তো বা সেটা হইতে পারে মাস্টার্স বা পিএইচডি কিংবা পোস্টডক, আরো রিসার্চার হিসাবে জব কাজ করা। তো এটা একটা ফোকাস। তো দুইটা ফোকাস গেল। আরো অনেকে আরো অন্যান্য দিকে ফোকাস করতে পারে। অনেকে আইবি এর জন্য এমবিএ করার জন্য ট্রাই করে, বা আরো হয়তো বা অন্য কিছু থাকতে পারে, বা মেইনলি মোস্টলি পিপল দুইটা ভাগে ভাগ হয়ে যায় যে কেউ হয়তো বা গভর্নমেন্ট জবের দিকে যায়, আর কেউ হয়তো বা
হায়ার স্টাডি চুজ করে। তো যারা গভর্নমেন্ট জবের দিকে যায় তারা হয়তো বা বিসিএস এর প্রিপারেশন নেওয়া শুরু করে, বিসিএস এর যেই আহ, প্রশ্ন কাঠামো আছে বা তাদের যে সিলেবাস আছে সেই সিলেবাস প্রিপারেশন করে। তো যারা হায়ার স্টাডিতে যাবে তারা তো আরো স্টাডি করবে। তো ওইখানেও আসলে একটা প্রিপারেশনের প্রয়োজন আছে। তো এই বিষয়গুলো নিয়ে আসলে আমার ফোর্থ ইয়ার থেকে তেমন খুব বেশি একটা ধারণা ছিল না, বা কিছুটা ধারণা ছিল, কিছুটা ছিল না, কমপ্লিট আইডিয়া ছিল না। তো আমি পরবর্তীতে আমাদের ক্যাম্পাসে যারা সিনিয়র আছে, যারা বিভিন্ন ওয়ার্ল্ডের বিভিন্ন সুনামধন্য ইউনিভার্সিটিতে মাস্টার্স কিংবা পিএইচডি করতে, তাদের সাথে আমি কথা বলছি। প্লাস তখন আমি একটা আমার ডিসিশন নিয়েছি যে আমি আসলে মানে কোন দিকে আমি যাব। যে এটা একটা আসলে বড় একটা ডিসিশন, যে ফোর্থ ইয়ারে যারা আছে বা ফোর্থ ইয়ারের শেষের দিকে যারা আছে, তারা আসলে একটা বিরাট বড় একটা ডিসিশন নেয় যে আসলে কোন দিকে সে যাবে। কারণ একসাথে দুইটা হয় না কখনোই। যে কেউ বিসিএস এর প্রিপারেশন নিবে প্লাস হায়ার স্টাডির প্রিপারেশন নেবে, এটা সাধারণত হয় না। কারণ এটা অনেকটা ওই এডমিশন টেস্টের সময় ইঞ্জিনিয়ারিং প্লাস মেডিকেল এরকম আসলে খুবই টাফ। এটা আসলে খুব রেয়ার কেসেই হয় বা হয় না বলেছে। তবে অনেকে দেখা যায় যে বিসিএস করার পরে যে আবার এডুকেশন লিড নিয়ে হায়ার স্টাডিতে আসে, সেটা ভিন্ন কথা। তো আমি বেশ কয়েকটা জিনিস আমার মাথায় রাখছিলাম। আমি যে কারণে হায়ার স্টাডি চুজ করছিলাম। তো আমার মেইন এটা ছিল হচ্ছে আহ যে আমি আসলে লাইফে চ্যালেঞ্জ নিতে আমার পছন্দ। তো একঘেয়েমি কাজ প্রতিদিন করব, অফিসে যাব, কিছু মেলে রিপ্লাই দিব, একই কাজ বারবার করব, এই বিষয়টা আমার মানে আমি আরেকটা জিনিস শেয়ার করতে চাই। আমি আসলে ব্যাচেলরের পরপরই আমি দুইটা টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে, ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে আমি জব করছি এক্সিকিউটিভ হিসেবে। সেখানে আর&ডি তে ছিলাম আমি। তো আমার জব এক্সপিরিয়েন্সটা আমার এতটা খুব ভালো ছিল না আমি বলবো। আহ, কারণ আমি যে ধরনের কাজ পছন্দ করতাম বা যে ধরনের বিষয়ে, সেই ধরনের বিষয়গুলো আসলে ওই জবে প্রেজেন্ট ছিল না। সবগুলো মোটামুটি সব জবই একই কাজ, রুটিন ওয়াইজ রেগুলারলি করা লাগে। তো সেখানে ইনোভেশন বলতে কিছু নাই বাংলাদেশের। আর&ডি আমি যে সেক্টরগুলোতে কাজ করছি সেখানে রিয়েল ইনোভেশন বলতে আসলে তেমন কোনো কাজ হয় না। বড় যে টেকনিক্যাল কিছু অ্যানালাইসিস, যেটাও অনেকটা গদ বাঁধা কাজ, জাস্ট কিছু ক্যালকুলেশন বা এই জাতীয় বিষয়গুলো হয়। তো এই বিষয়গুলো আমার আসলে ভালো লাগতো না। প্লাস প্রতিদিন এসে মেইল করো, মেলে রিপ্লাই দাও, এই বিষয়গুলো আসলে আমি চিন্তা করতাম আসলে আমি আমার যে পড়াশোনার যে আমি যে পড়াশোনা করছি সেগুলো কোনো অ্যাপ্লিকেশন আমি দেখতে পাচ্ছি না। যে এগুলো তো আসলে যে কেউই করতে পারে, যে একটা মেইল ফলো আপ করা, মেইল করা, মেলের জন্য কোনো একটা প্রসেস রেডি করা, বা একটা প্রসেস কেউ রেডি করে দিচ্ছে সেটাকে বারবার রিপিট করা, বারবার রিপিট করা। তো এই বিষয়গুলো আমার আসলে তেমন পছন্দ হয় না। যার কারণে আমি আসলে একটা সময় যে চিন্তা করি যে আমি হায়ার স্টাডি করব, এবং সেই অনুযায়ী আমি প্রিপারেশন নেই জিআরই এবং টোফেলের জন্য। এবং আমার মূলত ফার্স্ট টার্গেট ছিল আমি ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে আমি করব, যে ওয়েস্টার্ন যে কান্ট্রিগুলো ছিল সেখানে আমি অ্যাপ্লাই করব। আহ, তো আমি আসলে তুরস্ক সম্পর্কে তেমন খুব একটা বেশি জানতাম না আসলে, তুরস্কে হায়ার স্টাডির সুযোগ কেমন বা কি। তবে আমি খুব সৌভাগ্য আমি বলবো যে আমার একজন বড় ভাই ছিলেন বিলকেন্ট ইউনিভার্সিটিতে। তিনি সেখানে মাস্টার্স করতেছিলেন সেই সময়। তার সাথে আমার পরিচয় হয়। উনি কুয়েটের ছিলেন, এখন উনি ইউএসএ তে আছেন। কাউসার ভাই করে নাম, ওনার কথা বলতেই হয়। তো উনি আসলে আমাকে টার্কিশ যে এডুকেশন সিস্টেমটা ওইটা সম্পর্কে আমাকে ধারণা দেন, এবং বেশ কয়েকটা ইউনিভার্সিটির নাম বলেন যেগুলোর এডুকেশন কোয়ালিটি খুবই ভালো। খুবই ভালো বলতে আমি বলতে চাই যে এরা অনেকটা ইউএস স্ট্যান্ডার্ড এডুকেশন লেভেল মেনটেন করে, বা কিংবা কিছু কিছু ক্ষেত্রে ইউএস এর বেশ কিছু ইউনিভার্সিটির চেয়েও ভালো এডুকেশন প্লাস রিসার্চের অপরচুনিটি প্রোভাইড করে। এবং ওইখান থেকে আমি দেখছি, আমি সত্য কথা বলতে আমি আমি টার্কি থেকে পিএইচডি করে টেক ইউএস এর ইউনিভার্সিটিতে তারা প্রফেসর হচ্ছে। সো এই লেভেলের এক্সপিরিয়েন্সও আমি এখানে আসার পর আমি দেখতেছি। সো এটা খুবই একটা মানে বিউটিফুল পার্ট। হয়তো বা সব ইউনিভার্সিটি এক সমানভাবে রিসার্চ করে না, কিন্তু তার কি বেশ কিছু ইউনিভার্সিটি, যেমন বিলকেন্ট আছে, কোচ আছে, সাবানজি আছে, আহ আহ, ইস্তাম্বুল টেকনিক্যাল ইউনিভার্সিটি আছে, ইস্তাম্বুল ইউনিভার্সিটি আছে, প্লাস আরো বেশ কিছু ইউনিভার্সিটি, বড়জেস ইউনিভার্সিটি আছে, যাদের রিসার্চের কোয়ালিটি এতটাই ভালো যে ওইখান থেকে পিএইচডি করে ইউএস এর ইউনিভার্সিটিতে তারা প্রফেসর হচ্ছে, এবং পোস্টডক তো অনেক অ্যাভেলেবেল করতেছে, প্লাস প্রফেসর হচ্ছে এখানে। সো এই বিষয়গুলো আমাকে খুবই নাড়া দেয় যে আসলে এডুকেশন কোয়ালিটি আমরা যেভাবে জাজ করি যে ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতেই খুব ভালো মানের রিসার্চ হয় বা খুব ভালো মানের পড়াশোনা হয়, অন্য দেশগুলো পিছায়, আসলে সেই বিষয়গুলো আসলে পুরোপুরি মানুষের যে ধারণা এটা ঠিক না। তো
তুরস্কতেও অনেক মানে বিশ্বমানের রিসার্চ প্লাস পড়াশোনার অপরচুনিটি আছে, যেইখানে আমি আসলে পরবর্তীতে আহ, আমি ওইখানে ভাইয়ের মাধ্যমে জানতে পারি এই বিশ্ববিদ্যালয়গুলোর ব্যাপারে, এবং পরবর্তীতে আমি অ্যাপ্লাই করি। অ্যাপ্লাই করার পরে আলহামদুলিল্লাহ আমার ফুল ফান্ডে আমার মাস্টার্স হয়, যেটা আসলে ওয়েস্টার্ন কান্ট্রিতে একটু রেয়ার। তো মানে বিশেষ করে আমি যদি ইউএস এর কথা বলি, ইউএসএ তে মাস্টার্স এ ফান্ডিং পাওয়াটা কিছুটা টাফ আমি বলবো। পিএইচডি তে অ্যাভেলেবেল ফান্ডিং পাওয়া যায়, কিন্তু মাস্টার্স এ টাফ ফান্ডিং পাওয়াটা, টিএ বা আর এ পাওয়াটা কিছুটা মানে জটিল প্রক্রিয়া, প্লাস অনেক সময় অপরচুনিটি অ্যাভেলেবেল থাকে না ডিরেক্ট ব্যাচেলর, বরং তারা প্রিফার করে যে ব্যাচেলর থেকে কেউ ডিরেক্টলি পিএইচডি করুক। তো সেক্ষেত্রে টার্কিশ এই বিষয়টা আমার ভালো লাগছে, তারা মাস্টার্স তারা ফুল ফান্ড দেয়। ফুল ফান্ড বলতে আমি বলতে চাচ্ছি যে তারা ফুল টিউশন ওয়েভার করে, প্লাস হেলথ ইন্স্যুরেন্স, যেটা প্রাইভেট হেলথ ইন্স্যুরেন্স আমি পাইছি খুবই ভালো মানের, বিশ্বমানের হেলথ ইন্স্যুরেন্স। তারপরে হচ্ছে হলো আমাকে তারা ফ্রি ডরমেটরি দিচ্ছে। তারপরে তারা মান্থলি স্টাইপেন্ড দিছে, যেটা খুবই ভালো, মানে ভালো অ্যামাউন্টের একটা স্টাইপেন্ড তারা দেয়, যেখান থেকে আসলে সব খরচ মানে নিজের সব খরচ করার পরও কিছু টাকা সেভিংস করা যায়, এই মানে একটা স্কলারশিপ দিচ্ছে, যেটা মাস্টার্সে অন্যান্য দেশে আছে কিনা আমি ঠিক জানি না, থাকলেও হয়তো বা এই লেভেলের নাই, যেটা আমি দেখছি যে আমাদের সাভান্ট ইউনিভার্সিটি কিংবা বিলকেন কিংবা কোচ, এই ইউনিভার্সিটি গুলোর ব্যাপারে আমি স্পেসিফিক্যালি বেশি জানি। অন্যান্য ইউনিভার্সিটিতে থাকতে পারে, তবে সেগুলো সম্পর্কে আমার এত বেশি আইডিয়া নাই। এইগুলোতে এই ধরনের অপরচুনিটিস আছে, তো সেটা আমাকে খুবই উৎসাহ করছে। তো আমি তো মাস্টার সেখানে ভর্তি হলাম, আমি আমার এয়ারপোর্ট থেকে ডিরেক্ট আমি আমার ডরমেটরিতে উঠছি। তো মানে আমার কোনো রকম কোনো ট্রানজিশন বা কোনো হয় নাই, আমি ডিরেক্ট এয়ারপোর্টে নামছি, এয়ারপোর্ট থেকে ট্যাক্সি নিয়েছি, ট্যাক্সি নিয়ে সরাসরি সাওয়ান্দির ডরমেটরিতে উঠছি। সো এটা একটা খুবই একটা প্রয়োজনীয় একটা বিষয়। ওই সময় আসলে বাংলাদেশি কমিউনিটির সাথে আমি খুব একটা বেশি কানেক্টেড ছিলাম না, বা ওভাবে জানাশোনা ছিল না, কিন্তু আলহামদুলিল্লাহ যে আমার কোনো সমস্যা হয় নাই। প্লাস আমি ওইখানে খুব ভালো একটা ডরমেটরি, আমাদের ডরমেটরি গুলো আসলে অনেকটা বাংলাদেশের কথা চিন্তা করলে 3 স্টার 4 স্টার হোটেলের মতোই সুযোগ সুবিধা, সেখানে রেগুলার ক্লিনিং করা হয়, প্লাস অনেক সুন্দর ডেকোরেশন আছে, ব্যবস্থা আছে, বা সব ধরনের ফ্যাসিলিটিস অনেক ভালো। তো এটাও মানে এই ধরনের ডরমেটরি আসলে অনেক দেশেই হয়তো বা সুযোগ সুবিধা ফ্রিতে অ্যাটলিস্ট দিবে না স্টুডেন্টদের জন্য, কিন্তু আমরা যারা মাস্টার্সে ফুল স্কলারশিপ ছিল তাদেরকে এই ধরনের সুযোগ সুবিধা দিবে। পরবর্তীতে আমি আসবো আহ, পড়াশোনার কোয়ালিটি নিয়ে। আসলে আমরা তো মানে রিসার্চ করতে আসি, পাশাপাশি যেহেতু আমি আগে বলছি যে তুর্কির এই ইউনিভার্সিটি গুলোর এডুকেশন সিস্টেম অনেকটা ইউএস বেসড এডুকেশন কারিকুলাম এরা ফলো করে। দ্যাট মিনস দ্যাট তুমি থিসিস বেসড মাস্টার্স কিংবা পিএইচডি, নর্মাল পিএইচডি যেটা, সেখানে তোমাকে কোর্স ওয়ার্ক করতে হবে। পৃথিবীর অনেক দেশেই পিএইচডি তে কোর্স ওয়ার্ক নাই, যেমন আমি বলতে পারি অস্ট্রেলিয়া বা ইউরোপের অনেক দেশ, যেখানে পিএইচডি তে কোনো কোর্স ওয়ার্ক করা লাগে না। কিন্তু ইউএসএ তে সম্পূর্ণ ব্যতিক্রম, যেখানে ম্যান্ডেটরি কোর্স ওয়ার্ক করতে হয়। আহ, এটা একটা পিএইচডি, আসলে যারা পিএইচডি করতেছে বা পিএইচডির অনগোয়িং আছে তাদের কাছে এই বিষয়টা খুবই একটা গুরুত্বপূর্ণ আসলে কোর্স ওয়ার্ক না থাকলে, ফান্ডামেন্টাল সায়েন্স সম্পর্কে ভালো জানা না থাকলে, কখনোই রিসার্চের মানে ডিপ ড্রাইভ যেটাকে বলে, যে একদম ফান্ডামেন্টাল লেভেলে যে রিসার্চ করা, সেটা কখনোই সম্ভব হয় না। সবসময় যারা হয়, যদি কোর্স ওয়ার্ক না থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাইড রিসার্চ হয় বেশি। কিন্তু ফান্ডামেন্টাল রিসার্চের জন্য মানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আহ মানে খুব ডিপ লেভেল আন্ডারস্ট্যান্ডিং থাকা, যে লেটেস্ট থিওরি, যে ওই ফিল্ডের যে লেটেস্ট থিওরি গুলো আছে, সেই থিওরি গুলো পড়াশোনা করা। এবং এটা আসলে নিজে নিজে পড়াশোনা করা টাফ, এটা বাস্তবতা। অনেকে হয়তো বা চিন্তা করে যে আমি থিওরি গুলো বা লিটারেচার গুলো আমি নিজে নিজে পড়বো, কিন্তু এটা আসলে আমাকে একটু টাইমের ব্যাপারে বইলো, ইয়ে আমি হয়তো খুব বেশি সময় নিয়ে নিতে পারি। জি ভাই, অবশ্যই। হ্যাঁ, টাইমের ব্যাপার আমার একটু বইলো, 5 মিনিট বা কেমন একটু আগে একটু আমাদেরকে ই করো। তো আমি যেটা বলতেছিলাম যে এই কোর্স ওয়ার্কের একটা প্রয়োজনীয়তা, তো এটা আসলে মানুষ রিসার্চারদেরকে মানে রিসার্চের একদম ড্রাইভ মানে ডিপে যে কাজ করার সুযোগ দেয়। যে এই অপরচুনিটিটা আমি সাবানজিতে পাইছিলাম, এখনো সেখানকার কোর্স ওয়ার্ক সম্পর্কেও যদি আমি বলি যে এখানকার যারা ইনস্ট্রাক্টর ছিলেন কোর্সগুলো, তারা হাইলি কোয়ালিফাইড, এক্সট্রিমলি কোয়ালিফাইড। তারা কোনো অংশেই মানে ইউএস এর যে আমি এখানে যাদের কাছ থেকে কোর্স ওয়ার্ক নিচ্ছি বা করাচ্ছি ইউএসএ তে এসে, আর আমি সাবানজিতে করছি, আমি বলবো যে অলমোস্ট সেম কোয়ালিটি অফ এডুকেশন। তো কোর্স ওয়ার্কের আমাদের এখানেও যারা ইনস্ট্রাক্টর ছিল তারাও হাইলি কোয়ালিফাইড ছিল, এখানেও আমি দেখতেছি হাইলি কোয়ালিফাইড, এবং কোয়ালিটি অফ ইনস্ট্রাকশন ওয়াজ অলমোস্ট দি সেম। তো বুঝতে পারতেছো যে ইউনিভার্সিটির কোন মানের মানে বেসিক ডেভেলপমেন্ট করার জন্য তোমাকে সুযোগ দিচ্ছে।
কারণ আমি যেমন আমার ক্ষেত্রে বলি, যারা ম্যাটেরিয়াল সায়েন্স নিয়ে পড়াশোনা করে, তো তাদের থার্মোডাইনামিক্স, কাইনেটিক্স, ফিজিক্স অফ ম্যাটেরিয়ালস এই বিষয়গুলো খুবই ডিপ নলেজ থাকা লাগে, না হলে আসলে রিসার্চের একটা পর্যায়ে যে মানে আটকে যেতে হয়, মানে খুব বেশি গভীরে যাওয়া যায় না। এই বিষয়গুলো আমি যেভাবে সেম স্ট্রাকচারটা আমি দেখছিলাম সাবানজিতে, সেম দেখতেছি টেক্সাস এ ইউনিভার্সিটিতে। তো মানে আমি বলবো যে এই দিক থেকে প্রায় অলমোস্ট সেম। তো ইউএসএ তে কোর্স ওয়ার্ক প্লাস আমি যেহেতু সামাজিতে পড়ছি, আমি সামাজিক কথাটাই বলতেছি, সামাজিক কোর্স ওয়ার্ক অলমোস্ট সেম কোয়ালিটি ক্যারি করে। পরবর্তীতে যেটা আসে রিসার্চ করা, যেহেতু আমি থিসিস বেস ছিলাম এমএসসিটা, তো রিসার্চ করা প্লাস রিসার্চ, নিজের রিসার্চ ওয়ার্কটা পাবলিশ করা, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো রিসার্চ করার জন্য ফার্স্ট একটা বিষয় ছিল রিসার্চের একটা গুড এনভায়রনমেন্ট থাকা লাগে, যে আমি রিসার্চ করব, রিসার্চ করার জন্য আমার সব ধরনের ফেসিলিটিস আছে কিনা, যে ধরনের ইনস্ট্রুমেন্ট দরকার, ম্যাটেরিয়াল দরকার, মেথড দরকার, বা টেকনিক্যাল সাপোর্ট দরকার, সেগুলো আছে কিনা। তো আমি ইন জেনারেল যদি আমি বলি, আমি মনে করি যে সামাজিতে এভরিথিং ওয়াজ পারফেক্ট ফর মি টু কন্ডাক্ট রিসার্চ। তো ওইখানে বিশ্বমানের রিসার্চ হয়। তো আমাদের যে কম্পোজিট রিসার্চ সেন্টার ছিল ওইখানেও এই ধরনের আমি ফেসিলিটিস পাইছি। মোটামুটি যেই সব ইনস্ট্রুমেন্ট দরকার, প্লাস প্রায় 90%ই সেখানে ছিল। হয়তো এক দুইটা ইনস্ট্রুমেন্ট ছিল না যেগুলো আমরা বাইরে থেকে স্যাম্পল রান করাইতাম। 90%ই আমি বলবো যে তাদের ইনস্ট্রুমেন্ট ছিল, প্লাস ওরা ভালো মানের রিসার্চ করতো, যার কারণে আমি আমার মাস্টার্সের শেষের দিকে এসে আমি আমার আহ, যে কাজটা সেটা আমি র্যাপ আপ করতে পারি, এবং আমি অন টাইমে মাস্টার্স কমপ্লিট করি। অন টাইমে মিনস, তো থিসিস বেসড মাস্টার্সের জন্য সাধারণত 4টা সেমিস্টার দেওয়া হয়, এক্সেপ্ট সামার, সামারটাকে কাউন্ট না করে। মানে 2টা ফল 2টা স্প্রিং সময় থাকে, এবং আমি অন টাইমে আমি আমার মাস্টার্স কমপ্লিট করতে পারি, কারণ আমি আমার রিসার্চ অন টাইমে কমপ্লিট করতে পারি। কারণ প্রত্যেকে একটা প্রজেক্ট নিয়ে কাজ করে, তো প্রজেক্টটা কমপ্লিট করাটা ইম্পর্টেন্ট, এবং সেই প্রজেক্ট থেকে একটা মিনিংফুল আউটপুট আনাটাও জরুরি। কারণ যারা প্রজেক্টকে ফান্ডিং করতেছে তারা অবশ্যই কিছু এক্সপেকটেশন রেখেই ফান্ডিং করতেছে। বিষয়টা এরকম না যে কাউকে মানে এমনিতেই টাকা দেওয়া হচ্ছে। এক্সপেকটেশনটা, ভালো মানের এক্সপেকটেশন থাকে, তো সেটা ভাইয়া আমি ফুলফিল একটু করার একটা। ডিস্টার্ব করি ভাই আপনাকে। হ্যাঁ, হচ্ছে হ্যাঁ, ভাই আপনার এই যে জার্নিটা ছিল প্রায় 2 বছর, এখানে আপনার সুপারভাইজার কেমন ছিল, আসলে তার রোল কেমন ছিল, আপনাকে কতটা হেল্পফুল ছিল হ্যাঁ, যদি একটু আমি বলতেন। আমার সুপারভাইজার সম্পর্কে বলতে পারছি উনি খুবই ভালো মানুষ ছিলেন এবং সাপোর্টিভ ছিলেন। প্লাস অল টাইম ওনাকে যে কোনো বিষয়ে নক করলে রেসপন্স পাওয়া যেত। পাশাপাশি উনি ইন্ডিপেন্ডেন্ট থিঙ্কিংটাও অ্যালাউ করতো উনি, বিশেষ করে পিএইচডি স্টুডেন্টদের ক্ষেত্রে। মাস্টার্সরা হয়তো বা এত বেশি ইন্ডিপেন্ডেন্ট রিসার্চের দিকে ফোকাস ছিল না। প্লাস তারা মূলত একজন পিএইচডি বা একজন পোস্টডকের আন্ডারেই কাজ করতো ইন জেনারেল। বাট ওভারঅল হি ওয়াজ ভেরি সাপোর্টিভ, লাইক গিভিং দি রেসপন্সিবিলিটি টুয়ার্ডস দি স্টুডেন্ট। তো উনি লাইক করতো যে স্টুডেন্টরা তাদের নিজেদের দায়িত্ব নিজেরা পালন করুক, রেদার দেন ডিপেন্ডেন্ট অন আদার্স। তো বাট ভাই আমি একটা, ওভারঅল ইটস ওয়াজ ভেরি গুড। আমি আরেকটা কোশ্চেন করি ভাই, যত অনেকে অনেক কোশ্চেন আছে যারা আমাদের এখানে কি বলা যায় পার্টিসিপেন্ট, তারা অনেকে থাকতে পারে মনে কোশ্চেন, তা হচ্ছে যে ধরেন তুরস্ক খুব ভালো, সাউদিতে আপনার খুব বিশ্বমানের রিসার্চ হয়, এই সেই অনেক কিছু হচ্ছে, তাহলে আপনার পিএইচডি তে কেন ইউএস গেলেন, কেন সাউদিতে পিএইচডি করলেন না, এর কারণ আচ্ছা, কি আসলে? এটা এটার অনেক এটার অনেক এটা অনেক অনেক কোশ্চেন থাকে আসলে ভাই, তো জাস্ট হ্যাঁ, হ্যাঁ, কিউরিয়াস এটার কেন একটা আসলে। এটার একটা ইয়ে হচ্ছে, মানে তুরস্কের মানে সবকিছুর একটা প্রস এন্ড কনস থাকে। তো আমি যে জিনিসটা আমার পার্সোনাল লেভেলে আমি ফিল করছি যে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার। তো এই বিষয়টা আমাকে একটু মানে আমার আসলে আমি ওই পজিশনে ছিলাম না যে আমি নতুন করে একটা ল্যাঙ্গুয়েজ শিখবো। মানে আসলে এটা আমার জন্য ওই সময় টাফ হয়ে যেত, কারণ আমি আমার রিসার্চ করতেছি, কোর্স ওয়ার্ক করতেছি, এর মাঝখানে একটা নতুন ল্যাঙ্গুয়েজ শিখা, প্লাস ওইটা বি1 বা বি2 লেভেলে যাওয়া, এটা আমার কাছে মনে হচ্ছিল যে এক্সট্রা একটা বার্ডেন। তো আমি চিন্তা করলাম যে আসলে, আর তুর্কি মানে সোসাইটি সিস্টেমটা এরকম যে আসলে মানে টার্কিশ পাড়া ছাড়া এখানে মানে আউট অফ দি ইউনিভার্সিটি ক্যাম্পাস এখানে সার্ভাইভ করাটা টাফ, এখানে সার্ভাইভ করাটা টাফ। তো আমি লাকিলি যে আমি ইউনিভার্সিটির ভিতরেই ছিলাম, আমার ডরমেটরিও ইউনিভার্সিটির ভিতরে ছিল। সো ইনসাইড দি ইউনিভার্সিটি ক্যাম্পাস দের ওয়াজ নো ইস্যুস, বাট আউটসাইড দি ক্যাম্পাস, সো এটা অনেক সময় প্রবলেম। তো আমার এখনো মনে আছে যে যেহেতু আমাদের শাটল গুলো মানে সব জায়গায় এটা ব্রেক করতে, এটা কোনো স্টেশন নাই। তো ওইখানে মানে আমি তাকে যে থামতে বলবো যে আমার ডরমিটরিতে আমি চলে আসছি, আমার এখানে থামায় নামায় দেয়, এই জিনিসটা আমি ফার্স্টে ফার্স্টে পারতাম না। যার কারণে এটা কি করতে, এই ঘুরাই নিয়ে আসতো আমার, সেই আবার অনেক দূরে নামায় দিত। ওই খুব কষ্ট করে আমি ইনিবিলির মি এটা আমি মুখস্থ করছি। যা মুখস্থ করে পরে ড্রাইভারকে আমি বলতাম, যার কারণে
তো এটা আমার কাছে খুব একটা একটা লিমিটেশন মনে হয়েছে তুর্কি মানে হায়ার স্টাডি ওয়াইসের জন্য। ধন্যবাদ ভাইয়া। আহ ধন্যবাদ। হ্যাঁ, ল্যাঙ্গুয়েজটা আমার কাছে একটা বড় ব্যারিয়ার মনে হচ্ছে। পাশাপাশি অনেক সময় টেকনিক্যাল রিপোর্টও টার্কিশ ভাষায় লেখা লাগে। তো এটা একটা প্রবলেম যে তুমি ট্রান্সলেট করবা, তুমি ইংলিশে লিখবা, একজন ট্রান্সলেট করবে, ইটস এ পেইন। এইটা তাছাড়া আমার আমার কাছে শেষ একটা বড়। হুম। তাছাড়া আমার শেষ প্রশ্ন ভাই, তা হচ্ছে তুরস্ক, ধরেন তুরস্ক একটা বাহিরের দেশ, একটা বিদেশ দেশ, তাই না? তো দেশের বাহিরের লোকজন চেনেন না, কেউ জানেন না। সো লাইক এজ এ কান্ট্রিটা কেমন ছিল আপনার? তো আপনি তো একটা বহিরাগত মানুষ, মানে ভালো হয় বলতে একটা তেমন একটা বিদেশ থেকে মানুষ আপনি। তো হুম। 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 সমাজের লোকজনের প্রতি, মানে সমাজের লোকজন কিভাবে করে দেখছে? তো লোক বাইরে থেকে আসছে আমাদের এখানে পড়াশোনা হ্যাঁ। করার জন্য বা থাকার জন্য, কিভাবে দেখছে আপনার আপনার তাদের ব্যবহার কেমন ছিল আসলে, যদি একটু বলতেন। হ্যাঁ, খুবই ভালো একটা প্রশ্ন করছো। আসলে এই বিষয়টা আমার আগেই মানে কিছু তুরস্কের মানুষদের মতো অমায়িক মানুষ আমি এখনো পর্যন্ত দেখিনি। কারণ ইউএসএ তে আমি অনেক মাল্টি কালচারাল মানুষের সাথে আমার মেশার সুযোগ হয়েছে, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে তুরস্কের মানুষ খুব বেশি অমায়িক এবং ফ্রেন্ডলি। এবং এরা যারা স্কলার আছে, যারা রিসার্চ করতেছে, তাদেরকে খুবই মূল্যায়ন করে আমার কাছে মনে হয়। পাশাপাশি আমি যেহেতু মসজিদে আমার রেগুলার আলহামদুলিল্লাহ আমার যা হইতো প্লাস মসজিদে যাওয়া ছিল, ওখানে একটা খুব সুন্দর একটা কমিউনিটি ছিল, যেখানে কে কোন বর্ণের, কে কোন দেশ থেকে আসছে সেই বিষয়গুলো ইম্পর্টেন্ট ছিল না। বরং যে মুসলিমের যে ব্রাদারহুডটা, সেটা আমি সেখানে দেখতে পাইছিলাম। এটা একটা খুব ভালো জিনিস। পাশাপাশি বাইরের মসজিদেও আমরা যদি যাইতাম, তখন আমরা তাদের খুব ফ্রেন্ডলি অ্যাটিটিউড আমরা দেখতে পারতাম, যে আসলে তারা খুবই ওয়েলকামিং একটা নেশন, যে তারা স্কলারদেরকে খুবই ভালোভাবে নিচ্ছে। এটা একটা খুবই প্লাস পয়েন্ট তুর্কির জন্য আমি মনে করি, যে এখানে। আপনার কাছে আমার একদম শেষ করে প্রশ্ন ভাই, যদি মূল হ্যাঁ। আগে শেষ প্রশ্ন ছিল, তা হচ্ছে ভাই আপনার যে ফিল্ডটা ছিল ভাই, কি বলা যায় যে ম্যাটেরিয়ালিস্টিক সায়েন্স, টেক্সটাইল থেকে আপনি ম্যাটেরিয়ালিস্টিক সায়েন্সে মাস্টার্স করছেন সানজিতে ভাই। অ্যাকচুয়ালি ভাই তুরস্কের ফিল্ড কিরকম, বা তুরস্কের আর কি বলা যায় যে হ্যাঁ ফিল্ড কিরকম আসলে, বা ধরেন কি বলা যায় যে স্কোপ কিরকম এটা পড়াশোনা করা, রিসার্চ করা, সবকিছু মিলিয়ে? তুরস্কে অবশ্যই ভালো অপরচুনিটি আছে, টেক্সটাইলের জন্য আছে প্লাস ম্যাটেরিয়াল সায়েন্সের জন্য আছে, দুটোটাই আছে। আমি বেশ কয়েকজনকে জানি যারা মানে তুরস্ক থেকে মাস্টার্স কমপ্লিট করে ওইখানে ভালো জব করতেছে। তো এটা খুবই ভালো অপরচুনিটি আছে। ম্যাটেরিয়াল সায়েন্সের জন্য আরো ভালো অপরচুনিটি আছে, বিশেষ করে তুরস্কে। আহ, আমরা যারা কম্পোজিট নিয়ে কাজ করছি, তাদের তো যারা বড় বড় তুরস্কে বড় বড় কোম্পানি যারা ড্রোন তৈরি করে প্লাস সামরিক ইতে তৈরি করে, তাদের ওইখানে রিসার্চ প্লাস R&D তে জব করার সুযোগ আছে, যেগুলো অনেক ভালো অ্যামাউন্টের স্যালারি দেয় প্লাস অন্যান্য সুযোগ সুবিধা দেয়। তো আমি মনে করি যে এটা খুবই গুড অপরচুনিটি, কারণ তুর্কির ইকোনমি এখন মোটামুটি ওই দিক থেকেই এগাচ্ছে, যেখানে আসলে সায়েন্টিস্টদের খুবই ডিমান্ড। আমি মনে করি খুব ভালো অপরচুনিটি বোথ ফর টেক্সটাইল অ্যান্ড ম্যাটেরিয়াল সায়েন্স। ধন্যবাদ ভাইয়া। তো আমি একটা জিনিস একটু উল্লেখ করি, ভাইয়া কথা মাঝখানে ভাইয়া বলছে, তা হচ্ছে যে প্রফেসরদের নিয়ে। আমি যখন কোচে আসছি, আমার ফার্স্ট সেমিস্টারের প্রথম ক্লাস ছিল হচ্ছে কম্পিউটার 100, কম্প 100, মানে ইন্ট্রোডাকশন টু পাইথন, আমার প্রথম কোর্স ছিল। তো সেখানে আমার যে প্রফেসর ছিল, সে তার ব্যাচেলর, মাস্টার্স, পিএইচডি সবগুলোই করছে হচ্ছে এমআইটি থেকে। আমি তো দেখে পুরো অবাক, মানে ভাবা যায় একটা এমআইটি প্রফেসর আমারে আমার ইউনিভার্সিটির প্রথম কোর্স, প্রথম ক্লাস আনিয়েছেন এমআইটির প্রফেসর। আমার জন্য সেটা অবাক করা ছিল। এটা হচ্ছে প্রথমত। আর দ্বিতীয় হচ্ছে যে আমাদের কোচ সাবানজি বিলকেন, এই তিনটি হচ্ছে মাস্টার্স এ আসলে হচ্ছে ফুল ফান্ডিং, মানে স্কলারশিপ অপরচুনিটি আছে এখানে। টিউশন আমাদের কোচে বলতেছে, আমি কোচের কথা, সাবানজি কথা ভাইয়া বলছে, পর আমাদের আসিফ কামাল ভাইয়ারও বলবে, ভাইয়ার পরে ইনশাল্লাহ। আমাদের কোচে হচ্ছে যদি কেউ মাস্টার্স এ আসে, সে চান্স পেলে তারা হচ্ছে ফুললি ফান্ডেড একদম স্কলারশিপ। এখানে হচ্ছে আমাদের টিউশন ফি কোনো দেয়া লাগবে না। তার এখান থেকে তাকে ডর্ম দেওয়া হবে। তারপর হচ্ছে তাকে এখান থেকে হেলথ ইন্স্যুরেন্স কভার করা হবে, তাকে একটা মিল কার্ড দেওয়া হবে, মানে হচ্ছে সেটা খাবে, ওই খাবারটা মিল কার্ড দিয়ে পে করতে পারবে। কিছু পর হচ্ছে তাকে কেমন হয় 34,000 টার্কিশ লিরা দেওয়া হবে, মানে আমাদের দেশে হচ্ছে প্রায় 80,000-এর বেশি টাকা তারা দেওয়া হবে। তো দেখা যায় আমাদের এখানে একটা বর্তমানে ভাই আছে কোচে, মাস্টার্স করতেছে, তাহাসিন ভাই। প্রতি মাসে ভাড়া হচ্ছে প্রায় 50,000 বেশি টাকা থাইকা যায়, মাসগুলো হচ্ছে দেশে পাঠায় দেয়। তো আই থিঙ্ক এটা ভালো অপশন, যারা চাচ্ছি আমরা কি বলা যায় যে মাস্টার্স করতে চাই, বাইরে আসতে পারি। এবং হচ্ছে আমাকে তো হাসিন ভাই বলছে এরকম যে এখানে প্রফেসর হচ্ছে মানে খুবই কেয়ারিং। মানে এই যে একটা রিসার্চ তো হচ্ছে বেসিক্যালি কি বলা যায়, একটা যে সময় নেওয়ার বিষয়, শেখার বিষয় আছে, প্রফেসর হচ্ছে একটা হাতে কলমে ধরে রিসার্চ শিখা দেয়, এমন একটা বিষয় ভাই আমাকে বলছে। তো এই তো, ধন্যবাদ ভাই। আসিফ কামাল ভাই যদি তোমরা শুনতে পারেন একটু ভাই বলবেন, আসিফ কামাল ভাইয়া। সো হ্যাঁ। সালামু আলাইকুম, ওয়ালাইকুম শুনতে পাচ্ছ? আসসালাম। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, ভাইয়া আপনি তো হচ্ছে দেশে কুয়েট থেকে পড়াশোনা করছেন ট্রিপল এ নিয়ে, বাট আপনি সামাজিতে আসছেন হচ্ছে মেকাট্রনিক্স নিয়ে।
সামাজিক তো মনে হয় খুব বেশি ফেমাস আপনার এর জন্য, কি বলে এটাকে, ইন্টার ডিসিপ্লিনারি রিসার্চ এর জন্য ভাই। আসলে জিনিসটা আসলে কি, বা আপনার অ্যাকচুয়ালি এক্সপিরিয়েন্স কিরকম হয়েছে, আপনি ট্রিপল থেকে চলে আসছেন মেকাট্রনিক্সে, বা এখানে আপনার কেমন অভিজ্ঞতা ছিল ভাই, আপনার বর্তমানে লাইফটা একটু যদি একটু বলতেন এরকম। ধন্যবাদ ভাইয়া। আচ্ছা, প্রথমত আমার রোবোটিক্স এ ইচ্ছা ছিল ফার্স্ট ইয়ার থেকে, কিন্তু তখন মানে ওইভাবে হয়তো চিন্তা করি নাই। অলওয়েজই ট্রিপলি মেকানিক্যাল এগুলোতে একটা ট্রেন্ড থাকে। তো এই কারণে যখন ফাইনাল ইয়ার যাচ্ছিল তখন আমি ডিসাইড করি যে আমি মানে রোবোটিক্স বা ইন্টারডিসিপ্লিনারি ইয়াতে যাব। এন্ড আমি এবার মার্স রোভার, কুয়েট মার্স রোভার টিমের সাথে কানেক্টেড ছিলাম। তো তখন আমরা তুর্কিতে একটা মার্স রোভার প্রোগ্রামে ইনভাইটেড হই। তখন হচ্ছে যে তুর্কির ব্যাপারে আসলে জানা শুরু করি, যে তারা ড্রোন টেকনোলজি বা রোবোটিক্সে আগাচ্ছে। তো আমাদের লিডারের কাছ থেকে মূলত জানা শুরু করি, মুয়াজ ভাই। এন্ড আলহামদুলিল্লাহ এখন মুয়াজ ভাই আর আমি একই ল্যাবেই কাজ করতেছি তুর্কিতে। তো আর তখন হচ্ছে বুর্সলারির জন্য মূলত জানতে পারি আর কি। বাট এরপরে যখন আরো খোঁজাখুঁজি করি তখন সাবানজি আরেক ভাই ছিলেন কুয়েটের, উনি আমাদেরকে বললেন যে সাবানজি বিলকেন্ট কোচ এগুলোতে অ্যাপ্লাই করতে, কারণ এগুলোতে স্টাইপেন্ডে একটা ভর্তুকি দেয় আর কি। তো তখন অ্যাপ্লাই করছি। অ্যাপ্লাই করার পর অফার লেটার পাইছি। আমি ফার্স্টলি শুধুমাত্র টিউশন ওয়েভার পাইছিলাম, ডর্ম আর স্টাইপেন্ড পাইনি প্রথম দিকে। তো ওই সময় থাকার ব্যাপারে আমি মানে খুঁজতেছিলাম। স্যাডলি সাবানজি বিলকেন্ট কোচের ব্যাপারে বাংলাদেশিরা খুব কম জানে আর কি। এন্ড এই কারণে হচ্ছে এখানে স্টুডেন্ট, বাংলাদেশি স্টুডেন্ট নাই। সো আমি খুঁজতে খুঁজতে দেন ফার্স্টলি আমি আহ মোস্তফাকে পাই আর কি। মোস্তফা বলে যে আমি তো সাবানজিতে ক্যান্সেল করে দিছি, বাট আশিক ভাই আছে। পরে আমি আশিক ভাইয়ের কাছে যাই, দেন আশিক ভাই আমাকে হেল্প করে। এন্ড পরে আমি আসি, আশিক ভাই রিসিভ করে এন্ড আমি বাইরে একটা ডর্ম নেই। অ্যাগেইন স্যাড পার্ট হচ্ছে যে সাবানজি থেকে মানে ভিতরে থাকলে অনেক সুবিধা, ইজি আর কি, কিন্তু বাইরে ডর্মে থাকতে হলে প্রায় 1.5-2 ঘন্টা ট্রাভেল করা লাগে। সো ফার্স্ট 2 মান্থ আমি 1.5-2 ঘন্টা ট্রাভেল করে ক্লাসে যাইতাম, টায়ার্ড ফিল করতাম। আমি ইভেন ক্লাসে ঘুমিয়ে গেছি, আমার প্রফেসর মানে ইয়া করছে আর কি। পরে আমি তাকে সরি বলছি, পরে বলছি সমস্যা নাই, আই ক্যান আন্ডারস্ট্যান্ড। তো এরপর হচ্ছে যে 2 মাস পরে আমি ফান্ড পাওয়া শুরু করি, একটা প্রজেক্টে জয়েন করি, দেন ফান্ড পাই আর কি। অ্যান্ড তো যাই হোক, এরপর মানে যেহেতু ওই টাইমটা একটু ডিফিকাল্ট ছিল, বাসা থেকে অনেক টাকা ইউজ হচ্ছিল ফার্স্ট 2 মান্থ আর কি। সো আরেকটা ব্যাপার হচ্ছে যে যে আশিক ভাই যেটা বললো আর কি, যে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারের কারণে এখানে অড জবস বা পার্ট টাইম জব করার সুযোগ নাই। তো এটা একটা ডিফিকাল্টি তুর্কির জন্য। অ্যান্ড বাট যখন ফান্ড পাওয়া শুরু করছি আলহামদুলিল্লাহ, তখন মানে ডর্মে থাকলে অ্যান্ড সিঙ্গেল পার্সন যদি আসে তাহলে অনেক ভালো সেভিং হয়, যেটা আম, তাহসিন থেকে বললো আর কি। বাট ফ্যামিলি নিয়ে থাকলে আসলে কোনো সেভিং হয় না, এন্ড এটা একটু ডিফিকাল্ট। তো যাই হোক, আম, আমি যেহেতু রোবোটিক্সে আসছি এখানে, আরেকটা স্যাড পার্ট হচ্ছে সাবানজিতে রোবোটিক্সে 4 জন প্রফেসর আছেন, এর মধ্যে কেবল একজনেরই ফান্ড আছে কারেন্টলি লিস্ট, যে বাকি 3 জনের ফান্ড মানে 2 জনের আছে, বাকি 2 জনের ফান্ড নাই। এন্ড আমি যখন ছিলাম তখন কি একজনেরই ফান্ড ছিল। তো মানে এন্ড সেটা ছিল রিহ্যাবিলিটেশন রোবটে। তো এখন বর্তমানে আমি রিহ্যাবিলিটেশন রোবটের উপর কাজ করছি আর কি এখানে। আমার প্রফেসর মানে তুর্কিতে মানে সাবানজিতে অ্যাকচুয়ালি তুর্কিতে অনেক প্রফেসর আছেন যারা খুবই হাই কোয়ালিটির রিসার্চ করেন, এবং ইউরোপ বা অন্য কোনো মানে ইউএসএ তে ওনারা জব করতে পারতেন, কিন্তু ওনারা তুর্কিতে ফেরত আসছে কেবল নেশন বিল্ডিং পারপোজটাকে সামনে রেখে। তো আমার প্রফেসরও ওয়ান অফ সাচ প্রফেসর। উনি রিহ্যাবিলিটেশন অ্যান্ড হ্যাপটিক্স এর মানে মধ্যে ওয়ান অফ দ্য টপ রিসার্চার, টপ 20 বলা যেতে পারে। অ্যান্ড ওনার রাইভালদের মধ্যে ইউএসএ অথবা ইউরোপিয়ান কান্ট্রিতে ল্যাব আছে, রাইভালদের ল্যাব আছে। ইভেন ওনার ল্যাব থেকে অ্যালামনাইরা অনেক হাই প্রোফাইল ল্যাব গুলোতে যায় ইউজুয়ালি। ইভেন পিএইচডি সাবানজিতে করে ইউএসএ তে অ্যাসোসিয়েট প্রফেসর হয়েছে, এরকমও উদাহরণ আছে এই ল্যাব থেকে। বাট কারেন্টলি মানে অ্যাটলিস্ট মেকাট্রনিক্স এর জন্য বলবো সাবানজিতে প্রজেক্ট কম। তো এটা একটা ডিফিকাল্টি। বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট ম্যাটেরিয়ালস এ যেরকম আশিক ভাই বলছিলেন যে উনি শুরুতেই ফান্ড পেয়েছেন এবং ম্যাটেরিয়ালস এ আরো বেশি
মানে রিসার্চ হচ্ছে দেখে এটাই ফান্ড বেশি আর কি। আপনার তুরস্কে আসলে কি বলা যায়, আপনার যে রিলিজিয়াস লাইফটা আসলে কিরকম? অনেকে যখন তুরস্কে ভাবে যে তুরস্ক হচ্ছে খুবই দিনদার একটা, কি বলা যায়, যে নতুন খেলাফত চলে আসছে আমাদের, অনেকে ভাবে যে তুরস্ক হচ্ছে খুবই পশ্চিমা, ওখানে মেয়েরা খুবই বাজে পোশাক পরে। তা আপনার একটু লাইফটা কিরকম? আপনি এখানে 2 বছর ধরে আছেন সাবান যেতে, আপনি আসলে একটা দিনদার মানুষ। তো আপনার ভাই কিরকম অভিজ্ঞতা গেছে তুরস্কের এই 2 বছরের জীবন? আচ্ছা, আমি আসলে চেষ্টা করি আর কি যে মানে নামাজ রোজা সব ঠিক রাখার আর কি। তো আমার জন্য আসলে সাবানজির এনভায়রনমেন্টটা শকিং ছিল ফার্স্টলি, যে আহ, এটা কোথায় এসে পড়লাম। যদিও কিছু পাবলিক ইউনিভার্সিটির পরিবেশ পুরো ডিফারেন্ট, তো এটা মানে আমার জন্য শকিং ছিল আর কি। বাট এরপরে আমি ফাতি এরিয়ার দিকে মানে আমাদের কি বলে উইকেন্ড গুলো কাটতেই হয়তো আমি আর আশিক ভাই হয়তো রান্না করতাম, যে একসাথে বিরিয়ানি রান্না করে খাওয়া ফেলতাম। আদারওয়াইজ আমরা এই ইয়াতে তুর্কি আসছি, ঘুরবো, তুর্কি যাएंगे ডোনার কেবাব খাएंगे, এইটা হচ্ছে আমাদের ফিলোসফি ছিল। তো উইকেন্ড আসলেই আমরা চলে যেতাম আমাদের অলসো আমরা দুইজনই ছিলাম তখন সাবানজিতে, মানে মাস্টার স্টুডেন্ট। তো মানে বাংলাদেশি কমিউনিটি থেকে অনেক দূরে ছিলাম। তো আশেপাশে অ্যাকচুয়ালি রিলিজিয়াস কিছুই নাই, এটাই হচ্ছে সত্যতা। বাট ওই যে মসজিদ কমিউনিটি ছিল, যেটা আশিক ভাই বলছে। আবার যখন আমরা ফাতিতে যাইতাম তখন দেখতাম যে সেখানে আহ মানে রিলিজিয়াস কমিউনিটি আছে, মানে হিজাব পরা বা অনেক সময় বোরকা পরা এরকম কমিউনিটি আছে। আবার ওই যে তুর্কি সিরিজে যেরকম এক ধরনের জুব্বা পরে আর কি, সামনে খোলা সুলতানি টাইপের সেই ধরনের পোশাক আশাক ওই সাইডে আছে আর কি। আর এরপরে আমি বাসা নেই 1 বছর, 1 বছর না 1.5 বছর পরে আমি হচ্ছে বাসা নেই। তো আলহামদুলিল্লাহ আমি একটা মানে রিলিজিয়াস কমিউনিটিতে নিছি। সুলতান বেইলি হচ্ছে মানে তুর্কির মধ্যে ওয়ান অফ দ্য ফেমাস রিলিজিয়াস কমিউনিটি আর কি। হয়তো মানে কি বলে এটা, অনেকের যেরকম এক্সপেকটেশন হবে সেরকম না, বাট আলহামদুলিল্লাহ মানুষ অনেক অমায়িক আর কি। ইভেন গত 2 ঈদে আমার বাসায় আহ, মানে 1 মাসের রসদ এনে দিছে এরকম আর কি। কে এনে দিছে, প্রথমবার কে এনে দিছে আমি জানিও না, জাস্ট বাসার সামনে রেখে গেছে এরকম। আর আমাদের প্রতিবেশী অলমোস্ট আমাদেরকে মানে অ্যাডপ্ট করে নেওয়ার মতো, বলে যে ও বিজিম, ও বেনিম কিজ, আমার ওয়াইফকে বলে ও বেনিম কিজ, ও আমার মেয়ে, এরকম আর কি অমায়িক মানুষজন, and খুবই দিনদার। আর এই আর কি মোটামুটি। তুমি মার্শাল্লাহ, ভাই? এটা তাকে শিখে ফেলছেন। আসিফ ভাই, আপনাকে কংগ্রাচুলেশন। তা আর এই যে দাওয়াতটা রান্না করে যে হ্যাঁ আপনারা ভাই, খাইতেন, ইনশাল্লাহ। আসলে আপনি আমাদেরকে দাওয়াত দিতেন না, এটা ঠিক করেন নাই। আচ্ছা, ইনশাল্লাহ। আচ্ছা, আসিফ ভাই, আপনার তো হচ্ছে ভাবি এখানে, তাই না? অনেকে তো আপনারা চায় যে আমরা হচ্ছে তুরস্কে গেলে ধরেন হচ্ছে আমার পার্টনারকে নিয়ে যাবো, তার ওয়াইফকে নিয়ে যাবো, বাচ্চা থাকলে দাদি নিয়ে গেলাম, বা মানে অ্যাকচুয়ালি আপনার মানে কি বলা যায়, ফ্যামিলি নিয়ে আসলে লাইফ কিরকম হয়, বা ধরেন শুনে আসলে কতটা কষ্টকর হয়, যদি একটু বলতেন আপনার এটা, আপনার এক্সপিরিয়েন্স কিরকম এখানে? আচ্ছা, প্রথমত সাবানজি মানে এরিয়া হিসেবে খুবই সুন্দর, জাস্ট লাইক কোচ, যে মানে অনেক দূরে, শহর থেকে দূরে বাট অনেক সুন্দর। হ্যাঁ। বাট এটা প্রবলেম হচ্ছে যে ট্রান্সপোর্টেশন ডিফিকাল্ট হয়ে যায়, এন্ড বাসাগুলো অনেক দূরে, আশপাশে সব হচ্ছে ফ্যাক্টরি। তো বাসা নেওয়া লাগছে দূরে, এন্ড দুইজনের প্রতিদিন এখানে যাওয়া আসা করতে জ্যাম না থাকলে আধা ঘন্টা লাগে, জ্যাম থাকলে 1 ঘন্টা লাগে। এন্ড যদি প্রতিদিন ক্লাস থাকে সেটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। আর বাসা ভাড়া অনেক হাই। যখন আমি সিঙ্গেল ছিলাম, একা ছিলাম আর কি, তখন আমার প্রায় কত 20,000-এর না 15,000-এর মতো লিরা সেভিং হয়, উইচ ইজ মানে হিউজ আর কি মাস্টার স্টুডেন্ট হিসেবে। কিন্তু এখন অলমোস্ট সেভিং হয় না, কারণ বাসা ভাড়া অনেক দিতে হয় আর কি। তাও কম্পারেটিভলি আমার বাসা ভাড়াটা কম পড়ছে, তারপরও মানে ডিফিকাল্ট আর কি, মানে খুব একটা ইজি না, আবার খুব একটা ইম্পসিবলও না। অলসো আমার ওয়াইফ স্টুডেন্ট হওয়ার কারণে আমি একটু বেনিফিটে আছি, কারণ হচ্ছে স্টুডেন্টদের অনেক কিছুই আইদার ফ্রি অথবা ডিসকাউন্টেড অথবা মানে ইজি করে দেওয়া আর কি। ইভেন অনেকে জানে যে বর্তমানে ট্রাভেল ভিসা পাওয়া যাচ্ছে না, কিন্তু স্টুডেন্ট ভিসা একসেপ্টেড হচ্ছে, তো এটা একটা চিন্তার বিষয়। ধন্যবাদ ভাইয়া, আমি একটু বিষয় একটু অ্যাড করি। ওনার মাঝখানে বলছিল তা হচ্ছে যে প্রফেসর নিয়ে আমাদের কোচে একটা ভাইয়া আছে, কলকাতার বাঙালি, উনি হিন্দু। তো বাসতে বাসতে হট করে পরিচয় আমার রান্নাঘরে রান্না করতে গিয়ে। তো ভাই বললাম যে ভাই, আপনি এখানে কেন
পিএইচডি এখানে করার কারণ কি ভাই? ইন্ডিয়া তুরস্ক ভালো, খুব ভালো সম্পর্ক না ইন্ডিয়ার সাথে। ওদের সঙ্গে একটু মানে স্বার্থমূল্য সম্পর্ক একটু তুরস্ক আর ইন্ডিয়া। তবে আপনি তুরস্কতে আসার ভাই কারণ কি? আপনার দেশটা কিভাবে দেখবে? আপনি তুরস্ক থেকে পিএইচডি করতেছেন, তো আসলে দেখো কোনো সমস্যা নাই। এটা হার্জাল্যান্ডের পিএইচডি করতেছে যে প্রফেসরটা, সে হচ্ছে কোচের এবং কেমব্রিজ ইউনিভার্সিটির দুই দুই জায়গারই প্রফেসর। সেটা কম্বাইন্ড প্রফেসর, মানে দুই জায়গাতেই আছে সে। এবং হচ্ছে কেমব্রিজে তার নিজস্ব, না কোচে তার হচ্ছে নিজস্ব ল্যাব আছে, আর কেমব্রিজ হচ্ছে তার ফান্ড নেই, বাট কোচে তার ফান্ড আছে। এই জন্য হচ্ছে ভাইয়া এখানে তার পিএইচডি করতেছে এবং হচ্ছে পরে কেমব্রিজে চলে যাবে পোস্ট ডক করতে। পোস্ট ডকে ভালো ফান্ড থাকে, ওই প্রফেসর তো আছে, ওর সাথে সেখানে নিয়ে নিবে। তেমন অনেক সুযোগ আছে আসলে, প্রফেসররা যারা আছেন তাদের খুব ভালো মানে ওয়ার্ল্ড ওয়াইড লিঙ্ক আছে বা নেটওয়ার্ক আছে, এবং হচ্ছে খুব ভালো ভালো জায়গায় যাওয়া যাবে আসলে, যদি আপনার কাছে লিঙ্ক থাকে তাহলে। কোচ থেকে এটা আমি বলবো। এটাই। আর হচ্ছে যে অনেকে জিজ্ঞাসা করেছে ব্যাচেলর নিয়ে, ব্যাচেলরে কিভাবে কি স্কলারশিপ আছে না আছে, সুযোগটা কিরকম। সো ইশতিয়াক আহমেদ ভাই, যে আপনি একটু বলতেন না, আপনি তো তুরস্কে আসছেন প্রায় মানে 5 বছর হয়ে গেছে তাই না ভাই? এখন হচ্ছে আপনি ইন্টার্নশিপ করতেছেন কোম্পানিতে। আপনি অ্যাকচুয়ালি কিরকম অভিজ্ঞতা আসলে, যে তুরস্ক লাইফ কিরকম? আপনি তো টার্কিশও পারেন। তো টার্কিশ পারে না আশিক ভাই, না আসিফ ভাই, আর আসিফ ভাই কেউ টার্কিশ পারে না, যদি আমি নিজেও পাই না টার্কিশ পুরোপুরি। তো আপনি তো টার্কিশ পারেন, আপনার লাইফ কিরকম, যে আসলে আপনার মানে স্টুডেন্ট লাইফ কিরকম গেছে, বা তুরস্ক মানে তুরস্কের সমাজটা আসলে ইঞ্জিনিয়ারিং কিরকম, একটু বলতেন ভাই ভালো হতো তাহলে। প্রথমত আসসালামু আলাইকুম সবাইকে। আমি ইশতিয়াক এবং আমি বর্তমানে টার্কি বুরসার স্কলারশিপের আন্ডারে আতাতুর্ক ইউনিভার্সিটিতে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করতেছি। দিস ইজ মাই লাস্ট সেমিস্টার। আগামী এক সপ্তাহের মধ্যে আমার গ্রাজুয়েশন হয়ে যাবে ইনশাল্লাহ। সো ইনশাআল্লাহ। এতক্ষণ পর্যন্ত আসিফ ভাই এবং আশিক ভাই থেকে মোটামুটি টার্কির ব্যাপারে প্রোস গুলাই বেশি শোনা গেছে, বাট আমার কথাতে আপনারা প্রসের সাথে কনস দুইটার অনেকটা প্রপোর্শন অলমোস্ট সেম পাবেন। যতটুকু প্রস পাবেন তার থেকে বেশি হয়তো কনস হয়তো আমি বেশি বলবো। সো প্রথমত যখন আমি টার্কিতে আসি, 2021 সালে আমি টার্কিতে আসি। আমি 2020-এর এইচএসসি ব্যাচ ছিলাম এবং পরবর্তীতে আমি বাংলাদেশে আইওটি তে অ্যাডমিশন দেই। আইওটি তে অ্যাডমিশন নিয়ে ওখানে আমি ক্লাস করে অলমোস্ট 1 থেকে 2 মাসের মতো আমি ক্লাস করি। এবং ইন দা মিন টাইম অন্যান্য ইউনিভার্সিটিতে অ্যাডমিশন এক্সাম হওয়ার আগে আমার টার্কি বুরসার স্কলারশিপ হয়ে যায় এবং আমি টার্কিতে চলে আসি। টার্কিতে আসার পর প্রথমত খুবই 1 থেকে 2 থেকে 3 মাস খুবই শকিং ছিল, কারণ তখন ল্যাঙ্গুয়েজ জানতাম না অবশ্যই। বাট টার্কি বুটস্ট্র্যাপ স্কলারশিপের আন্ডারে যারা আসে তাদেরকে প্রথমে 1 বছর টার্কিশ ল্যাঙ্গুয়েজ শেখানো হয়। এবং টার্কিশ ল্যাঙ্গুয়েজ অ্যাকচুয়ালি খুব হার্ড কোনো ল্যাঙ্গুয়েজ না আমার মতে, কারণ 7 থেকে 8 মাসের মধ্যে ইজিলি যে কেউ C1 বা C2 প্রফিসিয়েন্সি লেভেল অর্জন করতে পারে এটা টার্কিশ ল্যাঙ্গুয়েজে। সো এই মোটামুটি টার্কিশ ল্যাঙ্গুয়েজ কোর্সে প্রথমে 1 বছর যায় এবং ওই সময়টা অবশ্যই খুব এনজয়েবল ছিল, কারণ নতুন একটা ল্যাঙ্গুয়েজ শেখা, নতুন কমিউনিটির সাথে পরিচয় হওয়া, আশেপাশে সবকিছু যে জিনিসটা আপনি প্রথম 3 4 5 মাস আপনি কিছুই বুঝতেছিলেন না, আস্তে আস্তে ওটা বুঝতে পারার একটা আনন্দ, এই সবকিছু মিলে প্রথম 1 বছর খুব মজার ছিল। এবং তার পরবর্তীতে আস্তে আস্তে ফ্যাকাল্টি লাইফ শুরু হয় এবং ফ্যাকাল্টি লাইফে প্রথম 1 সেমিস্টার বা প্রথম 2 সেমিস্টার ইজি বলবো না আমি, খুবই টাফ একটা টাইম যায়। কারণ একটা ল্যাঙ্গুয়েজে আপনি যতই প্রফিসিয়েন্সি অর্জন করেন না কেন, ওইটাতে পড়াশোনা করা বা একাডেমিক লাইফ পুরো আলাদা একটা জিনিস। কারণ দেখা যায় কি আমাদের ল্যাঙ্গুয়েজ স্কুলগুলোতে আমাদের ডে লাইফে বা প্রতিদিন চলার জন্য যে ভাষাগুলো ওইগুলো শেখানো হয়, কিন্তু একাডেমিক ল্যাঙ্গুয়েজটা পুরোটা ডিফারেন্ট। সো একাডেমিক ল্যাঙ্গুয়েজ হিসেবে প্রথম 1 সেমিস্টার বা 2 সেমিস্টার সবার জন্য একটু টাফ যায় এবং আমার জন্য সেম। বাট ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে আমি একটা জিনিস বলবো, মোটামুটি টার্কিতে বেশ কিছু ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আছে, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকাট্রনিক্স, সব টাইপের ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি গুলো আছে টার্কিতে। এবং রিসেন্টলি এআই, ডাটা সায়েন্স এই টাইপের ইঞ্জিনিয়ারিং, এই টাইপের ফ্যাকাল্টি গুলো তারা অ্যাড করছে আন্ডার গ্রেডে। সো ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে টার্কিশ ল্যাঙ্গুয়েজ অ্যাকচুয়ালি খুব বেশি না জানলেও ওইরকম কোনো সমস্যা হয় না। মানে একদম যদি হাই লেভেলের একাডেমিক ল্যাঙ্গুয়েজ নাও জানে তাও খুব বেশি প্রবলেম হয় না। কারণ হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে ম্যাথমেটিক্যাল টার্ম বা টেকনিক্যাল টার্ম গুলো বেশি হওয়ার কারণে ইংলিশ দিয়ে চালিয়ে নেওয়া যায়। এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আমাদের ডিপার্টমেন্টে যেটা হতো, কম্পিউটার সায়েন্সে আমাদের টিচাররা আমাদের যেই নোটগুলো প্রোভাইড করতো বেশিরভাগই ইংলিশ ল্যাঙ্গুয়েজে প্রোভাইড করতো, কারণ আমাদের রিসোর্সেস গুলো বেশিরভাগ ইংলিশে হওয়ার কারণে টার্কিশ থেকে ইংলিশ ল্যাঙ্গুয়েজের রিসোর্সেস গুলো বেশি প্রোভাইড করতো, যেটা আমার জন্য অ্যাডভান্টেজ এবং একটা টার্কিশ স্টুডেন্টের জন্য অনেক কারণে সেটা ডিসঅ্যাডভান্টেজ হয়ে যেত। কারণ টার্কিশদের ইংলিশ খুব ভালো না, যদি না সে ইংলিশ ইংলিশ মিডিয়াম থেকে না হয়। আর পাবলিক ইউনিভার্সিটি গুলোতে টার্কি বুর্সালাইতে মোস্ট অফ দ্য স্টুডেন্ট যারা আসে, কচ সাবানজি ওই টাইপের ইউনিভার্সিটি গুলো ছাড়া পরবর্তী ক্যাটাগরি যে ইউনিভার্সিটি গুলোতে যারা আসে বেশিরভাগই দেখা যায় টার্কিশ ল্যাঙ্গুয়েজে পড়াশোনা করতে আসে। সো ওইসব ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং ওয়ান কাইন্ড অফ অ্যাডভান্টেজ হিসেবে কাজ করে, কারণ যেটা বললাম বেশিরভাগ নোট গুলাই আমাদের ইংলিশে প্রোভাইড করতো। সো এই এই মোটামুটি আস্তে ধীরে তারপর ল্যাঙ্গুয়েজের সাথে মানায় নিতে কোনো সমস্যা হয় নাই।
এবং টার্কিতে যদি আমি সুযোগ সুবিধার কথা বলি, টার্কিতে প্রায় প্রতিটা ইউনিভার্সিটিতেই বেশ ভালো ভালো কিছু ক্লাব আছে, এবং সব ডিপার্টমেন্ট ফ্যাকাল্টি রিলেটেড ক্লাবও আছে। আমিও 2-3টা ক্লাবের সাথে রিলেটেড ছিলাম, এবং এই ক্লাব লাইফ গুলা হচ্ছে আপনার ইউনিভার্সিটি লাইফ গুলাকে খুব এনজয়েবল করে তোলে। এবং এই ক্লাবের পাশাপাশি হচ্ছে ইরাসমাস প্লাস নামে স্কলারশিপ আছে একটা। এই ইরাসমাস প্লাস স্কলারশিপের আন্ডারে আপনি ফুল ফান্ডেড হিসেবে আপনি আপনার একাডেমিক লাইফের 2 থেকে 3 সেমিস্টার আপনি ইউরোপের যে কোনো কান্ট্রিতে বা যে কোনো দেশে যে কোনো ইউনিভার্সিটি থেকে করতে পারবেন। অবশ্যই আপনার ইউনিভার্সিটির সাথে ওই দেশের বা ওই ইউনিভার্সিটির একটা কানেকশন থাকতে হয়। কানেকশন থাকলে আপনি যে কোনো দেশে আপনার আন্ডার গ্রেডের 1-2 সেমিস্টার করতে পারবেন। এছাড়াও ইন্টার্নশিপের সুযোগ দেয় দেশের বাইরে, ফুল ফান্ডেড, যেটা খুব ভালো একটা বিষয়। এবং টার্কির এডুকেশন সিস্টেম আমি বলবো, যেহেতু টার্কি বলগনা প্রসেসের মধ্যে পড়ে, সো টার্কির এডুকেশন সিস্টেম ওয়ান কাইন্ড অফ ইউরোপিয়ান এডুকেশন সিস্টেমের কাছাকাছি, এবং খুব বেশি ডিফারেন্ট নাই। একই সাথে টিচারদের ল্যাব সাপোর্ট, তারপর কোঅর্ডিনেটরদের সাপোর্ট, সবকিছু পাওয়া যায় টার্কিতে। এই হচ্ছে মোটামুটি প্রস গুলা। আহ, এবং আমি বর্তমানে হচ্ছে টার্কির ওয়ান অফ দা বড় একটা হোল্ডিং কোম্পানি, জোরলো হোল্ডিং, এটাতে আমি আমার ইন্টার্নশিপ করতেছি। রিসেন্টলি শেষ হয়েছে, গত 3-4 দিন আগে আমার ইন্টার্নশিপ শেষ হয়েছে। সো ওয়ার্কিং কালচারও টার্কিতে খুব ভালো ওয়ার্কিং কালচার আছে বলে আমার মনে হয়। কারণ অবশ্য বড় বড় কোম্পানিগুলোর ওয়ার্কিং কালচার থেকে ছোট ছোট কোম্পানিগুলোর ওয়ার্কিং কালচার অনেক ডিফারেন্ট হয়, এবং বড় বড় কোম্পানিগুলোর ওয়ার্কিং কালচার খুব ভালো। যেহেতু আমি বললাম টার্কি বড় একটা হোল্ডিং কোম্পানিতে কাজ করছি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। সো ওয়ার্কিং আওয়ার্স, তারপর ফ্যাসিলিটিস সবকিছুই মাশাআল্লাহ খুবই ভালো লেভেলের পাওয়া যায়। কিন্তু এরপরে যদি আমি গ্রাজুয়েশনের পরবর্তী অবস্থাটা যদি আমি একটু এক্সপ্লেইন করি, টার্কিতে অ্যাকচুয়ালি ভাইদের জন্য, যে ভাইরা যেটা বললো যে রিসার্চের ক্ষেত্রে টার্কি খুবই ভালো, বেস্ট একটা প্লেস। টার্কি ইউনিভার্সিটি গুলোতে বেশ ভালো ভালো ল্যাবরেটরি আছে, এবং টিচাররাও খুব হেল্পফুল। কিন্তু যদি আমি জব সেক্টরটার কথা বলি, টার্কিতে বর্তমানে বুমিং সেক্টর গুলোর মধ্যে একটা হচ্ছে আমাদের যে টার্কির ড্রোন সেক্টর বা মিলিটারি সেক্টর গুলা। এখানে টার্কির কিছু বড় বড় কোম্পানি আছে, রকেটসান, হাভেলসান, বাইকারের মতো কিছু, তুসাসের মতো বড় বড় কোম্পানি আছে। এদের কিছু প্রজেক্ট থাকে, যে প্রজেক্টের আন্ডারে ইউনিভার্সিটিতে টিচারদের সাথে একটা ইন্টার কানেকশনের মাধ্যমে কিছু কিছু প্রজেক্টে আপনি ইউনিভার্সিটিতে কাজ করতে পারবেন। কিন্তু আমি যদি একদম জব সেক্টরের কথা বলি, যে আপনি রকেটসান বা হাভেলসানে ওদের কোম্পানিতে যে জব করবেন, সেইখানে বিদেশিদের একটা রেস্ট্রিকশন আছে, সেইখানে ওরা বিদেশিদের নেয় না। সো দেখা যায় এই বুমিং সেক্টর গুলাতে এই রেস্ট্রিকশনের কারণে আমরা সহজেই ওই কর্মক্ষেত্রে ঢুকতে পারি না। এবং যদি বড় বড় হোল্ডিং কোম্পানিগুলোর কথা বলি, কচ হোল্ডিং, সাবানজি হোল্ডিং এবং জোরলো হোল্ডিং, আমার দেখা মতে এইসব এরিয়াতে বিদেশি কর্মজীবীর সংখ্যা অলমোস্ট 2 থেকে 3%, মানে যেটা খুবই কম, রেশিওটা খুবই কম। এবং এটা খুবই কম্পিটিটিভ ফর একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্টের পার্সপেক্টিভ থেকে। সো টার্কিতে যদি কেউ আগে থেকে, মানে বাংলাদেশ থেকে ব্যাচেলর করে বা মাস্টার্স করে পিএইচডি লেভেলে আসে, এবং কারো যদি টিচিং প্রফেশনে ঢোকার ইচ্ছা থাকে, সো টার্কি তার জন্য একটা বেস্ট প্লেস। বাট এট দ্য সেম টাইম টার্কি থেকে আন্ডারগ্রেড করে নিজেকে গ্রুম করে যে সামনে যাবে, সেই ক্ষেত্রে আমার মতে টার্কি খুব ভালো একটা প্লেস নাও হইতে পারে অনেকের ক্ষেত্রে, যদি সে জব সেক্টরে ঢুকতে চায় বা ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে ঢুকতে চায়। এই হচ্ছে মোটামুটি মোস্তফা। ভাই আরেকটা বিষয় ভাই, ধরেন এখানে যারা আছে হয়তো মোটামুটি ইস্তাম্বুলে বসবাস করে, আপনি বর্তমানে ইস্তাম্বুলেই আছেন, বাট আপনি তো বেসিক্যালি ছিলেন হচ্ছে ইস্তাম্বুলের বাইরে অন্য একটা শহরে, বা তুমি কাছে তুরস্ক মানে হচ্ছে ইস্তাম্বুল, বা তুমি কাছে ইস্তাম্বুল লাইফ অ্যাকচুয়ালি পুরো তুরস্কের সব জায়গায় লাইফের একই রকম, সেটা আসলে এরকম নাকি একটু ভিন্ন? ভাই আপনার বাংলা অ্যাকচুয়ালি কিরকম আসলে অন্য শহরগুলোতে একটু আচ্ছা, বলতেন। আমি গত 4 বছর ধরে আমি আতাতুর্ক ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি। গত 4 বছর ধরে আমি এরজুরুমে ছিলাম। এরজুরুম টার্কির পূর্ব দিকের শহরগুলোর মধ্যে একটা। সো টার্কির যে বড় বড় শহরগুলো আছে, ইস্তানবুল, আনকারা, তারপর ইজমির, আন্তালিয়া, এই এরিয়াগুলো যতটা একটু ওপেন, এবং একই সাথে একটু পূর্ব দিকের শহরগুলো যেমন এরজুরুম, তারপর ট্রাবজন, কার্স, ইটসেট্রা ইটসেট্রা, ওই সাইডের শহরগুলো আরেকটু রেস্ট্রিক্টেড বা আরেকটু কি বলবো, আরেকটু কাপালি কাপালি, ইংলিশ কি, মানে বন্ধ ক্লোজ। টাইপের অনেকটা ভাই, একটা কনজারভেটিভ, আরেকটু রেস্ট্রিক্টেড। কনজারভেটিভ, হ্যাঁ। ঠিক আছে। সো ওই সাইডের শহরগুলো তার একটু কনজারভেটিভ হওয়ার কারণে দেখা যায় মাঝে মাঝে রেসিজমের শিকারও হইতে হয়, যেটা ইস্তানবুল, আনকারা বা ইজমিরের মতো শহরগুলোতে খুব বোঝা যায় না। বাট ওই টাইপের শহরগুলোতে মাঝে মাঝে রেসিজমের শিকার হইতে হয়। বাট যেহেতু আমি টার্কির জানি, এবং আমার মোস্ট অফ দ্য ফ্রেন্ড সার্কেল হচ্ছে টার্কিশ সার্কেল ছিল, কারণ আমি বিদেশিদের সাথে চলার থেকে টার্কিশদের সাথে চলতে আমি বেশি প্রেফার করতাম। সো যেহেতু আমার মোস্ট অফ দ্য ফ্রেন্ড সার্কেল টার্কিশ ছিল, সো কখনো ওরকম টাইপের আমি কোনো সমস্যায় পড়ি নাই। এবং যদিও কখনো কোনো সমস্যায় পড়ে থাকি, টার্কিশ ফ্রেন্ডদের কাছ থেকে আমি যথেষ্ট সাপোর্ট পাইছি এইসব ক্ষেত্রে। ধন্যবাদ ভাইয়া, আমি একটু যোগ করি। স্কলারশিপ নিয়ে ব্যাচ অনেক অনেক কোশ্চেন করছে, সেটা নিয়ে এরপর আমরা হ্যাঁ, ইনশাল্লাহ যাবো শাহিনশাহ স্যারের কাছে। তো
আহ ইতিবি ছাড়া হচ্ছে তুরস্কে কোচ, বিলকেন, সাবানজির হচ্ছে নিজস্ব স্কলারশিপ দেয়, এবং হচ্ছে আমি বর্তমানে কোচে পড়াশোনা করতেছি ইতিবি বা তুর্কিয়া বুলসের স্কলারশিপের মাধ্যমে। এখানে কিছু ব্যতিক্রম আছে, যেমন ভাই বললো, আমি এটা ব্যাচেলর হোক বা মাস্টার্স বা পিএইচডি, যেই পড়তে আসুক তুরস্কে তুর্কিয়া বুলসের মাধ্যমে, তাকে প্রথম বছর টার্কিশ ভাষা শিখতেই হবে, কম্পালসরি সবার জন্য। শুধুমাত্র কেউ কোচে আসলে সে ব্যতীত। ফলে যদি হচ্ছে আমি তুর্কিয়া বুলসে দিয়ে পড়ি, আমি টার্কি এখনো পারি না, সত্য কথা যা। আর দ্বিতীয় হচ্ছে যে এখানে ফলে আমার 1 বছর বেঁচে গেছে। সমস্যা হচ্ছে এখানে সামাজিকরণ করা একটু কঠিন হয়ে যায়। আর এছাড়া হচ্ছে সাবানজ ইউনিভার্সিটি, ওদের হচ্ছে প্রচুর নিজস্ব স্কলারশিপ আছে, যা কিনা শুধু টিউশন ফি ওইবার দেয়। তাদের হচ্ছে ডরমিটরি বা স্টাইপেন্ড বা অন্য কিছু তারা দেয় না। ফলে হচ্ছে এটা একটু এক্সপেন্সিভ হয়ে যায়। এই একই কথা হচ্ছে সাবানজির ক্ষেত্রে। সাবানজিতে হচ্ছে ফুল স্কলারশিপ দেয় না ব্যাচেলরে, এবং স্টাইপেন্ড এগুলো তো নাই। বাট সাবানজিতে হচ্ছে যে কেউ মানে কেউ যদি পড়তে আসে, তাহলে পড়া চলাকালীন সময়ে চাইলে স্কলারশিপ পাওয়া যায়। এমন অনেকে আছে যারা হচ্ছে ধরেন 25% টিউশন ফি নিয়ে আসছে, এবং হচ্ছে গ্রাজুয়েশন করার সময় সে ফুল টিউশন ফি নিয়ে গ্রাজুয়েশন করছে, এমন অনেকে আছে। আর বিলকেন্টে হচ্ছে ওদের ফুল মানে বিলকেন্ট হচ্ছে ওরা ফুল টিউশন ফি দেয়, সাথে সাথে হচ্ছে ডরমিটরি ফি দেয়। বিলকেন্টে চান্স পাওয়ার পরও হচ্ছে আপনার নিজের থাকা খাওয়ার খরচটা আপনার নিজের দেয়া লাগবে। তো এই হচ্ছে গিয়া ইন শর্ট মানে তুর্কিয়া বুলসের বা অন্য ইউনিভার্সিটি গুলোর যে স্কলারশিপ আছে সেইগুলো। ব্যাচেলরের জন্য আমি বলবো হচ্ছে বেস্ট হচ্ছে তুর্কিয়া বুলসের স্কলারশিপ আসতে পারলে খুব ভালো। অন্যথায় যদি মানে সম্ভব হয় আর্থিক ভাবে আসতে পারেন, অনেক ভালো একটা জায়গা। তো যাই হোক, এখন আমাদের প্রফেসর শাহিন মোস্তফা, স্যার। এই জি পয়েন্ট ভাই, জি থেকে আমি ছোট কিছু জিনিস অ্যাড করবো। জি জি জি। টার্কি বুটসেলের পাশাপাশি টার্কিতে আরো কিছু স্কলারশিপ আছে। টার্কি বুটসেলের স্কলারশিপের সাথে ওরা ইন্টিগ্রেটেড হয়ে আইএসডিবির স্কলারশিপ আছে। তারপর রিসেন্টলি বাইকারের কিছু স্কলারশিপ দিয়ে বাইকারের কিছু স্কলারশিপ প্রোভাইড করতেছে ওরা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট গুলোতে। আর হচ্ছে কমেন্ট সেকশনে একটা কোশ্চেন ছিল যে যথেষ্ট কিনা টার্কি বুটসের স্কলারশিপের যে অ্যামাউন্টটা। মোর দ্যান এনাফ, মানে যে কোনো শহরে চলার জন্য, সেটা ছোট শহর হোক বা বড় শহর হোক, মোর দ্যান এনাফ চলার জন্য। এখানে আমি একটু এক অ্যাড মিনিট, করি। সরি, হ্যাঁ, সেটা হচ্ছে যে আমাদের যারা আলোচনা করেছেন, আসিফ ভাই, আশিক ভাই এবং হচ্ছেন ইস্তাক, চ্যাট বক্সে রিলেটেড প্রশ্ন সব অনেকগুলো প্রশ্ন আসছে, তো চ্যাট বক্সে সবগুলো একটু উত্তর চ্যাটে লিখে এগুলো দিলে আমরা ভালো হতো। ভাই, একদম শেষে যাই আমরা ভাই, শেষ কথা বলবো কোশ্চেন গুলো নিয়ে ভাই, এখন একটু বলি। আমি কি বলতেছিলাম ওটা চাই ভুলে গেলাম আমি। কি বলতেছিলাম, চাই ভুলে গেলে সমস্যা নাই। তো আমাদের প্রফেসর শাহিন শাহ, শোনা যাচ্ছে কিনা স্যার? শুনলে একটু যদি বলতেন। জি, আমি শুনতে পাচ্ছি। জি, তো স্যার তো এখানে আছেন অনেকদিন হয়ে গেলো, আপনি এখানকার ইউনিভার্সিটির প্রফেসর, আপনার হচ্ছে এখানে নিজস্ব ল্যাব আছে, আপনার হচ্ছে এখানে ড্রোন নিয়ে কাজ করতেছেন। আপনি কি বলতেন লাইক যে তুরস্ক ইন জেনারেল, মানে ভারত যদি বলো তাদের ইউনিভার্সিটি স্পেসিফিক কি বলা যায় যে সুযোগ যেগুলো আছে সেগুলো, ধরেন এখানে সেখানে পরিবেশ কিরকম, থাকা খাওয়া বা থাকা লাইফস্টাইল কিরকম, তো বলতেন ধরেন তুরস্ক ইন জেনারেল ধরেন আহ ইঞ্জিনিয়ারিং নিয়ে কি কিরকম স্কোপ আছে বা কিভাবে কি আছে যদি একটু বলতেন আপনি, ভালো হতো তাহলে এটা নিয়ে। জি, ধন্যবাদ। সবার প্রথম বলবো যে আসলে ইঞ্জিনিয়ারিং ফিল্ডে তুর্কিতে অনেক কিছু করার সুযোগ আছে। এটা শুধুমাত্র মানে কোনো ফিল্ড স্পেসিফিক না, যে আমি ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং পড়লাম, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়লাম, মেকাট্রনিক্সে পড়লাম, বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে পড়লাম, কন্ট্রোলার পড়লাম, সব ফিল্ডে মোটামুটি আছে। কারণ তুর্কি অনেক কিছু ডেভেলপ করে, অনেক কিছু বানায়। তুর্কির অনেকগুলো কোম্পানি আছে যারা ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন প্রোডাক্ট সেল করে। তো যার কারণে তুর্কিতে অনেক সুযোগ আছে, স্কোপ আছে। আর তুরস্কের স্কলারশিপ ব্যাপারে কথা বলতেছিল, আমি যখন জয়েন করলাম শুনলাম তুর্কিশ গভর্নমেন্ট স্কলারশিপের পাশাপাশি আমাদের একটা বড় একটা ভালো একটা জিনিস হচ্ছে কি টুবিটাক প্রজেক্টে কিন্তু জয়েন করা যায়। হ্যাঁ, আমিও প্রায় মাঝে মাঝেই নিই টুবিটাক প্রজেক্টে স্টুডেন্ট নিই, মাস্টার্স পিএইচডি স্টুডেন্টরা নিই। আর অনেক ইউনিভার্সিটিতে স্যারদের, বিশেষ করে ইস্তাম্বুল টেকনিক্যাল টেকনিক, বোয়াজিসি অথবা মিডল ইস্ট টেকনিক অথবা কচ ইউনিভার্সিটি, এরকম বড় বড় ইউনিভার্সিটিগুলোতে, মোটামুটি মেডিকেল ইউনিভার্সিটি, অনেক ইউনিভার্সিটিতেই বিভিন্ন স্যারদের প্রজেক্ট থাকে, যে প্রজেক্টে তারা স্কলারশিপ দেয়, টুবিটাক স্কলারশিপ দেয়। এবং টুবিটাক স্কলারশিপের অ্যামাউন্টটা তুর্কি বুর্সের অ্যামাউন্টের চেয়ে একটু হাই হয়, অ্যামাউন্টটা বেশি হয়, ডাবল ট্রিপল হতে পারে, আবার অনেক অপরচুনিটিও থাকে। তো সেটা আমরা মাথায় রাখতে পারি যে বিভিন্ন ধরনের ফান্ডের ক্ষেত্রে। আর আফটার জব, আফটার স্টাডি জব জব অপরচুনিটির কথা যদি আমরা বলি, জব সব ধরনের জবই আছে। মানে ইন্ডাস্ট্রিতে জব করা যাবে। ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আমরা আমরা দেখছি এখন আমাদের অনেক স্টুডেন্ট আছে যারা হচ্ছে ইলেকট্রিক কোম্পানিতে জব করে। অনেকে আছে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে, কমিউনিকেশনে, এআইতে, সফটওয়্যারে আছে, কাজ করতেছে, আমাদের অলরেডি স্টুডেন্টরা কাজ করতেছে।
পাশাপাশি অনেকেই আছে যারা হচ্ছে একাডেমিয়াতেও জয়েন করতেছে। আমাদের বাংলাদেশি যারা এখানে কাজ করছে তারা অনেকেই আছে যারা একাডেমিতে কাজ করে। একাডেমিতে কাজ করার ক্ষেত্রে যারা পিএইচডি করতেছে এবং ভালো কিছু ভালো রেজাল্ট করতেছে, তারা সবাই কিন্তু ভালো করতেছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যেটা, এই যে তুর্কিতে সেটেলমেন্ট সেটেলড হওয়া, তুর্কিতে ভালো কিছু করার একটা সুযোগ আছে। সুযোগটা হচ্ছে এরকম যে তুর্কিতে হচ্ছে লাইক আদার ইউরোপিয়ান ইউনিয়ন কান্ট্রির মতোই এরা সিটিজেনশিপ দেয়, এবং তারা আফটার 5 ইয়ার্স কাজ করার পর তারা ফুল সিটিজেনশিপ হতে পারে। এবং ফুল সিটিজেনশিপ হলে তারা কিন্তু সকল নাগরিক সুযোগ সুবিধা ভোগ করে। এবং তাদের সাথে আমাদের যারা তুর্কিশ নাগরিক বা আমরা যারা বাইরে থেকে এসে, যারা আমি তুর্কিশ, আমরা যারা তুর্কিশ, কোনো পার্থক্য নাই, সেম আমাদের রাইট, আমাদের কাজ, আমাদের প্রফেশন। এবং যদি ভালো কোন প্রফেশনে যায়, সেও তুর্কির স্পেশাল যে ফ্যাসিলিটিগুলো আছে সেগুলোও পায়। যেমন আমি শুধু তুর্কির সাধারণ নাগরিক না, আমি তুরস্কের স্পেশাল পাসপোর্ট হোল্ড করি। এবং তুরস্কের অনেকগুলো ক্ষেত্রে আমি প্রায়োরিটি পাই। বা তুরস্কের টুবিটাক প্রজেক্ট সহ গভর্নমেন্ট অনেকগুলো প্রজেক্ট আমরা কাজ করি। সবগুলোতেই আমরা অ্যাজ ইউজুয়াল অ্যাজ এ তুর্কিশ সিটিজেন আমরা যে সুযোগ দরকার সেটা আমরা পাচ্ছি। তো এটা একটা বড় বিষয় আর কি, যে একটা দেশে গিয়ে আমি আমার পড়ালেখা করে আমি আমার ক্রিয়া শুরু করতে পারছি, এবং পাশাপাশি সেই দেশের একজন নাগরিকের মতো সকল সুবিধাগুলো এনজয় করতে পারছি। তো এই জিনিসটা আমি মনে করি মাথায় রাখতে পারি আমরা। এবং আরেকটা বিষয় হচ্ছে এখানের মধ্যে আমাদের সাথে যেহেতু ধর্ম, মানে আমাদের রিলিজিয়নটা মিলে, এটার কারণে আমাদের অনেকগুলা কালচারাল একটা সিমিলারিটি পাওয়া যায়। এবং তার সাথে আমরা কালচারালি অনেকগুলা ক্ষেত্রে তারা আমাদেরকে প্রায়োরিটিও দেয় অ্যাজ এ মুসলিম। যে জিনিসটা আমরা হয়তো বা ইউরোপে বা অন্যান্য অধর্মীয় দেশে আমরা পাবো না, সেটাকে আমরা একটা প্রায়োরিটি হিসেবে দেখতে পারি আর কি। ধন্যবাদ। ভাই একটা বিষয়, আপনি তো বর্তমানে অনেক ড্রোন নিয়ে কাজ করতেছেন ভাই, তো অনেকের আগ্রহ থাকে যে তুরস্ক মানি হচ্ছে বর্তমানে ডিফেন্স, আর কি বলা যায় যে বায়রাক্তার ড্রোন, কিজিল এলমা, দেন হচ্ছে কান ফাইটার ভাই। অ্যাকচুয়ালি এই ক্ষেত্রে মানে তুরস্কে মানে মানে তুরস্কের রাইটসটা কিরকম আসলে আপনার এই ডিফেন্স এখন সেক্টরে আহ, নিয়ে? তুরস্ক তুরস্ক ড্রোন সেক্টরে আমি যদি মানে সরাসরি বলি, এরা মোটামুটি আমরা বলতে পারি পৃথিবীর মানে একটা এক এক নাম্বার বলতে পারি। কারণ অনেকগুলা আমরা যুদ্ধও দেখেছি যেখানের মধ্যে তুরস্কের ড্রোনের মাধ্যমে তারা ইউরোপ এবং আমেরিকা শক্তিকে তারা হার মানাইছে, যেটা আমরা আজারবাইজানের সাথে আর্মেনিয়ার যে যুদ্ধটা হয় সেখানে আমরা দেখেছি। তো বেশ কিছু আমরা যদি প্রেক্ষাপটে দেখি, সেটা অবশ্যই এবং তুর্কি এখন তো ড্রোন মোটামুটি ওয়ার্ল্ড ওয়াইড সব জায়গায় সেল করতেছে। যদিও বা আমি হচ্ছে যুদ্ধক্ষেত্রে ড্রোনের জন্য কাজ করি না, আমি কাজ করি কমিউনিকেশন টেকনোলজির ক্ষেত্রে। ড্রোন টেকনোলজি ডেভেলপ করি, যেটাও অলরেডি তুরস্ক সহ বাংলাদেশ সব আমেরিকা সব বিভিন্ন দেশে বিদেশে যেটা সাড়া ফেলেছে। এর মূল কারণ হচ্ছে আবিষ্কারটা আমার প্রথম আবিষ্কার ছিল, এবং এটা আমরা আবিষ্কারের পাশাপাশি আমরা প্যাটেন্টও আমরা করেছি, দুইটা ন্যাশনাল ইন্টারন্যাশনাল প্যাটেন্ট আছে আমাদের। তো এই ক্ষেত্রে যেটা বলবো সেটা হচ্ছে ড্রোন টেকনোলজি সহ, শুধু ড্রোন টেকনোলজি না, যে কোনো টেকনোলজি ডেভেলপ করার ক্ষেত্রে এখানে ল্যাব ফ্যাসিলিটি আছে এবং কাজ করার সুযোগ আছে। কেউ যদি কাজ করতে চায় সেক্ষেত্রে সে কাজগুলো করতে পারবে। আর অবশ্যই ড্রোন টেকনোলজি ক্ষেত্রে তুর্কি ডেভেলপ, এবং তুর্কি এখন মোটামুটি তাদের অনেকগুলা অনেকগুলা কাজে ড্রোনটা ইউজ করতেছে। তারা শুধুমাত্র যে তারা যুদ্ধের ক্ষেত্রে যুদ্ধ ড্রোন তৈরি করতেছে শুধু তা না, তারা যুদ্ধ ড্রোন করা ছাড়াও তারা তাদের যেমন ধরেন ট্রাফিক সহ অনেকগুলা কাজে, দেশীয় অনেকগুলা কাজে, সিভিল কাজও তারা কিন্তু ড্রোন ড্রোন ব্যবহার করতেছে। এবং তারা তাদের হাই স্কুল থেকে স্টুডেন্টদেরকে এরা গড়ে তুলতেছে। টেকনোফেস্ট নামে একটা কম্পিটিশন হয় প্রতি বছর, যেখানে তারা সিভিল, প্রজেক্ট এবং মিলিটারি সকল ক্ষেত্রে ওরা তাদের স্টুডেন্টদেরকে ছোট থেকেই গড়ে তুলতেছে। আপনারা অবাক হবেন জেনে যে এখানে শুধুমাত্র ইউনিভার্সিটি না, আমরা আমি তো হচ্ছে টুবিটাকের জুরি। টুবিটাকের যেভাবে আমি বড় প্রজেক্টগুলো আমরা মূল্যায়ন করি, তেমনি আমরা ছোট প্রজেক্টও পাই, যেগুলো হচ্ছে হাই স্কুলের প্রজেক্ট। দেখা যাচ্ছে ছোট ছোট হাই স্কুলের লিসের ছেলেরা, যেটা আমরা কলেজ লেভেলের বলি, তারাও কিন্তু মানে ছোট ছোট ড্রোন বানাচ্ছে, যেটার মাধ্যমে ছোটখাটো অনেকগুলা কাজ, অনেকগুলা প্রজেক্ট কিন্তু তারা করতেছে। অতএব সবচেয়ে একটা মজার জিনিস হচ্ছে এটা, যে তারা কিন্তু প্রজেক্ট বেস কাজ করে। এমন প্রজেক্ট করে যে প্রজেক্টটা হচ্ছে তাদের দেশের জন্য কাজে লাগবে, মানে শুধুমাত্র ডিগ্রি নেওয়ার জন্য ডিগ্রি নেয় না। এটা আমি অ্যাড করবো আর কি। থ্যাংক ইউ।
আমি একটু অ্যাড করি এখানে টুবিটাক নিয়ে। তো টুবিটাক হচ্ছে মানে ওরা হচ্ছে ওদের অনুদান দেয়। এখানে হচ্ছে হাই স্কুলদের জন্য, ব্যাচেলরদের জন্য হচ্ছে আলাদা করে ফান্ড আছে। তো ধরেন হচ্ছে আমি চাচ্ছি একটা প্রজেক্ট আমি করতে চাই, এখানে একটা প্রফেসরের সাহায্য লাগবে এবং সে রাজি হলে আমাদের আবেদন করে এবং সে টুবিটাক থেকে আমাদের ফান্ড দেয়। এটা আমি একটা ভালো একটা উদ্যোগ, ঠিক আছে। আর এছাড়া হচ্ছে ব্যাচেলর নর্মালি যদি কেউ চায়, ধরুন হচ্ছে আমি হায়ার স্টাডিজ করবো, ধরুন হচ্ছে আমি ইউএস বা অন্য ভালো দেশে ভালো ইউনিভার্সিটিতে আমি যাবো, পিএইচডি বা ভালো কোনো প্রফেসর হবে, আই থিঙ্ক হচ্ছে ব্যাচেলর করা তো সেটা ভালো একটা মানে চয়েস হবে আমার মতে। কারণ হচ্ছে আমি তো কোথাও কোচে পড়তেছি, আমি হচ্ছে কোচে প্রথম 3 সেমিস্টার ছিলাম সিএসসি তে, পরে তো চেঞ্জ করলাম, আগে বললাম আমি। এখানে হচ্ছে প্রফেসররা তারা অলওয়েজ হচ্ছে আমাদের এনকারেজ করে, যদি আমার কোনো আগ্রহী হয় রিসার্চের ক্ষেত্রে তারা আমাদের বলে তোমরা আসো আমাদের সাথে জয়েন করো। এবং হচ্ছে আমাদের এক ফ্রেন্ড, আমাদের একটা স্পিকার ছিল সারোয়ার, ও তো বললাম যে অসুস্থতার কারণে জয়েন করতে পারে নাই। ও তুরস্কে আসছে আমার সাথে 24 সালে। প্রথম বছর হচ্ছে যে ও ল্যাঙ্গুয়েজ মানে টার্কিশ ভাষা শিখতে শিখতে চলে যায়, এখন হচ্ছে বর্তমানে ফার্স্ট ইয়ারে সেকেন্ড সেমিস্টারে আছে। তো এর মধ্যে হচ্ছে ওর বর্তমানে একটা পেপার পাবলিকেশন করা হয়ে গেছে। ও টুবিটাক প্রজেক্ট নিয়ে কাজ করা হয়েছে এবং হচ্ছে শাহিন শাহ স্যারের সাথে কাজ করতেছে তার ল্যাবে, কারণ তার যোগ্যতা আছে। তার কাজ করা খুবই ইজি। এবং আমি তো বর্তমানে হচ্ছে আয়া নিয়ে পড়তেছি। আমার নিজের হচ্ছে বর্তমানে already একটা পেপার পাবলিশ করা আছে, বাট আইয়ার এইটা কারণ আমি আয়া নিয়ে পড়াশোনা করতেছি। আমার কনফারেন্স প্রেজেন্টেশন আছে এবং প্রফেসর সাথে এখানে আমার কাজ করা আছে। এখানে হচ্ছে প্রফেসররা সত্যি খুবই 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 ওপেন। কাজ করতে চাইলে আগ্রহ থাকলে তারা অলওয়েজ সাহায্য করে। মানে অনেক বেশি হেল্পফুল বলবো আমি এটা ব্যাচেলরের ক্ষেত্রে। বাট যদি একটু সায়েন্স স্যার বলতেন যে আসলে ধরেন যেটা হচ্ছে গিয়ে মানে হায়ার স্টাডিজ বা রিসার্চের ক্ষেত্রে যদি কেউ চায় যে ধরেন হচ্ছে আমি এখানে তুরস্কে এসে আমি জব করব, সেক্ষেত্রে অ্যাকচুয়ালি কিরকম, যেমন ইশতিয়াক ভাইয়া বললো যে এটা খুব বেশি সহজ না, এখানে আপনার এক্সপিরিয়েন্স কিরকম? ধরেন হচ্ছে আমি চাইলাম যে আমার ব্যাচেলর শেষে আমি তুরস্কে ধরেন থাকবো, এখানে জব করব, আমি আমি ধরেন হায়ার স্টাডিজ করবো না, তো সেক্ষেত্রে কেমন কি সুযোগ সুবিধা? এখন সেক্ষেত্রে অবশ্যই সুযোগ সুবিধা আছে। ব্যাপারটা হচ্ছে এটা কিছুটা সার্কেলের উপর নির্ভর করে, তার পড়ালেখাটা, তার সার্কেলটা, পাশাপাশি ইউনিভার্সিটিটা। সে যদি তার সার্কেল মেনটেন করে এবং সঠিকভাবে অ্যাপ্লাই করে, সে কিন্তু এখানে সব জায়গায় চাকরি করতে পারে। আমাদের বেশ কিছু স্টুডেন্ট আছে, জানি না তোমরা চেনো কিনা, আমাদের বাংলাদেশি আছে যারা এখানে বিভিন্ন ইলেকট্রিক কোম্পানিগুলোতে, বিভিন্ন কোম্পানিগুলোতে কিন্তু চাকরি করতেছে। অতএব তারা যেহেতু চাকরি করতেছে, এখন আমি যদি তুর্কিতে বাংলাদেশের কমিউনিটি বিষয়ে কথা বলি, ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, সাংবাদিক আছে, আপনার ইউনিভার্সিটি টিচার আছে, সকল সেক্টরে আমাদের লোকজন আছে। এমন কোনো সেক্টর নাই যেখানে আমাদের লোকজন নাই। যেহেতু অন্যান্য সকল সেক্টরের লোকজন আছে, কাজ করতে পারতেছে, এর মানে অবশ্যই সুযোগ আছে। সুযোগ না থাকলে তারা তো কাজ করতে পারতো না। হ্যাঁ, এমন পৃথিবীতে কেউই কোথাও এরকম না যে ভাই আপনি আসেন, আপনি এসে আপনার চাকরি নেন, চাকরি নেন, এরকম না। ব্যাপারটা হচ্ছে গিয়ে তাকে অবশ্যই তার চেষ্টাটা করতে হবে। তার যে যোগ্যতাটা আছে সেই যোগ্যতা অনুযায়ী তার যে কোম্পানিটা তার জন্য সুইটেবল হবে, সেই কোম্পানিতে, সেই জায়গায় তাকে অ্যাপ্রোচ করতে হবে। মানে সে যদি এখন টেলিকমে থাকে, তাকে টেলিকম কোম্পানির অ্যাপ্রোচ করতে হবে। সে যদি সফটওয়্যারে ভালো পারে বা তাহলে তাকে সফটওয়্যারে যেতে হবে। সে যে ফিল্ড, সে যদি ইলেকট্রিক্যাল হয়, সেই ইলেকট্রিক্যাল কোম্পানিগুলো যেতে হবে। তো তার আহ, যেটা গুরুত্বপূর্ণ বিষয় বিষয় সেটা হচ্ছে গিয়ে তার যে ফিল্ড, সে যে জিনিসটা পারে, সেই পারা জিনিসটাতে, সেই ফিল্ডে, সেই কোম্পানিতে সুইটেবল প্লেসে যদি কারেক্ট সে লোকেশনে যায়, তাহলে সেক্ষেত্রে সে জব পাবে। এখন ব্যাপারটা হচ্ছে তুর্কির ক্ষেত্রে যারা ব্যাচেলর পড়ে, তারা কিন্তু ওই থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে গিয়ে তারা তাদের প্রজেক্ট শুরু করে, যেটাকে আমরা বলি তাসারিন প্রজেক্ট, পরে বিথুনের প্রজেক্ট, যেটাকে আমরা বলি যে ডিজাইন প্রজেক্ট। এবং হচ্ছে গিয়ে আপনার ওই প্রজেক্টের কাজটা গুরুত্বপূর্ণ। ওই প্রজেক্টের কাজ করতে গিয়ে তারা কিন্তু আসলে কাজটা শিখে বা জানে। এখানে আসলে দেখতে চায় যাকে আমি নিচ্ছি সে আসলে কতটুকু কতটুকু পারে। ধন্যবাদ। আমি একটু যোগ করবো এখানে, আমাদের এক বাংলাদেশি আছে আমার সাথেই, তো নাম হচ্ছে সাইয়েদিনা মুস্তাইন তরঙ্গ। তো তরঙ্গ হচ্ছে বর্তমানে একটা তুরস্কের একটা কি বলা যায় ড্রোন কোম্পানিতে কাজ করতেছে। তো ও এখনো গ্রাজুয়েশন করে নাই ব্যাচেলর থেকে। তো যদি কেউ চায় যে না আমার যোগ্যতা আছে, যোগ্যতা থাকলে অবশ্যই তার সুযোগ হবে। এখন যদি ধরেন কেউ ঠিকমতো পড়াশোনা করে না, সে আসছে তুরস্কে যে আমি জব করলে তো হবে না, তাই না? আমাদের তো মানে প্রথমত হচ্ছে চেষ্টা করা লাগবে, যোগ্যতা থাকা লাগবে, আসলে হচ্ছে নেটওয়ার্ক লাগবে। নেটওয়ার্ক না থাকলে আসলে করাটা একটু বেশি কঠিন, এটা আমি বলবো। এই তো মোটামুটি সবগুলো বিষয় আমরা আশা করি মানে টাচ করেছি। যদি আর কোনো কোশ্চেন থাকে ইন জেনারেল জিজ্ঞাসা করতে পারেন। তারা হ্যান্ড রেজ করেন, তাদেরকে আনমিউট করে, যাদের কোশ্চেন আছে তারা হ্যান্ড রেজ করতে পারেন, কারণ কোশ্চেন থাকে তাহলে। কারো কোনো কোশ্চেন থাকলে মানে দয়া করে একটু হ্যান্ড রেজ করে না লিখে আমরা হ্যান্ড রেজ করে দেন হচ্ছে আমাদেরকে আনমিউট করবো, সেটা কোশ্চেনটা করতে পারবে।
চ্যাট বক্সে কিছু প্রশ্ন আসছে, ওগুলো একটু বলা এগুলো হলে কি ভালো হচ্ছে হয়। ভাই, মানে ভাই হ্যান্ড রেজ করলে ভালো আসলে ভাই, তাহলে সুবিধা হয় আমার জন্য আসলে, তাহলে আনমিউট করলে সেটা কোশ্চেন গুলো করবো। ওকে, ইব্রাহিম বিন ইসলাম। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আহ আসসালাম। আচ্ছা, একটা ইউনিভার্সিটি সম্পর্কে জানতে চাইতেছিলাম। এটা হচ্ছে গিয়ে মিডল ইস্ট টেকনিক্যাল ইউনিভার্সিটি। এখানে আসলে মাস্টার্স পিএইচডি, এখানে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার আছে কিনা এটা হচ্ছে গিয়ে জানার ছিল। আর মানে এখানে আসলে হায়ার স্টাডির স্কোপ গুলা কিরকম আর কি সম্পর্কে একটু ডিটেলস যদি জানার সুযোগ থাকে ভালো হতো। আচ্ছা, ওকে, শাহিদা স্যার কি বলবেন এটা নিয়ে? এখানের মধ্যে যারা টপ র্যাঙ্ক ইউনিভার্সিটি যেমন মিডল ইস্ট টেকনিক ইউনিভার্সিটি, টপ র্যাঙ্ক ইউনিভার্সিটি, ইস্তাম্বুল টেকনিক, ইলদিস টেকনিক, কচ, বিলক্যান্ট, বোয়াজিসি, আমি কয়েকটা ইউনিভার্সিটির নাম বলছি। এদের সবগুলাতেই আমাদের ডিপার্টমেন্ট গুলা ইংলিশ আছে, তুর্কিশ আছে। এই যে সিয়ামের কথা বলতেছিল, সরওয়ার সিয়াম, ও তো আমার স্টুডেন্ট, আমার হ্যাঁ। ল্যাবে কাজ করে। ওর ডিপার্টমেন্টটা ফুল ইংলিশ, 100% ইংলিশ, মানে ওখানে চাইলে তুর্কিশে পড়া যাবে না। মানে মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, আমাদের আবার কন্ট্রোল এবং অটোমেশন ইঞ্জিনিয়ারিং আছে, এটা 100% ইংলিশ। আমাদের ডিপার্টমেন্ট আবার বোথ ইংলিশ আছে, তুর্কিশও আছে, দুইটাই পড়া যাবে। তো এখানে মোটামুটি সবগুলা ডিপার্টমেন্টেই ভালো ইউনিভার্সিটি যেগুলো আছে সবগুলাতে ইংলিশ এবং তুর্কিশ দুইটা দুইটা মিডিয়ামই আছে। যেমন আমি আমার ডিপার্টমেন্টে, আমি আমি তো যে ডিপার্টমেন্টে আছি সেই ডিপার্টমেন্টে আসলে পিএইচডি করেছি, করে সেখানে এখন টিচার হিসেবে আছি, এখন অ্যাসোসিয়েট প্রফেসর। তো আমাদের ডিপার্টমেন্টে ইংলিশ এবং তুর্কিশ দুইটা থাকার কারণে আমি শুধুমাত্র ইংলিশে লেকচার দিই, মানে আমি এখন অ্যাজ এ টিচার ইংলিশেই ক্লাস নিই। এবং হচ্ছে আমার পড়ালেখা করার সময় আমি থিসিসও ইংলিশে করেছি। তো বিষয়টা হচ্ছে এরকম, ইংলিশ এবং তুর্কিশ দুইটাই করা যায়। আর আরেকটা বিষয় হচ্ছে গিয়ে কেরিয়ার, যেটা কথা বলতেছে, আমি কেরিয়ার ক্ষেত্রে কিছু এক্সাম্পল দিব। আহ, অনেকেই আছে যে আমার স্টুডেন্ট, যেমন ধরেন আমার স্টুডেন্ট আছে এরকম পিএইচডি শেষ করে এখানে অ্যাসিস্ট্যান্ট হিসেবে জয়েন করছে, এরকমও আছে। আবার এরকম স্টুডেন্ট আছে যেমন বাংলাদেশ থেকে এসে আমার ডিপার্টমেন্টে মাস্টার্স করছে, করে এখন পিএইচডি করতে কানাডায় চলে গেছে, বা ইউরোপে ফ্রান্সে চলে গেছে, বা বিভিন্ন দেশে চলে গেছে। তো এটাও হয়, মানে এটাকে দুইভাবে ইউজ করা যায় আর কি। আচ্ছা, আমি একটু অ্যাড করি মেটু নিয়ে। মেটু মানে হচ্ছে মিডল ইস্ট টেকনিক্যাল ইউনিভার্সিটি, জানিয়ে ভাই কোশ্চেন করছে। তো এখানে একটা সমস্যা হচ্ছে যে এটা একটা পাবলিক ইউনিভার্সিটি, এবং এর ফলে এখানে মানে এদের নিজস্ব কোনো স্কলারশিপ তেমন নেই। এখানে হচ্ছে তুর্কি বুলসে দিয়ে পড়াশোনা করা যায়, কিন্তু এটা খুবই কম্পিটিটিভ, কারণ হচ্ছে দেখা যায় যে টপ র্যাঙ্ক হয় সবাই হচ্ছে মেটুকে তাদের চয়েস লিস্টে রাখে অ্যাপ্লিকেশন করার সময় তুর্কি বুলসের স্কলারশিপে। বাট এর মানে এরকম না যে এখানে বাংলাদেশে এখানে আছে। আমি যে বছর আসি 2024 সাল, আমার সাথে একটা ভাইয়া আসে, ইমরান শাহরিয়ার ভাইয়া। তো ভাইয়া হচ্ছে মেটুতে সিভিল ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করতেছে। ভাইয়া মনে হচ্ছে আগামী বছর গ্রাজুয়েশন করবে, একেবারে সেকেন্ড ইয়ার। আর আরেকটা ভাইয়া আছে আমাদের মেটুতে, আই থিঙ্ক ভাইয়ের নাম হচ্ছে মিরাজ আরিফিন ভাই, আমি ভুল না বললে আসিফ ভাই ভুল হলে আমাকে বলে দিয়েন। মিরাজ আরিফিন ভাইয়া উনি হচ্ছে মেটুতে সেলফ ফান্ডে আসছে। আসার পর হচ্ছে যেমন আমাদের শাহ স্যার বললো এখানে একটা টুবিটাক স্কলারশিপ আছে। তো এখানে হচ্ছে প্রফেসরদের কাছে ফান্ড, মানে প্রফেসর নর্মালি হচ্ছে একটা প্রজেক্ট পায় টুবিটাক থেকে, এবং সেটা কিছু ফান্ডিং থাকে। সেখানে স্টুডেন্টরা কাজ করে, স্টুডেন্টদের ওখান থেকে একটা অ্যামাউন্ট দেওয়া হয় স্কলারশিপ হিসেবে। তো ভাইয়া হচ্ছে প্রথমে নিজের সেলফ ফান্ডে আসছে। আসার পর হচ্ছে ভাই এখানে একটা প্রফেসরের কাছ থেকে একটা প্রজেক্টের কাজ পায়, ফলে হচ্ছে ভাই ফুল ফান্ডেড হয়ে গেছে। এটা কিন্তু হচ্ছে মেট্রো ইউনিভার্সিটির নিজস্ব স্কলারশিপ না, তুর্কিয়া বুঝলেন, এটা হচ্ছে যে টু বি টেক ফান্ডেড স্কলারশিপ। তো যদি মেট্রোতে পড়তে চাই তাহলে হচ্ছে অপশন দুইটা আমি বলবো, তিনটা আসলে। একটা হচ্ছে যে তুর্কিয়া বুঝলেন নিয়ে পড়াশোনা করা, তো যা একটু কঠিন, তার মানে এমন না সম্ভব না, আমাদের বাংলাদেশ অলরেডি সেখানে আছে, আমি বললাম ইমরান শাহরিয়ার ভাই এখানে আছে। দ্বিতীয় হচ্ছে সেলফ ফান্ডে আসা। আর মেট্রোতে হচ্ছে তেমন খুব বেশি খরচ এরকম না, পাবলিক ইউনিভার্সিটি মানে তুরস্কের টিউশন ফি অনেক কম। আর আঙ্কারা, মেট্রো হচ্ছে আঙ্কারাতে, রাজধানী তুরস্কের, সেখানে লিভিং কস্ট হচ্ছে ইস্তাম্বুলের থেকে একটু কম, অনেক মানে জিনিসপত্র হচ্ছে অনেক সস্তা ইস্তাম্বুলের থেকে। আর তৃতীয় হচ্ছে যে টুইটাকে স্কলারশিপ নিয়ে আসা, এক্ষেত্রেও মানে শিওর না যে আপনি ওখানে আদৌ মানে টেকসই পাবেন কিনা পুরোপুরি শিওর না। তো আমি বলবো আহ ধন্যবাদ। আমি আহ একটু অ্যাড করবো এখানে। জি ভাইয়া, জি। আচ্ছা, মিরাজ থেকে আমি যেটা জেনেছিলাম আর কি, যে অ্যাপ্লিকেশনের সময় যে সিজিপিএটা থাকে মেটোর ক্ষেত্রে আর কি, সেই সিজিপিএটার উপর টিউশন ওয়েভার দেয় আর কি। যে কথার কথা বাংলাদেশ থেকে সিজিপিএ 3.5 নিয়ে আসছি, 5 আপ নিয়ে আসছি, তখন প্রবাবলি 100% টিউশন ওয়েভার দেয়। ফ্রি নিয়ে আসলে 50%, এরকম একটা পার্সেন্টেজ আছে, আমি এক্সাক্ট ভুলে গেছি। ভাইয়া ওইটা হচ্ছে আপনার আই থিঙ্ক এই ক্ষেত্রে মেট্রোর দুটো ক্যাম্পাস আছে। একটা হচ্ছে যে তুরস্ক, আর একটা হচ্ছে নর্থ সাইপ্রাস। নর্থ সাইপ্রাস হচ্ছে এটা আছে, আঙ্কারা আছে কিনা আমি শিওর না। নর্থ সাইপ্রাস হচ্ছে এটা আছে, মিরাজের এটা ক্ষেত্রে আমি হচ্ছে এটা শুনেছিলাম যে ও টিউশন ওয়েভার পাচ্ছে, এন্ড জি প্রত্যেক জি সেমিস্টারে যেই সিজিপিএটা মেনটেন করছে ওই অনুযায়ী টিউশন ওয়েভার থাকছে।
অ্যান্ড মানে অরিজিনাল ফিটাও কম্পারেটিভলি লো। তো মানে টিউশন ব্যাপারটা পেলে অনেক ভালো হয়, অ্যান্ড ওইটা টুবিটা স্কলারশিপটা দিয়ে ওটা মানে চালানো সম্ভব হয় আর কি, ইনশাল্লাহ। ইন জামামুল ভাই, যদি আপনি আপনার কোশ্চেনটা করতেন ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কম্পেয়ার টু ইউরোপ অর ইউএসএ, তুরস্কে আসলে স্কলারশিপ পাওয়ার রেটটা কিরকম, বা কতটা হার্ড, কতটা ইজিয়ার, এবং এখানে আসলে সিজিপিএ রিকোয়ারমেন্টস কেমন, বা আপনার অন এভারেজ কেমন সিজিপিএ তে হয়, এবং আপনার আইএলটিএস জিআরই এগুলো কেমন লাগে? আই থিঙ্ক শাহনাজ স্যার বুঝলে ভালো হয়, কারণ ভাই হচ্ছে অনেক মানে স্যার নিজে হচ্ছে অনেক স্টুডেন্টদের নেয়। শাহনাজ যদি আপনি উত্তর দিতেন তাহলে ভালো হতো। আচ্ছা, এক্ষেত্রে আমরা যদি বলি একবারে খুব ইজি কথা, সেটা হচ্ছে আমরা যদি এটা টুবিটা, আমি তিনটা স্কলারশিপের কথা বলি, যদি যদি তুর্কি বুর্সিলারি নেয়, সেক্ষেত্রে হচ্ছে তারা তাদের একটা রিকোয়ারমেন্ট আছে, তারা হচ্ছে গিয়ে সবই দেখে, শুধুমাত্র রেজাল্ট আছে ভালো তা দেখে, রেজাল্টও দেখে, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আছে কিনা, অন্যান্য অন্যান্য সবগুলো দেখে ওভারঅল একটা মূল্যায়ন করে। এটা হচ্ছে ওদের বিষয়টা। আর ওরা যে ক্রাইটেরিয়া দেখে সেটা হচ্ছে ওরা সিলেক্ট করে, কিন্তু তারপর একটা ক্রাইটেরিয়া থাকে, সেটা হচ্ছে ইউনিভার্সিটির ক্রাইটেরিয়া। যেমন ধরেন আপনি যদি এখন ইংলিশে পড়তে চান, তো সেক্ষেত্রে হচ্ছে কি এখানকার এরা ইউনিভার্সিটিগুলো আইএলটিএস নর্মালি একসেপ্ট করে না, টোফেল একসেপ্ট করে, সেক্ষেত্রে তারা টোফেল স্কোরটা চায়। তারপর সে যদি ভালো ইউনিভার্সিটি পড়তে চায়, সেটা মিলিস টেকনিক হোক, ইস্তাম্বুল টেকনিক হোক, বা ইলিস টেকনিক ইউনিভার্সিটি হোক, ডিপার্টমেন্ট ওয়াইজ তাদের কিন্তু জিআরই স্কোরগুলো লাগে। মানে আমার ডিপার্টমেন্টে যদি পড়তে হয়, তাহলে অবশ্যই তাকে জিআরই স্কোর থাকা লাগবে। জিআরই স্কোর না থাকলে আমার ডিপার্টমেন্টে সে অ্যাপ্লাই করতে পারবে না। ঠিক আছে? তো এই যে রিকোয়ারমেন্টগুলা, সেটা যে ইংলিশ স্কোর এবং জিআরই স্কোর বা অন্যান্য যে স্কোরগুলো আছে, এটা নির্ভর করতেছে ইউনিভার্সিটির উপরে। এটা তুর্কি বুর্সিলারির কোনো রিকোয়ারমেন্ট না। এখন যদি সেই রিকোয়ারমেন্ট আপনার না থাকে, আপনি সেই ইউনিভার্সিটি সেই ডিপার্টমেন্টটা চুজ করবেন না, আপনি অন্য ডিপার্টমেন্ট চুজ করবেন। যে জিআরই টোফেলের ক্ষেত্রে কথা বলতেছি। আর রেজাল্টের ক্ষেত্রে হচ্ছে অবশ্যই ভালো রেজাল্ট অলওয়েজ প্লাস পয়েন্ট। যাদের ভালো রেজাল্ট থাকবে, ভালো পাবলিকেশন থাকবে, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস থাকবে, যখন অ্যাপ্লিকেশন করি আমরা, তখন অবশ্যই সকল ধরনের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি যা আছে সব আমরা শো করবো। এটা একটা প্রায়োরিটি পয়েন্ট আছে। আর টুবিটাক স্কলারশিপের ক্ষেত্রে এটা স্যাররা, যে স্যার নেয় সেই স্যারের উপর নির্ভর করতেছে, সেই প্রফেসর নির্ভর করতেছে সে কিভাবে নিচ্ছে। আমি প্রজেক্টটা নিই, আমি যখন কোনো স্টুডেন্টকে নিই, আমি সেক্ষেত্রে দেখি অবশ্যই সেই যাকে আমি নিচ্ছি সেই স্টুডেন্ট কি এই ফিল্ডে কাজ করছে কিনা, তার আমার যে রিকোয়ারমেন্ট গুলা চাই, আমরা যেমন চাই যে সে ম্যাথল্যাব পারে কিনা, পাইথন পারে কিনা, প্রোগ্রামিং পারে কিনা, বা কোনো একটা জিনিস ইমপ্লিমেন্ট করতে পারে কিনা, কোনো পাবলিকেশন আছে কিনা, একটা কনফারেন্স পেপার বা একটা জার্নাল পেপার আছে কিনা, এই ধরনের রিকোয়ারমেন্ট গুলা স্যাররা দেখে, প্রফেসররা দেখে। তো সেইগুলো আমরা ওভারঅল সংক্ষেপে আমরা এভাবে বলতে পারি। আর আমি যেটা যোগ করি তাহলে হচ্ছে যে কোচ, সাবানজি, বিলকেন্ট এগুলোর জন্য হচ্ছে জিআরই এবং টোফেল লাগবেই। অনেক ক্ষেত্রে দেখা যায় তার হচ্ছে যে টোফেল স্কোর পরে দিলে হয়, বাট নর্মালি জিআরই সবগুলোতেই লাগে। আর এখানেও এটা কম্পিটিটিভ, বাট কি বলা যায়, আপনার যে যে আপনার প্রোফাইল ভালো হয়, চিন্তা করার প্রয়োজন নেই, ইনশাল্লাহ আশা করি ভালো কিছু হবে। আর দেখবেন হচ্ছে আমি একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে তুর্কিয়া বুলসারির অফিসিয়াল ওয়েবসাইট, আপনি দেখতে পারেন যে তাদের কি কি রিকোয়ারমেন্টস আছে। যদি কোনো কোশ্চেন থাকে অন্যান্য ইউনিভার্সিটি নিয়ে, কোচ সামান্য তাদের অবশ্যই তাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন। এবং হচ্ছে কোনো কোশ্চেন থাকলে আপনাদেরকে ইমেল করতে পারেন, তারা খুবই অ্যাক্টিভ আসলে এসব মানে ইতিহাসের জন্য তারা খুবই অ্যাক্টিভ, তারা ইমেল তাড়াতাড়ি রেসপন্স করার ট্রাই করে সবগুলো ইউনিভার্সিটি, কোচ সাবানজি কিংবা বিলকেন যেখানেই হোক। আমি একটু এখানে অ্যাড করতে চাই। তো জি ভাই। যেহেতু জিআরই নিয়ে কথা হচ্ছে বা প্রশ্ন আসছে, তো সাবানজি, বিলকিন কোচ প্লাস অন্যান্য যে ইউনিভার্সিটি আছে, ইএলটিএস প্লাস টেকনিক্যাল, সবগুলিতেই মোটামুটি জিআরই লাগে। তো জিআরই ক্ষেত্রে মোস্টলি তারা ফোকাস করে হচ্ছে কোয়ান্টিটিভ যেই পার্টটা আছে, যে ম্যাথ পার্টটা আছে কোয়ান্টিটিভ। ভার্বালটা আসলে তেমন একটা, এদের একটু মিনিমাম আছে, কিন্তু কোয়ান্টিটিভটা একটু বেশি প্রায়োরিটি দেয়, বিশেষ করে ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে। সো যাদের একটু মানে ভার্বাল নিয়ে সবার একটু ভয় থাকে, জিআরই ভার্বাল যেহেতু একটু টাফ ভালো স্কোর পাওয়াটা, তো আমার মনে হয় যারা একটু এই বিষয় নিয়ে চিন্তা করতেছো তারা একটু এই জিনিসটা মাথায় রাখবা, যে এখানে প্রত্যেকটা ইউনিভার্সিটির ওয়েবসাইটেই তাদের মিনিমাম রিকোয়ারমেন্ট দেওয়া আছে, যে ভার্বালে কত পাইতে হবে, কোয়ান্টে কত পাইতে হবে। তো সবসময় দেখা যায় যে ভার্বালটা একটু কম থাকে, কারণ এটা নট ইজি টু গেট দ্যাট হাই স্কোর। সো ম্যাথটা একটু ভালো করাটা জরুরি আর কি জিআরইর ক্ষেত্রে। ধন্যবাদ ভাইয়া। সো নূর ভাই, আপনি আর আপনার একটা কোশ্চেন কোশ্চেন করতে ছিল পারেন। ভাই, সেটা হচ্ছে যে আসলে স্কলারশিপের ফেজটা আসলে কোন সময়, বছরে কি একবার নাকি দুইবার, এবং তো আরেকটা আচ্ছা বিষয় সেটা হচ্ছে আপনার রেজাল্ট যদি পাবলিশ না হয় আর কি, লেটস আমি লাস্ট সেমিস্টারে আছি, তখন অ্যাপ্লাই করা যায় কিনা? ঠিক আছে, আমি বলতেছি আপনাকে একটু আমি। সো তুর্কিয়া বুলসারি যেটা আছে,
তার জন্য আপনার সময়কাল হচ্ছে জানুয়ারি আবেদন শুরু হয়, ফেব্রুয়ারিতে আবেদন শেষ হয়। জানুয়ারি 10 তারিখ থেকে ফেব্রুয়ারি 20 তারিখের মধ্যে আবেদন করা লাগে তুর্কি বুলসারের জন্য। আর হচ্ছে ইউনিভার্সিটি নিজস্ব স্কলারশিপ আছে, আপনার হচ্ছে কি বলা যায় যে কোচ সাবানজিবিল, কিন্তু এগুলো নিজস্ব স্কলারশিপ আছে। এক্ষেত্রে হচ্ছে কোচে আমাদের দুইবার নেয় বছরে, ফল সেমিস্টার একবার নেয়, স্প্রিং সেমিস্টার, দুইটা ইনটেক আছে আমাদের। তো আপনি হচ্ছে একটা আবেদন করলেই হবে। আর হচ্ছে যে ধরুন হচ্ছে আপনি এখন গ্রাজুয়েশন সম্পূর্ণ করেননি, আপনি গ্রাজুয়েশন হবেন, তো এক্ষেত্রে হচ্ছে আগে আবেদন করা যায়। কারণ আপনি এখন হচ্ছে 7 সেমিস্টারে আছেন, যেহেতু জানুয়ারি আছে, জানুয়ারি এখন শেষ হয় নাই, আপনার এটা শেষ হবে এবং 8 সেমিস্টার শুরু হবে। আপনি আবেদন করলেন আপনার একটা জিপিএ দিয়ে, তো প্রায় গ্রাজুয়েশন মানে আপনার হচ্ছে যে মাস্টার শুরু করার আগে আপনার ব্যাচেলর শেষ হইলে বা কিংবা পিজি শুরু করার আগে আপনার মাস্টার শেষ হইলে কোনো সমস্যা নেই ক্ষেত্রে। So আপনার হচ্ছে গ্রাজুয়েশন শেষ করার আগে আবেদন করা যায়, কিন্তু কোনো সমস্যা হয় না। এই তো বলবো। আর নর্মালি সাবানজি আর বিলকিন্টের জন্য ওরা হচ্ছে আই থিঙ্ক ডিসেম্বর থেকে হচ্ছে ওরা আবেদন শুরু হয়। বাট যদি আপনি হচ্ছে জানুয়ারিতে আবেদন করেন তাহলে হচ্ছে আপনার ধরেন সবগুলো স্কলারশিপ আপনি ধরতে পারবেন। তা সে তুর্কিয়া বুলসারি হোক কিংবা কোচ সাবানজি বিলকিন যাই হোক, জানুয়ারি আই থিঙ্ক জানুয়ারি হচ্ছে বেস্ট টাইম তুরস্কে আবেদন করার জন্য। আর যদি আপনি ধরেন হচ্ছে যে চান যে ধরেন হচ্ছে আপনি স্প্রিং থেকে আসবেন, তাহলে হচ্ছে আপনি নভেম্বর অক্টোবর আবেদন করতে পারেন কোচে। কোচে হচ্ছে আমাদের স্প্রিং মানে হচ্ছে ফেব্রুয়ারিতে তারা আবার স্টুডেন্ট নাই, কিন্তু ক্ষেত্রে হচ্ছে ফুল স্কলারশিপ আছে আমাদের কোচে। আমি সাওয়ানজি আর মিডনাইট টাইম পুরোপুরি শিওর না। হচ্ছে আমাদের দুইটা ইনটেক আছে এবং দুইবার হচ্ছে ফুল ফান্ডেড স্কলারশিপ আছে। ধন্যবাদ ভাইয়া। সো হাম্মাদ চৌধুরী ভাইয়া, যদি আপনি আপনার কোয়েশ্চেনটা করতেন। সালাম আলাইকুম। আমার যেটা কোয়েশ্চেন ছিল এটার আনসার আশা করি পেয়ে গেছি, তাও আর একটু ক্লিয়ার করে দিলে ভালো হয় আর কি। যে আমি জানতে চাচ্ছিলাম হচ্ছে মানে তুরস্কে ইনটেক মানে ভার্সিটি ইনটেক গুলা কবে কবে, মানে মাসের কোন মাসে আর কবে অ্যাপ্লাই করা উচিত ওইটা। ওইটা হচ্ছে একটু ডিফারেন্ট। আপনার আমি তো বললাম একটা হচ্ছে তুর্কিয়া বুলসলারি, এটা হচ্ছে আপনার জানুয়ারিতে শুরু হয়, ফেব্রুয়ারিতে শেষ হয়। আর আপনার হচ্ছে একটা লম্বা প্রসেস। আপনার নর্মালি হচ্ছে আগস্টে রেজাল্ট পাবলিশ করা হয়, মাঝখানে হচ্ছে আপনার ইন্টারভিউর জন্য ডাকবে, আপনাকে সিলেক্ট করা হলে বাছাই করা হয় তাদের, আবার মাঝখানে আপনি ওয়েবসাইটে গেলে মানে ভালোভাবে জানতে পারবেন ডিটেলস গুলো, সেটা লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি। দ্বিতীয় হচ্ছে ইউনিভার্সিটি বেসড স্কলারশিপ হচ্ছে কোচ সাবানজি বিলকেন্ট। কোচ আমাদের দুইটা ইনটেক আছে, আই থিঙ্ক সাবানজি বা বিলকেন্ট হচ্ছে একটা ইনটেক আছে। ইনটেক বলতে তার হচ্ছে ধরেন সেপ্টেম্বর অক্টোবর স্টুডেন্ট, নতুন স্টুডেন্ট তারা নেয়, কোনো সময় নেয় না, হচ্ছে আমাদের 2 সময় নেয়। ফেব্রুয়ারিতে একবার নেয়, আর হচ্ছে যে অক্টোবরে একবার নেয়। তো ধরেন আপনি চান আপনি ফেব্রুয়ারিতে ধরেন কোচে আসবেন, তাহলে হচ্ছে আপনার এর আগে আবেদন করা লাগবে। আই থিঙ্ক জানুয়ারি হচ্ছে লাস্ট সময় আবেদন করা ফেব্রুয়ারি ইনটেকের জন্য। তো আপনি ধরেন হচ্ছে ডিসেম্বরে আবেদন করলেন, কোনো সমস্যা নেই। আর ধরেন আপনি জান যে আপনি ফল ইনটেক ধরবেন, অক্টোবরে আসবেন, আপনার তার আবেদন আপনার হচ্ছে ধরেন আই থিঙ্ক কি বলা যায় যে মার্চ এপ্রিল মে সময় আবেদন করা লাগবে। আই থিঙ্ক আমাদের 15 তারিখ হচ্ছে লাস্ট ডেট, আমাদের কোচে আবেদন করার সময় এখনো আছে। এই মাসের 15 তারিখ হচ্ছে লাস্ট ডেট কোচে আবেদন করার জন্য, এই ফলিং টেক অক্টোবর থেকে শুরু করার জন্য। এটা হচ্ছে কোচে সাবানজিতে আমি শিওর না, মনে হচ্ছে ভাইয়া জানলে বলবেন, আসিফ কামাল ভাই অথবা আশিক ভাই। সাবান যদি একটা ইনটেক হয়, তা হচ্ছে যে ফল ইনটেক, তাহলে হয়তো বা হচ্ছে ওদের আই থিঙ্ক আপ টু জুন পর্যন্ত সময় আছে বা মে পর্যন্ত তো সময় আছে ওদের আবেদন করার জন্য, এবং এটা মেবি হচ্ছে ডিসেম্বরে শুরু হয়। আর সেম গোস ফর বিলকেন্ট। এটা বলবো। আর যদি আপনি চান যে আপনার সেলফ ফান্ডে আসবেন, তাহলে হচ্ছে মে টু বন্য যারা আছে নর্মালি হচ্ছে মে টু, দেন হচ্ছে ইস্তাম্বুল টেকনিক্যাল ইউনিভার্সিটি যেখানে বলে ইতু, এদের হচ্ছে নর্মালি আপনার জুন বা হচ্ছে মে মাসে আবেদন শুরু হয় এদের, কারণ এগুলো নিজস্ব স্কলারশিপ হয়, তো এগুলো হচ্ছে এই সময় আবেদন শুরু হয়। আর টুবি টেক নিয়ে তো আমি শিওর না, যে সায়েন্সটা স্যার একটু বলতেন টুবি টেক নিয়ে কিভাবে কি করা যায় বা কোন সময় আবেদন করা যায় টুবি টেক নিয়ে কিভাবে কি। সায়েন্সটা স্যার। উনি মেবি লিভ নিয়েছেন, আমাকে মেসেজ দিয়েছেন আচ্ছা অবশ্য। আচ্ছা, আমি ওকে, তোমাকে মেসেজ দিয়েছি, আচ্ছা কোনো সমস্যা সমস্যা নেই। নেই। আজকে ভাই কিছু বলবেন সামানজি নিয়ে? না, ওই যে অ্যাড করছিলাম যে সাবান যে দুইটা ইনটেক আছে, ফল আর স্প্রিং। ওকে, তাহলে তো ফলের ভালোই। ফলের দুইটা ডেডলাইন আছে, একটা প্রায়োরিটি ডেডলাইন। তারা চেষ্টা করে যে ইউএস এর ইউনিভার্সিটি গুলোর থেকেই আগে আগে স্টুডেন্ট নিয়ে ভর্তি করায় ফেলতে। তো একবার যখন স্টুডেন্ট ভর্তি হয়ে যায় তখন সে হয়তো অন্যদিকে মুভ করবে না, এই জন্য তো ফলের প্রায়োরিটি ডেডলাইন ফেব্রুয়ারি মার্চে এর দিকে শেষ হয়ে যায়। আর ফলের রেগুলার ডেডলাইন ইউজুয়ালি এপ্রিল মে, সামটাইমস জুন পর্যন্ত। যেমন এই সেমিস্টার মানে এই যে কারেন্টলি চলতেছে জুন 15-তে ডেডলাইন। কেউ যদি এখনো চায় এখনো অ্যাপ্লাই করা সম্ভব আহ, ফলের জন্য আর কি। জুন 15 ডেডলাইন অ্যাগেন। আর স্প্রিং এর ডেডলাইনটা হচ্ছে অক্টোবর নভেম্বরের দিকে মোটামুটি শেষ হয়ে যায়। তো আই গেস সেম ছিল আর কি। এক হচ্ছে শ্যাম, জি ভাই ধন্যবাদ ভাই। সো মিফতাহুল জান্নাত মাহাবিনা আপু, আপনি কোশ্চেনটা করলে ভালো হতো।
আসসালামু আলাইকুম। আমি ডিপ্লোমা ওয়ালাইকুম মেকানিক্যাল আসসালাম। ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছি। আমি কি ব্যাচেলরে অ্যাপ্লাই করতে পারবো? আমি অলরেডি তুর্কি গভর্নমেন্ট স্কলারশিপ অ্যাপ্লাই করেছিলাম, কিন্তু এখন পর্যন্ত কোনো মেল আসেনি। মানে আপনি আবার কোশ্চেন করতে পারবেন? পুরো বুঝি নাই কোশ্চেনটা আপনার, একটু আরেকবার যদি বলতেন। যে আমি ডিপ্লোমা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ওকে, কমপ্লিট করেছি, আমি ওকে। ব্যাচেলরে অ্যাপ্লাই করতে চাচ্ছি। আমি অলরেডি তুর্কি গভর্নমেন্ট যে স্কলারশিপটা ছিল সেটাতে অ্যাপ্লাই করেছিলাম, কিন্তু এখন পর্যন্ত কোনো মেল পাইনি। হয়তো বা আসবে না। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে একটু বলি ব্যাচেলর নিয়ে, যেহেতু আমি ব্যাচেলরই আছি বর্তমানে। তো অবভিয়াসলি আপনি অ্যাপ্লাই করতে পারেন, কোনো সমস্যা নেই এখানে। তবে এখানে কথা হচ্ছে যে যদি আপনি কোনো মেল এখনো না পান তুর্কি আবু সাইদ, এর মানে হচ্ছে যে রিজেক্টেড, মানে সত্যি করে বলতে গেলে আসলে, কারণ ইন্টারভিউ যখন কল না পাওয়া মানে হচ্ছে যে আপনাকে বাছাই করা হয় নাই প্রাথমিকভাবে। মানে হচ্ছে আপনার স্কলারশিপ, মানে আপনাকে মানে বাছাই করা হয় না স্কলারশিপের জন্য, বলতে গেলে এক কথা, সহজ কথায়। তো এটা হচ্ছে যে তুর্কি অবস্থা আপনার, ইউ ক্যান অ্যাপ্লাই এগেন নেক্সট ইয়ার তুর্কি অবস্থার এই ক্ষেত্রে। আর দ্বিতীয় হচ্ছে যে আপনি ধরেন চাইলে ধরেন বিভিন্ন ইউনিভার্সিটি ফান্ডেড যে স্কলারশিপ গুলো আছে, কোচ সাবানজি পাবলিক যেগুলো স্কলারশিপ গুলো আছে, মানে আমি বললাম প্রথমে, কোচ নিজস্ব স্কলারশিপ দেয়, সাবানজি দেয়, সেগুলোর জন্য আসলে আমাদের দেশের এইচএসসি এরা গ্রহণ করে না। সাবানজি গ্রহণ করে, বাট হচ্ছে কোচ বা বিলকেন্ট গ্রহণ করে না। কোচ বা বিলকেন্টের ক্ষেত্রে হচ্ছে আপনার এসএটি এক্সাম দেওয়া লাগবে, আজকের দেশে বলি আমরা স্যাট। আপনি যদি ধরেন ভারতীয় স্কুল থেকে এসএটি, আপনার অবশ্যই বাইরে মানে এগুলো দেশে আসা সম্ভব, কোনো সমস্যা নেই সেই ক্ষেত্রে, আমি বলবো। আশা করি আপনি আপনার উত্তর পেয়েছেন। জি, এটাতে কস্ট কেমন পড়বে? এখন নর্মালি হচ্ছে এদের, এগুলো কোথা থেকে হচ্ছে আপনার মানে একদম ফুল ফান্ডেড স্কলারশিপ নেই আপনার। নর্মালি হচ্ছে টিউশন ফি এবার দেয়, বিলকেন্ট হচ্ছে টিউশন ফি এবার প্লাস ডরমিটরি দেয়। আর যদি আপনি ধরেন ফুল টিউশন ফি এবারও পান, এরপর আপনার থাকা খাওয়ার খরচ নিজে ম্যানেজ করা লাগবে। চাও কিনা একটা ভালো অ্যামাউন্ট, কত অ্যামাউন্ট হবে ডিপেন্ড করে আপনি কোন শহরে আছেন, তো ডিপেন্ড করে হচ্ছে আপনার কস্টটা পড়বে। এখন যদি আমি ধরি যে ধরেন 10,000 তেলেও বা 10,000 টাকা লিরা হচ্ছে মান্থলি খরচ হয়, তাহলে মনে করেন দেশের আমাদের 25,000 টাকা প্রতি মাসে আপনার খরচ হবে। যদি আপনি যদি ফুল টিউশন ফি এবার পান, তারপরও এরকম কমপক্ষে 25-30 লাখ খরচ হয় প্রতি মাসে আপনার থাকা খাওয়ার খরচ হিসেবে, সেটা আমি বলবো। আর যদি অন্য শহর হয় তাহলে হয়তো বা একটু খরচ কম হবে। ইস্তাম্বুলে আপনার অ্যাটলিস্ট এরকম টাকা লাগবে। ইশতেক ভাই কিছু বলবেন কিনা? হ্যাঁ মোস্তফা, আমি একটু অ্যাড করি তোমার সাথে। জি ভাই। আহ এছাড়া তোমরা তো শুধু পোস্ট সাবান যে এগুলোর কথা বললাম, এগুলোর বাইরে যে পাবলিক ইউনিভার্সিটি গুলো আছে অন্যান্য শহরে, আশেপাশের যে ধরো মানে টপ র্যাঙ্ক যে পাবলিক ইউনিভার্সিটি গুলো আছে নর্মাল বড় শহরগুলোর বাইরে, আনকারা, ইজমির বা ইস্তানবুলের বাইরে, ওইখানে টিউশন ফি গুলো অ্যাকচুয়ালি বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটি টিউশন ফি গুলোর খুব কাছাকাছি, ঠিক আছে? মোটামুটি বাংলাদেশে ধরো তুমি নর্থ সাউথ বা ব্র্যাক বা অস্ট যাই হোক, এগুলাতে পড়তে গেলে 12 থেকে 13 লাখ টাকা, 13-14 লাখ টাকা মোটামুটি খরচ হয়ে যায় 4 বছর আন্ডারগ্রেড কমপ্লিট করতে। সো টার্কিতে যে তোমার যে কি পাবলিক ইউনিভার্সিটি গুলোতে আছে, ওগুলো তো মোটামুটি সেম অ্যামাউন্টে তুমি তোমার আন্ডারগ্রেড কমপ্লিট করতে পারবা। সো কারো যদি বাংলাদেশে পাবলিকে চান্স না হয়, প্রাইভেটে পড়ে, সে এইগুলাকেও কনসিডার করতে পারে। আমি একটু যোগ করি, আমার এক বন্ধু আছে, ও বর্তমানে মেটুতে পড়াশোনা, মেটু মানে হচ্ছে, বললাম তো আমার আগে, মিডল ইস্ট টেকনিক্যাল ইউনিভার্সিটি, সেখানে হচ্ছে ব্যাচেলর করতেছে, সেলফ ফান্ডে আসছে ও। মেটুতে হচ্ছে টিউশন ফি মানে প্রতি বছরে হচ্ছে $2,400, মানে হচ্ছে বলা যায় প্রায় 2.5 লাখ টাকার একটু বেশি প্রতি বছরের টিউশন ফি, যা কিনা বাংলাদেশের যে কোনো ইউনিভার্সিটির কি বলা যায় টিউশন ফির সমানই প্রতি বছরের। সো এটা হচ্ছে মেটুতে। আর আঙ্কারাতে হচ্ছে খরচ ওদের কম। যদি আপনি চান মানে ধরেন কোচ সাবানজি বা বিল্ডিং, যদি আপনি ফুল স্কলারশিপ না পান, তাহলে ধরেন কোচে আমাদের বর্তমান টিউশন ফি হচ্ছে 33,000 ইউএসডি, মানে ইউএস ডলার। তো এর মানে হচ্ছে প্রায় কত, এর মানে হচ্ছে ধরেন প্রায় 35 থেকে 40 লাখ টাকা। ওরা যদিও মানে টিউশন ফেভার দেয়, বাট ধরেন আপনি যদি 70% মানে টিউশন ফেভারও পান, তো তারপর 30%-এর জন্য প্রায় 8 থেকে 10 লাখ টাকা লাগবে আপনার প্রতি বছরের জন্য, যা দিয়ে আপনি ধরেন পাবলিক ইউনিভার্সিটিতে পুরো 4 বছরের জন্য শেষ করতে পারবেন আপনার। তো আই থিঙ্ক যদি আপনি ধরেন চান যে আমি কি বলা যায় যে তুরস্কে আসতে চাই, পড়তে চাই, আমার সামর্থ্য আছে, আই থিঙ্ক পাবলিক ইউনিভার্সিটি খুব ভালো একটা অপশন হচ্ছে আমাদের। কি বলা যায় যে এখানে ইতু, নেটু, ইলদিস টেকনিক্যাল স্কুল খুবই ভালো নাম করা ইউনিভার্সিটি তুরস্ক ইঞ্জিনিয়ারিং এর জন্য। এবং কি বলে মানে সোশ্যাল সায়েন্সের জন্য ভালো ভালো আছে, হচ্ছে আমাদের এখানে ইবনে খালদুন আছে, এখানে হচ্ছে বজিস আছে খুব ভালো সোশ্যাল সায়েন্সের জন্য। আশা করি আপু আপনার উত্তর পেয়েছেন। জি, ধন্যবাদ। ধন্যবাদ। So, আয়েশা জান্নাত লিয়া আপু। আপু কথা শোনা যাচ্ছে আমার? আয়েশা জান্নাত লিয়া আপু।
আসসালামু আলাইকুম, শুনতে ওয়ালাইকুম। পাচ্ছেন? জি আপু, বলুন আপনার কোশ্চেনটা। আমি বাংলা ডিপার্টমেন্ট থেকে মানে অনার্স করতেছি। আমি কি এই ডিপার্টমেন্ট নিয়ে ওই দেশে যেতে পারবো? কারণ আপু এটা মানে ডিপেন্ড ওইখানে করে, আচ্ছা আমি বলি আপনাকে, ডিপেন্ড করে হচ্ছে আপু যে আপনি পড়তে আসতে চাচ্ছেন কি নিয়ে। যেমন আপনি বললেন আমার একটা বড় ভাই আছে এখানে, উনি হচ্ছে ইন্ডিয়ান, ইন্ডিয়ার কাশ্মীরে থাকে উনি। সো ওনার ব্যাচেলর হচ্ছে আপনার ট্রিপল ইতে, বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং হচ্ছে ব্যাচেলর, ইন্ডিয়া একটা ইউনিভার্সিটি থেকে। ওনার ভালো লাগে না ট্রিপল ই, পরে হচ্ছে শিফট করছে হচ্ছে হিস্টোরিতে, হচ্ছে ওই দেশে হচ্ছে হিস্টোরিতে শিফট করছে মাস্টার্সে। পরে হচ্ছে উনি এবার কোচে ডাবল আরেকটা মাস্টার্স করছে, এখন হচ্ছে উনি কোচে পিএইচডি করতেছে ইন্টারন্যাশনাল রিলেশনসে। ধরুন হচ্ছে আপনার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আছে কোনো একটা ফিল্ডে যেখানে আপনি কাজ করতে চান, তো হচ্ছে আপনার অনলাইন সার্টিফিকেট আছে ধরেন হচ্ছে আইআর অথবা ইকোনমিক্সে বা হিস্টোরিতে, আপনার কোনো পাবলিকেশন আছে কোনো একটা প্রফেসরের সাথে, ওইটা নিয়ে না। বিষয়টা হচ্ছে এরকম যে আপনার আগ্রহ আছে, আপনার এই নিয়ে কাজের অভিজ্ঞতা আছে, আপনার এই নিয়ে জ্ঞান আছে, বা আপনার এই নিয়ে জানেন আসলে, আবেদন করলে তারা নিবে। এটাকে বলা হচ্ছে ইন্টারডিসিপ্লিনারি একটা অ্যাকশন। তুরস্কটা খুব বেশি ভ্যালু করে, ইউএসএ খুব বেশি ভ্যালু করে এটা। তা হচ্ছে একটা বিষয়টা একটা মানে ঘটনাকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখা। যদি আপনার যেমন কোনো কি বলা যায় যে অভিজ্ঞতা আছে বা তেমন কোনো আপনার সার্টিফিকেট আছে, তাহলে এটা অবশ্যই পসিবল, মানে ইম্পসিবল না এটা। আপনার হচ্ছে দেখানো লাগবে যে আপনি যে পড়তে চান সে নিয়ে হচ্ছে আপনার আগ্রহ আছে, এবং এই নিয়ে হচ্ছে আপনার কিছুটা হলেও অভিজ্ঞতা আছে, এই বলবো আমি আপু। এখানে কি ভালো ইউনিভার্সিটি আছে? মানে ভালো ইউনিভার্সিটিতে আমি অ্যাপ্লাই করতে পারবো? তো বললাম যে আপু দেখেন, আমাদের সেই ভাইয়া উনি হচ্ছে গিয়ে যে ট্রিপলি থেকে উনি কোচে চলে আসছে। কোচ হচ্ছে মনে করেন তুরস্কে সোশ্যাল সায়েন্স, তো কোচ হচ্ছে তুরস্কে বেস্ট, তুরস্কের মানে টপ, তুরস্কে বলা যায় টপ র্যাঙ্ক, মানে ফার্স্ট ইউনিভার্সিটি হচ্ছে এটা সোশ্যাল সায়েন্সের জন্য, এবং হচ্ছে খুবই নাম করা তুরস্কে। উনি উনি এখানে চলে আসছে ট্রিপলি থেকে, পুরোপুরি শিফট করছে উনি। উনি হচ্ছে এখানে এখন পিএইচডি করতেছে। তো অবশ্যই পসিবল, কেন পসিবল না? ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। এছাড়াও আপনি বাংলায় পড়ে টার্কিতে লিটারেচার, ইংলিশ লিটারেচার, তারপর এই টাইপের সাবজেক্ট গুলোতে অ্যাপ্লাই করতে পারবেন, সমস্যা হবে না কোনো। কস্ট আমি কেমন হবে? ওই যেটা বললো মুস্তফা একটু আগে, পাবলিক ইউনিভার্সিটি গুলার কস্ট যদি কেউ অ্যাফোর্ড করতে পারে, মোটামুটি বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটি গুলার কস্টে টার্কিতে পাবলিক ইউনিভার্সিটি গুলোতে পড়া পসিবল। আর কোচ সাবান যেগুলাতে স্কলারশিপ ছাড়া, মুস্তফা যেটা বললো, মোটামুটি $33,000 মনে হয় প্রতি বছর ওরকম একটা জি, টিউশন ফি থাকে, টিউশন ফি এরকম থাকে। কস্ট পড়বে। পার্ট টাইম জব করা যাবে না? আহ, টার্কিতে দুঃখিত। স্টুডেন্টদের জন্য পার্ট টাইম জব অলমোস্ট ইম্পসিবল। মানে এট এ সেম টাইম এডুকেশনের সাথে সাথে পার্ট টাইম জব করে দুইটা চালানো খুবই টাফ, অলমোস্ট ইম্পসিবল বলা যায়। ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ। পড়াশোনার খরচ চালাবো কিভাবে? কিছু বললেন ভাইয়া, মানে আত্মাহিনুর ভাইয়া, আই থিঙ্ক আপনি কি বললেন? তাহলে বাকি খরচ কিভাবে চালাবো? কি, আচ্ছা কোশ্চেনটা করছে কে? আপনার নাম বলুন আগে ভাইয়া একটু, আপনার নামটা কি? কোশ্চেনটা করছেন কে? একটু আগে কোশ্চেনটা করলেন কে? ভাইয়া মনির নামে কেউ একজন করছে। আচ্ছা ভাই, আচ্ছা যাই মনির হোক, কোশ্চেন যেই করুক সমস্যা নাই। উত্তর হচ্ছে টার্কিতে মোস্ট অফ দ্য স্টুডেন্ট হচ্ছে, এখানে যারা আসে সেলফ ফান্ডেড স্টুডেন্টের রেশিওটা অ্যাকচুয়ালি খুবই কম। মোস্ট অফ দ্য স্টুডেন্ট হচ্ছে এখানে টার্কি বুরসালারি স্কলারশিপের আন্ডারে আসে, অথবা হচ্ছে মুস্তফা তারপরে ভাইদের মতো এদের যে ইউনিভার্সিটির ফুল ফান্ডেড স্কলারশিপ গুলো আছে এগুলাতে আসে। সো দেখা যায় সবাই ফুল ফান্ডেড থাকার কারণে কাউকে আলাদা করে ওরকম ভাবে বাইরে পার্ট টাইম করার প্রয়োজন পড়ে না। আর আর যদি কেউ মানে ওরকম সামর্থ্য থাকে যে তার ইউনিভার্সিটি টিউশন ফির পাশাপাশি বাকি সাপোর্ট তার ফ্যামিলি থেকে দিতে পারবে, তখন সে অবশ্যই ওয়েলকাম নিট আর কি। আচ্ছা, নূর ভাইয়া কোনো কোশ্চেন ছিল আপনার? আপনি তো হ্যান্ড রাইজ হ্যাঁ ভাই, করছেন। ওকে, জি হ্যাঁ, বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম তো আসসালাম। ভাই আমি যদি আন্ডারগ্রেডে মানে বুরসারি আন্ডারে অ্যাপ্লাই করি, দেন টপ ইউনিভার্সিটির জন্য এসএটি কতটা ইম্পর্টেন্ট? লাইক আমার যদি মেজর রিলেটেড ভালো প্রোফাইল থাকে আর ওভারঅল একাডেমিক্স এন্ড অল যদি গুড থাকে, স্টিল এসএটি কতটা ইম্পর্টেন্ট টু গেট ইনটু টপ আচ্ছা, ইউনিভার্সিটি? আমি বলি আপনাকে, তা হচ্ছে যে এসএটি রিকোয়ার্ড হচ্ছে আপনার ইংরেজিতে পড়ার জন্য হচ্ছে এসএটি খুব রিকোয়ারমেন্ট, এসএটি লাগবে ইংরেজিতে পড়তে চাইলে প্রথমত। দ্বিতীয় হচ্ছে আপনার টপ ইউনিভার্সিটিতে হচ্ছে এসএটি চাই, যেগুলো টপ ইউনিভার্সিটি সেগুলো। আর তৃতীয় হচ্ছে actually আপনার বোলস্তানিতে ইউনিভার্সিটি কোনটা পাবেন এটা খুবই আনসার্টেন, খুবই আনসার্টেন, কেউ শিওর না আসলে সে কোথায় চান্স পাবে। আমার সিনিয়র ভাইয়া আছে, আমি আপনাকে তিনটা গল্প বলি, আপনাকে তিনটা গল্প বলবো আমি, তিনটা স্টোরি বলি। আমার সিনিয়র ভাইয়া আছে, ওনার হচ্ছে 1330 1530 ছিল সিটি স্কোর,
1600-র মধ্যে 1330, মানে ওয়ার্ল্ডের টপ 1%-এর মধ্যে হচ্ছে উনি আছে ওনার স্কোর অনুযায়ী। তো থাকার পর হচ্ছে ভাইয়া চান্স পাইছে, ইউনাইটেড ইউনিভার্সিটি চান্স পাইছে ভাইয়া। ভাইয়ার অনেক ইসিও আছে, মানে ভাইয়ার ফিল্ড রিলেটেড, বাট ভাইয়ার ভালো জায়গায় চান্স হয় নাই। সে কোন টেকনিক্যালে চান্স পাইছে, কারণ হচ্ছে ভাইয়ার টোফেল ছিল না। সো ভাই নিজে কোথাও চান্স পায় না, ভাইটাকে সে পড়াশোনা ভাইটা তাকে ভাই প্লেস করানো হয়েছে। দ্বিতীয় হচ্ছে আমার বন্ধু, বললাম যে ইশরাক সারোয়ারসি, আমাদের একটা স্পিকার ছিল, সে আসতে পারে না অসুস্থ এই কারণে। তো ইশরাকের হচ্ছে এসএটি স্কোর ছিল না 1470, কিন্তু হচ্ছে আইএলটিএস ছিল। ও হচ্ছে বর্তমানে এলএস টেকনিক্যালে পড়াশোনা করতেছে মেকাট্রনিক্স এ নিয়ে, এবং খুব ভালো করতেছে। অলরেডি পাবলিকেশন আছে, ও টুইটার ফান্ডে কাজ করছে, ও হচ্ছে রিসার্চ যুক্ত আছে, খুব ভালো করতেছে ও। তো ওর সে অনেক চান্স পাবে না ভাবে হয়েছে। আর তৃতীয় হচ্ছে আমার কথা বলতেছি, আমি হচ্ছে আমার স্কোর ছিল 1440 ছিল, আমার স্কোর 1440 ছিল। এখানে কথা হচ্ছে যে আমি জানতাম যে এটিপি দিয়ে আমার চান্স কোথাও শিওর না, কোথাও না, আনলেস কোচে আমি চান্স পাই। মানে ধরেন হচ্ছে কোচের নিয়ম হচ্ছে এরকম যে এটিপি চাইলে ধরেন যে কাউকে হচ্ছে যে কোনো ইউনিভার্সিটিতে প্লেস করাইতে পারে, কিন্তু কোচে করাইতে পারে না। কোচের নিয়ম হচ্ছে যে যে কোচে পড়তে চাই এটিপি তুর্কিয়া বুলসারের স্কলারশিপ দিয়ে, তাকে হচ্ছে মানে তুর্কি বুলসারিতে আবেদন করা লাগবে, পাশাপাশি সে কোচ ইউনিভার্সিটিও আবেদন করবে। So, আবেদন করার সময় একটা জায়গা আছে যেখানে আপনার বলা যায় ইফ ইউ হ্যাভ অ্যাপ্লাই টু তুর্কিয়া বুলসারি গিভ ইউর অ্যাপ্লিকেশন নাম্বার। আপনি এখানে দেন, এবং হচ্ছে ধরেন আপনাকে ধরেন কোচ অ্যাকসেপ্ট করতে, তাহলে হচ্ছে আপনার যে নাম্বারটা আছে সেটা হচ্ছে তারা ইয়েতে মানে তুর্কি বুলসার যে কমিটি আছে তাদের কাছে হচ্ছে এটা পাঠায়, যে আমরা হচ্ছে এই বছরে এতগুলো লোককে আমরা অ্যাকসেপ্ট করছি যারা তোমার হচ্ছে অ্যাপ্লাই করছে তুর্কিয়া বুলসারিতে। এটা হচ্ছে ওরা নর্মালি সামারের শেষে, মানে হচ্ছে এই যে জুলাই হবে, জুলাই পাঠাবে ওরা তুর্কিয়া বুলসারের কাছে। তুর্কিয়া বুলসার হচ্ছে পরে ডিসাইড করে এই যে আমার লিস্টটা আছে ওখান থেকে কারে কারে আমরা গ্রহণ করছি, পরে হচ্ছে ওগুলো ওরা পাঠায় দেয় কোচ ইউনিভার্সিটিতে। তো যদি ধরেন কোচে চান্স পান, তার মনে হচ্ছে মোটামুটি শিওর যে আপনার কোচে চান্স পাওয়ার, মানে কোচে আসার চান্স খুবই হাই অ্যাকচুয়ালি, পার্সেন্টেজ থেকে বেশি বলবো আমি। আদারওয়াইজ খুবই আনসার্টেন ছিল আপনার কোথায় প্লেস করবে না করবে, এটা খুবই আনসার্টেন। বাট নর্মাল যদি আপনার খুব ভালো হয়, আশা করি তো আপনার ভাট ইউনিভার্সিটি দিবেন। আর ধরেন হয়তো মেট্রো হবে কিনা বা একটু হবে কিনা আমি শিওর না। আবার আমার সাথে একটা ক্লাসমেট ছিল, আমার মনে হয় 1410 ছিল সিটি স্কোর, ও ইস্তাম্বুল টেকনিক্যালে চান্স পাইছে 1410 দিয়ে। বাট ও ইস্তাম্বুল আসে নাই, ও হচ্ছে তখন স্কলারশিপ পাইছে কোরিয়াতে, কোরিয়াতে চলে গেছে। তো এই বলবো আমি, আসলে খুবই আনসার্টেন যে কারে কোথায় দেয়, অনেক কিছু ডিপেন্ড করে। কেন আমরা পুরোপুরি শিওর না, বাট একমাত্র কোচ হচ্ছে ব্যতিক্রম। কোচে চান্স পান আলাদা করে, একটা হাইস্ট চান্স আছে যে আপনাকে ধরেন হচ্ছে কোচে প্লেস করাবে তারা। তুর্কিয়া বলছে যে আপনি দুদিকে চান্স পান তাহলে, এই তো আমি বলবো। আচ্ছা ভাই, আসলে তারা আরেকটা হচ্ছে জি। ভাইয়া, তো ধরেন হচ্ছে যে মানে আমাদের বুলসারিতে লাইক একাডেমিকটা কি বেশি গুরুত্ব দেয়, ওর লাইক ওভারঅল এক্সট্রা সব মিলায় হচ্ছে বেশি? মানে এটা হচ্ছে একটা হলিস্টিক হলিস্টিক অনার্স, মানে তারা প্রচুর দেখবে তারা আপনার। তো এটা বলবো আমি আসলে, ওকে। এটা সত্যি হলিস্টিক। তো রবিউল ইসলাম ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসলে টার্কিশ ইউনিভার্সিটি আমার ফার্স্ট চয়েস ছিল, কিন্তু আমি যেটা শুনেছি যে ওইখানে পার্ট টাইম চাকরি করা যায় না বললেই চলে, আর ইভেন জব ক্রাইসিস অন্যদের চাইতে। তবে যদি পড়াশোনার ক্ষেত্রে হয় বা রিসার্চ ক্ষেত্রে, এটা নিঃসন্দেহে বেস্ট চয়েস, কিন্তু জব ক্রাইসিস এটা একটা অনেক বড় ফ্যাক্টর। আচ্ছা, আমি একটু এখানে বলি, দেখেন আমাদের যে ইশতিয়াক ভাইয়া আছে, ভাই তো এখানে ইন্টার্নশিপ করতেছে তাই না, এবং আশা করতেছে ভাই ইনশাল্লাহ এখানে জবও পাওয়া যাবে, কোচ হোল্ডিং যে আছে সেইখানেতে। সেটা হচ্ছে এরকম, দেখুন ভাই ধরেন যারা হার্ভার্ডে পড়াশোনা করে তারা সবাই কি আপনার হচ্ছে খুব ভালো জায়গায় যায় আসলে পড়াশোনা শেষ করার পরে? তো হচ্ছে তারা সবাই ভালো জায়গায় যায় না। ডিপেন্ড করে হচ্ছে যে আপনি আপনার যে সময়টা আছে পড়াশোনার সময়, ব্যাচেলর মাস্টার বা পিএইচডি যাই হোক, হচ্ছে আপনি এটা ইউজ করেন কিভাবে করেন, আপনি যদি নিজে ভালোভাবে তৈরি করেন, আপনি যদি ভালোভাবে স্কিল বিল্ড আপ করেন, তাহলে তো হচ্ছে খুবই ইজি জব পাওয়া, তাই না? মানে হচ্ছে বলা যায় ধরেন যে জব নেই বা এই নেই, ওইটা না আসলে আমার মতামত হচ্ছে পার্সোনাল, তা হচ্ছে যে আমাদের মানে উই শুড ফোকাস অন আওয়ার সেলফ, যে আমরা নিজেরা নিজেদের স্কিল করতেছি কিনা। তাহলে বলুন, আমি তো বললাম দেখেন আমাদের এখানে তরঙ্গ ভাসছে যে বর্তমানে অলরেডি জব করতেছে, অলরেডি একটা কি বলা যায় গ্রোন কোম্পানির সাথে উনি যুক্ত আছে, উনি ওয়ান অফ দা লাইক ফাউন্ডিং মেম্বার হচ্ছে উনি। তো উনি এখন ওনার ব্যাচেলর শেষ করেন না, উনি এখানে যুক্ত আছেন। যে মানে ইশরাক ভাই, স্পিকার কথা বললাম, ইশরাক সারোয়ার সিয়াম। তো সিয়াম ভাই যে আছে মনে করেন আমার ক্লাসমেট যে সিয়াম, তো উনি হচ্ছে অলরেডি পেপার পাবলিকেশন করছে, টুইটার ফান্ডে কাজ করছে, অনেক ধরনের কাজ করতেছে। সো এই যে একটা কনসেপ্ট যে ভাই জব থাকবে না, আমি বলি, বলেন এটা আসলে আসলে মানে ওয়াই ইউ নিড টু ফোকাস অন দ্যাট, ফোকাসের প্রয়োজন কি আসলে? নিজের উপর নিজে ফোকাস করেন, যে নিজে ভালোভাবে বিল্ড আপ করি,
কে বলবো অ্যাকচুয়ালি আমি ইভেন এখানে। ইভেন আমি তার্কিশ ভাষাটাও শিখেছিলাম আর কি এটার জন্য। তবে আমার মেন ফোকাসটা ছিল হচ্ছে বাইকার, আসেলসান এবং রকেটসান কোম্পানিগুলো। তবে আমি শুনেছি যে এই তিনটাতেই বিদেশিদের রেস্ট্রিকশন দেওয়া আছে একেবারে। হ্যাঁ, এটা সত্য কথা, এটা টার্কিতে সত্য কথা। সব মিলিটারি ইন্ডাস্ট্রি গুলোতে প্লাস এই ড্রোন ইন্ডাস্ট্রি গুলোতে সবগুলোতে বিদেশিদের রেস্ট্রিকশন আছে। মানে ওদের বিভিন্ন প্রজেক্ট বেসড কিছু কাজ আছে ইউনিভার্সিটির সাথে ইন্টিগ্রেটেড, ওইগুলোতে প্রজেক্টের আন্ডারে কাজ করা যায়, বাট ওদের কোম্পানিতে যে মানে ওদের কোম্পানিতে যে জবগুলো ওগুলোতে বিদেশিদের জন্য রেস্ট্রিকশন আছে। দেখুন এখানে বিদেশিদের অনেকগুলো ওরা কারণ চালান না। আছে আবার। কারণ হচ্ছে যে, আর আরেকটা হচ্ছে জি লাস্ট ভাইয়া বলুন। কোয়েশ্চেন ছিল যে সাবানচিতে মেবি হচ্ছে অ্যাপ্লিকেশন ফি দেখলাম। জি, সাবানচিতে। সাবানজিতে হ্যাঁ, এটা কি অ্যাপ্লিকেশন ফি আছে? আমি শিওর না, দি আশিক হ্যাঁ আমাদের বলতে। তো অ্যাপ্লিকেশন ফি ছিল না, আমরা সবাই ফ্রি অ্যাপ্লিকেশন করেছিলাম, হ্যাঁ আমাদের কোচের এগুলো কোনো তো থাকার কথা না। ফি নেই। ঠিক আচ্ছা ব্যাচেলর না আচ্ছা। মাস্টার্স? আর মাস্টার্স সেজন? মাস্টার্স না, ব্যাচেলরে আছে। মাস্টার্স না, ব্যাচেলর তিন জায়গাতেই আছে, কোচ, সাবানজি, বিলকেন্টে আছে। আবার মাস্টার্সে কোনো অ্যাপ্লিকেশন ফি নেই, কোচে নাই, আমাদের সাবানজি তো থাকার কথা না ভাই, যেমন বললো বিলকেন্টেও নাই। আচ্ছা, আপনার লাস্ট ডেট কবে? আমার অ্যাপ্লাইয়ের লাস্ট ডেট? সাবানজিতে জুন 15, আর 10 দিনের 9 দিন আছে, নাকি 10 দিন 10 দিন। মানে প্রফেশনাল সার্টিফিকেট অ্যাপ্লাই করা যাবে নাকি মেইন সার্টিফিকেট? প্রফেশনাল দিয়ে অ্যাপ্লাই করা যাবে। আমি এখনো আচ্ছা আচ্ছা মানে আচ্ছা। মেইনটা পাইনি, প্রফেশনাল দিয়ে অ্যাপ্লাই করেছি। হাম্মাদ চৌধুরী ভাই, আপনি আপনার কোশ্চেন করুন। আর যারা কোশ্চেন করছেন তারা সব কাইন্ডলি একটু আপনার হাতগুলো নামাই নিন, তাহলে ভালো হয় আমার জন্য, যারা হাত তুলে রাখছে তাদেরকে দেখার জন্য। আচ্ছা ওকে, সো আমি যেটা জানতে চাচ্ছি, কথা কি শোনা যাচ্ছে আমার? শোনা যাচ্ছে? যে আমি জানতে চাচ্ছিলাম হচ্ছে এই কচ ইউনিভার্সিটির কথা বললেন, তো আমি যদি মানে কচ ইউনিভার্সিটি বা ইউনিভার্সিটি বেসড স্কলারশিপ টার্গেট করি, তাহলে মানে সেট স্কোর মোটামুটি কত টার্গেট করা উচিত ওটা জানতে চাচ্ছিলাম। তো কোচ, সাবানজি, বিলকিন্টরা সবই হচ্ছে আপনার হলিস্টিক, মানে আপনার সবকিছু তারা দেখবে। শুধু তো সিটিএস করে দেখবে তা না, আপনার ধরুন হচ্ছে ইসিএ দেখবে, আপনার রিকমেন্ডেশন লেটার দেখবে, আপনার নিজের পার্সোনাল যে লেটার আছে, মোটিভেশন লেটার, এটাও তারা চেক করবে। সবকিছু মিলে তারা আপনাকে একটা অফার দিবে অ্যাকচুয়ালি। নর্মালি হচ্ছে আপনার অ্যাটলিস্ট 1400+ থাকা ভালো। বাট যদি আপনি চান যে আচ্ছা যেহেতু আপনি আপনার ফুল স্পষ্ট পাবেন, তাহলে হচ্ছে আপনার 1500+ থাকা ভালো অ্যাকচুয়ালি। 1500+ থাকলে মনে করেন বিলকিন থেকে মোটামুটি শিওর যে আপনি একটা ফুল টিউশন ফি মোটামুটি শিওর, বিলকিন থেকে ফুল টিউশন ফি মোটামুটি শিওর। আপনার প্রফিট ভালো থাকলে হচ্ছে আপনি ইউ ক্যান অলসো গেট লাইক ডরমিটরি ফি এবার। আমাদের এক সিনিয়র ভাই আছে, ওনার স্কোর ছিল 1430, ওনার স্কোর। উনি হচ্ছে বিলকিন থেকে টিউশন ফি এবার প্লাস ডরমিটরি দুইটাই পাইছে। তো উনি বর্তমানে হচ্ছে জাস্ট ওনার নিজের খাওয়ার খরচটা উনি নিজে দেন, মানে সবকিছু হচ্ছে ইউনিভার্সিটি প্রোভাইডেড। আরেকটা ভাই ছিল আমাদের, উনি ওনার 1470 ছিল, উনি হচ্ছে ফুল টিউশন ফি এবার পাইছে, উনি ডরমিটরি পায় নাই। সো এটা হচ্ছে বিলকিন ইউনিভার্সিটির রেশিও। বলতো আচ্ছা, জি ধন্যবাদ। তাবিয়া সুলতানা আপু। আসসালামু আলাইকুম। আহ ভাইয়া, আমি বর্তমানে হচ্ছে সিএসসি মেজর নিয়ে ব্র্যাক থেকে আন্ডারগ্রেড প্রোগ্রামে আছি, তো এমএস এর জন্য অ্যাপ্লাই করতে চাই, বাট আমার একটু সিকনেসের কারণে 3-4টার মতো রিপিট রিটেক্স হয়ে গেছে। আমি একটু অসুস্থ ছিলাম এ কারণে। তো আমার গ্রেড শিটে এই জিনিসটা কতখানি নেগেটিভ ইমপ্রেশন ফেলতে পারে অ্যাকচুয়ালি? আসিফ ভাইয়া বলবেন? সরি, আমি ওই যে কমেন্টে একটা অ্যান্সার দিচ্ছিলাম, তো এই কারণে ওকে, ঠিক আছে আমি বলতেছি। কোশ্চেনটা খেয়াল করিনি। ঠিক আছে আমি বলতেছি তাহলে। তো আমাদের কোচে আমি বলে আমার লাইফ স্টোরি দেখেন। আমি হচ্ছে কোচে আসছি সিএসসি নিয়ে, 3 সেমিস্টার আমি শেষ করছি। 4th সেমিস্টার হচ্ছে আমি শিফট করছি আইআরএ। তো আমাদের ধরেন অনেকগুলো কোর্স আছে মনে করেন, যেগুলো কিনা হচ্ছে যে আননেসেসারি, আমার লাগবে না, তোমার এখন ট্রান্সক্রিপ্ট আছে, সুতরাং আমি বাদ দিব আসলে। কারণ হচ্ছে যে আমার অনেকগুলো কোর্স হচ্ছে যেগুলো আমি উইথড্র করছি সিএসসি থেকে, মানে ভালো লাগে না আমার কাছে ওগুলো, আমি এরপর উইথড্র করছি। তো আমার আজকে হচ্ছে মনে করেন একটা হজবরল বিষয়, তাই না? যে কোথাও কখনো সিএসসি, কখনো কোর্স উইথড্র, কখনো আবার আইআর দেখাবেন, হজবরল অবস্থা। কথা হচ্ছে যে আপনি যখন অ্যাপ্লাই করেন অ্যাকচুয়ালি কোন একটা ইউনিভার্সিটিতে, তাহসিন ভাই বলছে বেসিক্যালি আমাকে, হচ্ছে মানে কোচে মাস্টার্স করতেছে, মাস্টার্স এর ফার্স্ট ইয়ার শেষ করবে, সেকেন্ড ইয়ার উঠবে ভাই আমার তাহসিন ভাই, বাংলাদেশে। আর উনি কুয়েটে সিএসসি নিয়ে পড়াশোনা করছে, তো উনি কোচে সিএসসি পড়তেছে। আমি বলছি এরকম আমাকে যে একটা প্রফেসর, সে দেখে হচ্ছে আপনি যে আবেদন করতেছে, আপনি
আপনাদের আগে ইমেল করতেছেন, তো আপনার সাথে তার রিসার্চ এরিয়া মিলে কিনা, বা ধরেন যেসব ধরনের কোর্স আপনার লাগবে এইসব বিশ্ববিদ্যালয়ে বোঝার জন্য, ওগুলো আপনার সিজিপিএ হাই আছে কিনা। যদি আপনার যদি মিল থাকে তাহলে আপনার সব ধরনের কোর্স খুব ভালো জিপিএ আছে, প্লাস ধরেন আপনার নিজের এক্সপিরিয়েন্স আছে ধরেন এইসব প্রজেক্টে কাজ করার জন্য, তারা কোনো ফ্যাক্ট করবে না আসলে। এটা পয়েন্ট উত্তরটা পাইছেন, তাকে হচ্ছে অ্যাড করবেন জি কিনা ভাইয়া, আপনার বুঝতে পেরেছি। কোশ্চেন ছিল হচ্ছে এরকম যে ধরেন তার তো অনেকগুলো মানে কি বলা যায় কোর্স অনেকগুলো মানে এলোপাথারি কাইন্ড অফ, কারণ সে অসুস্থ ছিল, কোনো সমস্যা হবে কিনা, কোনো ফ্যাক্ট করবে কিনা আসলে ওনার অ্যাপ্লিকেশনে, সেটা কোশ্চেন ছিল আপুর। যেই সাবজেক্টে অ্যাপ্লাই করতেছে সেই সাবজেক্ট রিলেটেড কোর্স গুলো কিরকম করেছে সেইটার উপর মানে সাপোজ আমি মেকাট্রনিক্সে এসেছি, আমার জন্য ম্যাথমেটিক্স এর বেসটা থাকা ভালো, মানে দরকারি। তো ওগুলোতে কিরকম করেছে সেটা দেখতেছে, কিন্তু ম্যাটেরিয়ালস এ কিরকম করেছিলাম সেটা দেখবে না। ইনশাল্লাহ এটা বলা যায়। আর হচ্ছে মানে যদি খারাপ হয়ে থাকে তাহলে কেন হয়েছিল সেটা মানে জাস্টিফাই করার চেষ্টা করতে হবে ইন্টারভিউতে, যে কি কি সিচুয়েশন গিয়েছিল। তারা অনেক মানে যথেষ্ট ফ্লেক্সিবল, তারা বোঝার চেষ্টা করে। প্লাস হচ্ছে একটা কমতি থাকলে সেটা অন্য কিছু দিয়ে ফিল আপ করার চেষ্টা করতে হবে। যেমন ধরো ম্যাথে খারাপ, কিন্তু আমার যেরকম প্রজেক্টের এক্সপিরিয়েন্স ছিল, মার্স রোভারের এক্সপিরিয়েন্স ছিল, তো তারা ওইগুলোতে ফোকাস করেছে যে ওকে ঠিক আছে, অ্যাটলিস্ট অন্য দিক দিয়ে পজিটিভ এরকম। ধন্যবাদ ভাইয়া। আবু জাওয়াত দ্যাট আহমেদ ভাইয়া। মিনস মানে সামহোয়ার আই গট টু নো যে রিপিট কাউন্ট 2+ হয়ে গেলে তারা গ্রেড শিট বা অন্য কিছু মানে এসওপি বা মোটিভেশন লেটার ভালো হইলেও চেক করে দেখে না। তো আই গেস মানে ভালোভাবে ব্রিফ করতে পারলে এটা আই গেস হচ্ছে ম্যাটার করবে না নাকি? অ্যাকচুয়ালি এটা কোনো ম্যাটারই করে না। জাস্ট আপনি যে সাবজেক্টটা দেখতেছেন ওটার ফাইনাল গ্রেডটা দেখে, কারণ টার্কিতে এটা আরো বেশি কমন। মানে বাংলাদেশে তো মানুষজন একটা কোর্সে ফেল হলে একবার নাই, টার্কিতে দেখা যায় 3 বার 4 বার মানুষজন ফেল করে। এবং ইচ্ছা করেই দেখা যায় ওই কোর্সটা যখন এক্সাম কঠিন হচ্ছে ছেড়ে দিচ্ছে, পরের সেমিস্টার আবার নিচ্ছে। টার্কিতে ব্যাপারগুলো আরো বেশি কমন, এগুলো অ্যাকচুয়ালি ম্যাটারই করে না, একদম লাস্টের ফাইনাল রেজাল্টটাই ম্যাটার করে। তো আপু ফেল করে কোনো সমস্যা নাই, গ্রেড খারাপ হওয়ার কোনো সমস্যা নেই, তুরস্কে আমাদের তুরস্ক মোটামুটি সবাই হচ্ছে মানে কম বেশি রেজাল্ট গ্রেড কে একটা একটা কোর্স আমাদের এখানে, এটা নর্মাল খুবই এখানে। তো আবু জাওয়াত আহমেদ ভাই, আপনি আপনার কোশ্চেনটা করুন প্লিজ। জি, আসসালামু আলাইকুম আব্দুল্লাহ। ওয়ালাইকুম আচ্ছা, আসসালাম। আমি সিএসসি গ্রাজুয়েট ফ্রম ব্র্যাক ইউনিভার্সিটি এন্ড হচ্ছে যে মাস্টার্স করার জন্য সাবানজি ইউনিভার্সিটি সম্পর্কে জানি, আসিফের সাথে কথা হয়েছিল। আর এই কচ ইউনিভার্সিটিতে মানে মাস্টার্স করার জন্য মানে ফুল ফান্ডেড কিভাবে পাওয়া যায়, দেন হচ্ছে যে মানে কোন জিনিসগুলো লাগবে, ওকে, আর হচ্ছে যে ওই টিএ হওয়ার বিষয়টা, টিএ এন্ড হচ্ছে আরএ হওয়ার ওইখানে কিন্তু স্পেসিফিক কিছু জিনিস আছে সাবানজিতে, তো এটা হচ্ছে একই জিনিস কিনা বা এখানে পার্থক্যটা কি, এটা জানতে চাচ্ছিলাম। আচ্ছা। তো কোচে হচ্ছে আমাদের সবগুলো মাস্টার্সই থিসিস সহ সবগুলোই ফুললি ফান্ডেড, মানে চান্স পাইছেন মানে আপনাদের স্কলারশিপ পুরো ফুল হয়ে গেছে। তো স্কলারশিপ যা জাস্ট আমি বললাম এর আগে আপনাদের, আমি ওইগুলো যাচ্ছি নাকি কি আসান আছে স্কলারশিপে। আর এখানে হচ্ছে আপনাদের জিআরই লাগবে আমাদের, আর হচ্ছে টোফেল লাগবে। আর কি বলা যায়, আপনার ধরেন সবকিছু অনেকটা সামাজের মতোই আমাদের, এই তো বলবো আমি, আপনার সবকিছু অনেকটা ওরকমই। আপনার যে এরিয়া যদি থাকে ফুল থেকে অ্যাপ্লাই করতে পারেন কোচে, আশা করি ভালো কিছু হবে ইনশাল্লাহ। মানে আর হচ্ছে কোচ স্টাইপেন্ড সাবানজি পাওয়ার জন্য। স্টাইপেন্ড হচ্ছে আই থিঙ্ক সাবানজি থেকে একটু কম স্টাইপেন্ড আমাদের, মানে 34,000 টার্কিশ লিরা, যেটা একটু কম সাবানজি থেকে। সাবানজি একটু বেশি স্টাইপেন্ড দেয়, বাট কোচ একটু মানে কিপটেমি করে আসতে কথা বলতে গেলে। বাট বিলকেন্ট হচ্ছে অনেক বেশি স্টাইপেন্ড, বিলকেন্ট হচ্ছে মাস্টার্স স্কলারশিপ হচ্ছে 48,000 টার্কিশ লিরা। সো টিশার্ট আপনার কি বলা যায়, স্টাইপেন্ড ক্ষেত্রে আপনার হচ্ছে বিলকেন্ট টপে, এরপর সাবানজি, এরপর হচ্ছে কোচ, একটু কিছু এখানে করার একটু নেই। অ্যাড করবো আর কি। জি ভাই। ফার্স্টলি 34 কি এই সামনের সেপ্টেম্বরের আগে না পরে 34? এটা এটা বর্তমানে আই থিঙ্ক নেক্সট ইয়ার থেকে, বর্তমানে মানে 31 আছে, বর্তমানে 31 বা 33 এরকম আছে বর্তমানে। আচ্ছা, নেক্সট সেপ্টেম্বর থেকে মানে সামনে যে সেপ্টেম্বরটা আসতেছে এটা থেকে সাবানজির স্টাইপেন্ড হবে হচ্ছে অলমোস্ট 45। মানে টুবিটাক যাদের আছে তাদের 45, আর যারা 20 আওয়ার টিএ তাদের 42। বাট ওই সময়ে বিলকেন্টরও বাড়বে অ্যান্ড কোচেরও বাড়বে আর কি। আর আরেকটা কোচের পজিটিভ দিক হচ্ছে যে মিল কার্ডের জন্য তারা একটা এক্সট্রা ভর্তুকি দেয়, হ্যাঁ, মিল কার্ড ভরে দেয়। সাবানজিতে ওটা দেয় না। ওই অনেক সময় আছে শনি রবিবার প্রক্টরিং দিলে তখন একটা মিলের টাকা কার্ডে ভরে দেয়। অ্যাপার্ট ফ্রম দ্যাট মিল কার্ডে টাকা নেই। ওকে, এটা ভালো দিক।
এখানে আমি একটু অ্যাড ভাই করতে আরেকটা চাই। জিনিস আপনি আছে। জি ভাই, জি জি, আশিক ভাই বলে নেন, তারপর একটু তো ভাই। মানে আমার মতো যদি আচ্ছা, কেউ লাকি হয় সেক্ষেত্রে সে লাঞ্চ ফ্রি পাইতে পারে মানে ওয়ার্কিং ডে গুলোতে। তো আমি যেই ল্যাবে কাজ করতাম সেই ল্যাবটা ছিল মানে ক্যাম্পাস থেকে 10-15 মিনিটের ড্রাইভ। তো সেইখানে আসলে ফ্রিতে লাঞ্চ তো তো আমি এই দিক থেকে লাকি ছিলাম খুব। জি ভাই, টাকা পয়সা যাই তো। হ্যাঁ, টাকা বাঁচা আচ্ছা, জি, যেত। চাঁদ ভাই কিছু বলতেছিলেন? তবে হ্যাঁ এটা হ্যাঁ, ওই শুধুমাত্র যারা বিষয়টা হচ্ছে ম্যাটেরিয়ালসে কাজ করে শুধু তারা এই সুযোগটা পায় আসলে, ওখানে ল্যাবটা ম্যাটেরিয়ালসের জন্য। ভাই তাহলে ভাই ম্যাট্রিক্সে যাওয়া লাগবে ভাই। আমি জাস্ট বলবো যে অ্যাটলিস্ট আমি ফ্রি কপি পাচ্ছি, আর কিছু না। আমাদের ল্যাবে আর কি, মানে না, ফেন্সে ফ্রি কফি বা চা আছে। আচ্ছা, জাওয়াদ ভাই বলতেছিলেন কিছু? হ্যাঁ, যে প্রশ্নটা হচ্ছে যে ইয়ার পাওয়ার জন্য ওই সাবানচিতে যখন আমি ওই স্টাইপেন্ড পাওয়ার জন্য তখন তো হচ্ছে 20 আওয়ার্স দিয়ে থাকতে হয় আর কি, অথবা হচ্ছে 10 আওয়ার্স দিয়ে আর হচ্ছে 10 আওয়ার্স আরে থাকতে হয়। তো এই ক্ষেত্রে মানে কচের নিয়মটা কি এরকমই সেমই নাকি আর কোনো ডিফারেন্স আই আছে? থিঙ্ক কোচে টিএ আছে, আর এ আছে কিনা আমি শিওর না, বাট টিএ থাকা লাগে আপনার। কত ঘন্টা আমি শিওর না। ইউ ক্যান লাইক টক টু তাহসিন ভাই। আপনি যদি কথা বলেন আশিক ভাই অথবা আসিফ কুমার সাথে, ভাই আপনাকে যোগাযোগ করে দিবে তাহসিন ভাইয়ের সাথে। তো আপনি তার সাথে কথা বলতে পারেন এই বিষয়টা নিয়ে। তবে আই থিঙ্ক হচ্ছে আরে কোচের বলতে হচ্ছে মূলত টুবিটাকের প্রজেক্টটা আর কি, মানে আলাদা আরে নাই, টুবিটাকের প্রজেক্ট থাকলে তখন। আচ্ছা, ওকে। তো ইনি অ্যাকচুয়ালি আপনি কোচ ওয়েবসাইট চেক করতে পারেন, অথবা কথা বলতে পারেন আপনার ভাইয়ের নাম কি, তাহসিন ভাইয়ের সাথে। তো মাহি ভাই, আপনার কোশ্চেন ছিল? আর কোশ্চেন শেষ হয়ে গেলে আমরা হাত নামায় ফেলাই। মাহি ভাই, মাহি ভাই কিছু বলবেন কিনা? আর কার কোনো কোশ্চেন আছে এমনিতে থাকলে আমরা বলতে পারি, আদারওয়াইজ আমরা কোয়েশ্চেন শেষ করে দিব। আসসালামু আলাইকুম। আমি আর কি কিছু কোশ্চেন করতে চাচ্ছিলাম। কম্পিউটার সায়েন্স সিজিপিএ 3.3, গ্রাজুয়েশন আর কি 2026-এ শেষ হবে। তো মই দিয়ে কি অ্যাপ্লাই করা যাবে? কোর্সেরা বা এরকম কোনো প্ল্যাটফর্মের প্রফেশনাল কোর্সের সার্টিফিকেট কেমন দাম পাবে আসলে? আমি বলবো হচ্ছে মই দিয়ে আসলে অ্যাপ্লাই করা যাবে না। মই গ্রহণ করে না আসলে, কেউই করে না। না, কি বলা যায়, না হচ্ছে যে কোচ সাবানজি বিলকেন, না তুর্কিয়া বুলস সব থেকে হচ্ছে ওরা টোফেল চায়। সঙ্গে হচ্ছে জিআরই থাকলে ভালো, যেমন বললাম তো কোচ সাবানজি বিলকেন হচ্ছে জিআরই চায়। আর কি বল, একটা কি ছিল আপনার? কোর্সেরা বা এরকম প্ল্যাটফর্মে প্রফেশনাল কোর্সের সার্টিফিকেটের দাম এটা কিরকম হবে? থাকা অবশ্যই ভালো, বাট হচ্ছে আপনার ডিপেন্ড করে যে আপনার ধরেন রিসার্চ এক্সপিরিয়েন্স আছে কিনা। মাস্টার্স হচ্ছে মোস্টলি রিসার্চ বেসড, সবগুলো ইউনিভার্সিটি তুরস্কের। তো এটা 2 বছরের থিসিস বেসড কোর্স। তো আপনার কোর্সের থেকে আপনার কিছু রিসার্চ এক্সপিরিয়েন্স থেকে আর বেশি আরো ফলদায়ক হবে আমার মতে। কারণ যদি কিছু যোগ করেন আসিফ কামাল ভাই বা আশিক আবিদিন ভাইয়া, আপনারা কিছু যোগ করতে পারেন চাইলে। হ্যাঁ, আমার ক্ষেত্রে মানে কোর্সেরার কোর্সের ছিল, বাট ওটা থেকে কোনো কিছু জিজ্ঞেস করে নাই। আমি সার্টিফিকেট গুলো আপলোড করছিলাম, বাট ওটা থেকে জিজ্ঞেস করে নাই। মূলত আমাকে জিজ্ঞেস করেছিল যে আমার থিসিস আর আম, ইয়া থেকে, মানে মার্স রোভার প্রজেক্টের একটা অংশ থেকে। অলসো ওরা মানে ওদের যেহেতু ব্যাচেলার্স এর থিসিস নাই, সো ওরা আমাদের থিসিসটাকেও প্রজেক্ট হিসেবে দেখে বা জিজ্ঞেস করে যে আমি কি সেকেন্ড মাস্টার্স করতেছি কিনা। কারণ তাদের কাছে মনে হয় কি যে আমি মাস্টার্স এর থিসিসের কথা বলতেছি। এন্ড ইন এ ওয়ে এটা ট্রু যে আমাদের বাংলাদেশের থিসিস, আমি জানি না সবারটা বলতে পারবো না, লিস্ট আমার কাছে মনে হয় যে ম্যাক্সিমামই হচ্ছে খুব একটা আহামরি রিসার্চ ইয়া না আর কি। কারো কারোটা হতে পারে, আমারটা ছিল না, আমি এখানে এসে রিয়েলাইজ করেছি। এই তো আশা করি অ্যান্সার দেওয়া হয়েছে। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারি আমরা। আর আর আচ্ছা, হচ্ছে বলুন। আইএলস আইএলস এর কিরকম মানে হবে কিনা আর কি আইএলস দিলে? আইএলটিএস অ্যাকসেপ্ট করে না, ওরা কেবল টোফেল অ্যাকসেপ্ট করে। আমারও আইএলটিএস ছিল, ওইটা মানে গুনেই নাই আর কি। বাট টোফেলটা আমি দিয়েছিলাম অফার লেটার পাওয়ার পরে। সাবানজি খুবই ফ্লেক্সিবল, বাট কোচ ফ্লেক্সিবল না। আর বাইরে তুর্কি বুলসিতে আবেদন করলে তুর্কি বুলসির হচ্ছে আইএলটিএস গ্রহণ করে, বাট ডিপেন্ড করে হচ্ছে যে তুর্কি বুলসির একটা হচ্ছে জেনারেল, আর একটা হচ্ছে যে যখন যারা প্লেস করে একা কোন ইউনিভার্সিটিতে, তখন অ্যাকচুয়ালি ওই ইউনিভার্সিটি কিছু আলাদা রিকোয়ারমেন্ট থাকে, ওগুলো ফুলফিল করা লাগে আবার ইউনিভার্সিটিতে প্লেস করাইতে চাইলে। টার্কি বুটসরাই তো মোস্ট অফ দ্য ইউনিভার্সিটি আইএলটিএস অ্যাকসেপ্ট করে না, শুধুমাত্র কোচেই করে সম্ভবত। না না, মানে কোচে করে না, কোচে করে না, ইলদিজে করে। তাহলে কোচে করে না হ্যাঁ, ওদের। তাহলে তো এলদিসে করে, এক কোচে, দুইটা ইউনিভার্সিটিতে করে, বাট মোস্ট অফ হ্যাঁ দ্য ইউনিভার্সিটি করে না। হ্যাঁ, কোচে হচ্ছে আমাদের টোফেল লাগে।
মানে তুরস্ক হইলে টোফেল দেওয়া ভালো, প্লাস বাংলাদেশে যা কাহিনী ঘটছে আমাদের রিসেন্টলি আইএলটিএস নিয়ে, আইএলটিএস এর স্ক্যাম প্রকাশ পাইলো, একদম ভুয়া সার্টিফিকেট আইএলটিএস এ। আই থিঙ্ক বর্তমানে হচ্ছে টোফেল দেয় ভালো আসলে, বাইরে যেখানে যা। বর্তমানে টোফেল হচ্ছে সব জায়গায় গ্রহণ করা হয় অলমোস্ট, ইভেন ইউকে তেও টোফেল গ্রহণ করা হয়। সো আই থিঙ্ক টোফেল দেওয়াটা আসলে বেস্ট আইএলটিএস এর থেকে বর্তমানে, স্পেশালি রিসেন্ট ওই স্ক্যান্ডালের পর। আতিকুর রহমান ভাই, আপনার কোশ্চেনটা বলুন ভাই। আর কারণ কোশ্চেন থাকলে আমরা সরাসরি জিজ্ঞেস করি, কারণ কি বলা যায়, চ্যাট বক্সে গিয়ে খুঁজে বের করা মানে পড়া একটু ডিফিকাল্ট। সো সরাসরি কোশ্চেন করলে ভালো হইতো আই থিঙ্ক। সো আতিকুর রহমান ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি এবার অনার্সের চতুর্থ বর্ষের পরীক্ষা দিলাম ম্যাথমেটিক্স ডিপার্টমেন্ট থেকে, ন্যাশনাল ইউনিভার্সিটি। ফার্স্ট ক্লাস পাবো আশা করি। তাহলে ওই ইঞ্জিনিয়ারিং সিএসসি বা ম্যাথমেটিক্সে আমি যাচ্ছি, ওখানে কি আইএলটিএস করতে হবে বাধ্যতামূলক? প্রথমে কেবলই বললাম যে হচ্ছে আপনার তুরস্কের আইএলটিএস নেন, এরা হচ্ছে টোফেল চায়, সঙ্গে জিআরই চায়। সো আইএলটিএস লাগবে আপনার, টোফেল হইলে হইলো। আইএলটিএস আইএলটিএস বাধ্যতামূলক না, টোফেল বাধ্যতামূলক বলতে পারি। আর কার কোনো কোশ্চেন আছে এখানে? আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। ভাই, সেশনের রেকর্ডটা কিভাবে পেতে পারি? এখন ভাই কথা হচ্ছে যে আমার ল্যাপটপে আসলে ক্যামেরা খুব ভালো না, আমি রেকর্ড করছি বাট ভালো হবে আমি শিওর না। ইস্টেক ভাইয়ের কথা করতে বলছিলাম, ভাই করছে কিনা আমি জানি না, আমাদের দেখা লাগবে। যদি থাকে দেখবেন হচ্ছে, আপনাদের দেখবেন একটা লিঙ্ক দেওয়া আছে একটা ফেসবুক পেজের আপনাদের সবার কাছে ইমেলে, ওই পেজে দেখবেন হচ্ছে এটা পোস্ট করা থাকবে। যদি আমরা হচ্ছে যে ভালো একটা রেকর্ড পাই তাহলে, এখনো শিওর না এটা শেয়ার করা হবে কিনা। আর যদি ভালোই থাকে আমাদের রেকর্ডে, অবশ্যই আমরা শেয়ার করবো ইনশাল্লাহ, এবং সেই পেজে আপনারা পাওয়া যাবেন। আমি আসলে অফিসের কারণে আমি লেট করতে অনেক দেরি হয়ে গেছে, যার কারণে আমি এই জন্য রেকর্ডটা হলে ভালো হতো। আচ্ছা, অথবা আপনি চাইলে আমাকে ইমেল করতে পারেন, দেখবেন হচ্ছে আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে আপনাদের ওই ইমেইলে। আপনি চাইলে আচ্ছা, চাইলে ইমেলও করতে পারেন, আমি দেখ যদি ভালো না হয় আপনাকে পাঠাবো আমি ইনশাল্লাহ। আপনাকে আমাকে ইমেল করিয়ে না। আচ্ছা, আসসালামু আলাইকুম। আপনার কোনো কোশ্চেন আছে এখানে? আচ্ছা, আবিদুল ইসলাম ভাই। সালাম আলাইকুম ভাইয়া, আমাকে কি শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে ভাইয়া। আচ্ছা ভাইয়া, আমাদের বাংলাদেশের অনেকগুলো বিশ্ববিদ্যালয়ের সাথে তো আপনার টার্কিশ ইউনিভার্সিটি গুলোর এমওইউ থাকে, তো এই ক্ষেত্রে কি মাস্টার্স এর সময় কোনো ধরনের বেনিফিটস পাওয়া যাবে কিনা? এখন এটা আমি শিওর না, বাট আমার মনে হচ্ছে যে এটা ডিপেন্ড করে যে আপনার সাথে কোন ইউনিভার্সিটি হচ্ছে কি বলা যায় এমওইউ আছে, অনুযায়ী ডিপেন্ড করে। আমি যা মনে হচ্ছে, আমার পুরো শিওর না যদিও ক্ষেত্রে, কারণ আমি কিছু জানি না। ভাইরা কিছু জানলে আচ্ছা জানাবেন, তুরস্ক আমাদের এক ভাই তো, অন্য কেউ কিছু জানলে। আচ্ছা আমাদের বিশ্ববিদ্যালয়ের সাথে গাজী আতাতুর্ক ইউনিভার্সিটির একটা এমওইউ আছে আর কি, তো এই ক্ষেত্রে একটু জানালে ভালো হতো আর কি ভাইয়া। কিন্তু আমি ক্ষেত্রে শিওর না, আমি জানি না ভাই, কারণ আমি একটু মাঝে বলি, বলতে পারি না। হচ্ছে যে জি আমি একটু বলি, সেটা জি হচ্ছে জি যে অবশ্যই ভাই। আহ, আর কি অনেকগুলো ইউনিভার্সিটির সাথে বাংলাদেশে, যেমন ডেপ্লোরি ইউনিভার্সিটি বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ইভেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়, ইভেন হচ্ছে আরেকটা বিশ্ববিদ্যালয় মেবি নোয়াখালী। তো এরা হচ্ছে তার কি অনেকগুলো ইউনিভার্সিটি তারা এমইউ করে আছে, তো তারা মানে মাস্টার্স ফার্স্ট সেম ইরাসমাস সিস্টেমে তারা আসতে পারে এক সেমিস্টারের জন্য, ইন্টার্নশিপ আসতে পারে, মেইন কোর্সে আসে। এটা মাস্টার্সে অনেকে আসছেন, ইভেন ব্যাচেলারও আসছেন। সো এটা আসার সুযোগ আছে আর কি, মানে এরাসমাস সিস্টেম মানে এরাসমাস প্রোগ্রামের মতো আর কি, আর কি এমইউ সিস্টেম আসতে পারে বিষয় পেলে আর কি। ধন্যবাদ আচ্ছা ভাইয়া ভাইয়া, আপনার সময়। ধন্যবাদ ভাইয়া। আর কোনো কোশ্চেন না থাকলে আমাদের এখানে শেষ করবো নাকি? শেষ মতো বলছি, আর কোশ্চেন থাকলে বলতে পারেন, আদারওয়াইজ আমরা এখানে শেষ করতেছি। ধন্যবাদ সবাইকে সবার মূল্যবান সময় দেওয়ার জন্য, এবং আমাদের গেস্টদের বিশেষ ধন্যবাদ। আসিফ ভাই, বিশেষ করে হচ্ছে আশিক আবেদিন ভাইয়াকে। ভাই হচ্ছে মানে অন্য দেশ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছে, আমেরিকা থেকে। আসিফ ভাইকে ধন্যবাদ সময় দেওয়ার জন্য, ইশতিয়াক ভাইকে ধন্যবাদ। শাহিন সাহেব আছে কিনা আমি, শাহিন স্যার আছে কিনা আমি জানি না। শাহিন স্যারকেও ধন্যবাদ, এবং ধন্যবাদ হচ্ছে আমাদের মানে সকল কি বলা যায় যে সহযোগী কোলাবোরেটিং পার্টনার্স, তাদের মানে আমাদেরকে হেল্প করার জন্য, রিচ আউট করার জন্য। যদি হচ্ছে আমরা একটা রেকর্ডিং ভালো হয়, আমি তাহলে ইনশাল্লাহ শেয়ার করবো আমাদের পেজ থেকে, আপনার সেখান থেকে দেখতে পারেন এটা। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।